আচ্ছা, তো শোনো, তাহলে মেল এবং ফিমেল গ্যামেট মানে রিপ্রোডাক্টিভ সিস্টেম স্ট্রাকচারালি ডিফারেন্ট হতে পারে, কিন্তু তাদের ফাংশনটা কিন্তু মেইন ফাংশন কিন্তু সেম। সেটা হচ্ছে ফর্মেশন অফ গ্যামেট। এই গ্যামেট ফর্মেশন করাটাই হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেইন ফাংশন। ওকে, আচ্ছা এখন আসো, যে মেলে যে মেল গ্যামেট তৈরি হবে সেটা বলছি আমরা স্পার্ম, আর ফিমেলে যে ফিমেল গ্যামেট তৈরি হবে সেটা আমরা বলি ওভাম। তাহলে ফর্মেশন অফ স্পার্ম এটা বলা হয় স্পার্মাটোজেনেসিস। স্পার্মাটোজেনেসিস। আচ্ছা, ফর্মেশন অফ ওভাম এটা আমরা বলি ওওজেনেসিস। হ্যাঁ, আমরা আসবো সাবসিকুয়েন্টলি আমরা পড়তে পারবো এবং জানতে পারবো। তাহলে ফর্মেশন অফ মেল গ্যামেট স্পার্ম এটা আমরা বলি স্পার্মাটোজেনেসিস। তাহলে স্পার্মাটোজেনেসিস রিপ্রোডাক্টিভ সিস্টেমের সব জায়গায় হবে না, একটা কনফাইন্ড জায়গায় হবে। যে জায়গায় স্পার্মাটোজেনেসিসটা হয়, ফর্মেশন অফ স্পার্ম, প্রোডাকশন অফ স্পার্ম হয় যে জায়গায়, সেটাই হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান। দেখো খেয়াল করে, যে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান বা সেক্স অর্গান যেগুলো, এদের কাজ হচ্ছে প্রোডাকশন অফ স্পার্ম, এদের কাজ হচ্ছে প্রোডাকশন অফ স্পার্ম। তাহলে স্পার্ম প্রোডাকশন হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেইন ফাংশন। তো মেইন ফাংশন যারা করে তারাই হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান। তো ছেলেদের ক্ষেত্রে যেটা, সেটাকে আমরা বলি টেস্টিস। এটাকে আমরা বলি টেস্টিস। ওকে, আচ্ছা এখন টেস্টিস ছাড়া রিপ্রোডাক্টিভ আরো কিছু পার্ট আছে মিলে, তো এদেরকে আমরা বলবো অ্যাক্সেসরি। অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গান। তো এদের কাজ কি? এই যে স্পার্মটা তৈরি হচ্ছে এটা হচ্ছে মেইন ফাংশন। এখন সেই স্পার্মটাকে কি করতে হবে? এটাকে স্টোর করতে হবে, তাই না? এবং পরবর্তীতে সেটাকে ট্রান্সপোর্ট করতে হবে। কারণ এক পর্যায়ে স্পার্ম আলটিমেটলি কি চায়? স্পার্ম চায় যে ওভামের সাথে ফিউশন হওয়া, মিলিত হওয়া, হ্যাঁ, দেখা করা। ঠিক আছে, তারা কিন্তু দেখা করতে চায়। তাহলে স্পার্ম চায় ওভামের সাথে মিলিত হতে। এটাই হচ্ছে স্পার্মের কাজ। তাহলে এই কাজের ক্ষেত্রে যারা সাহায্য করবে, মানে স্টোর করবে এবং ট্রান্সপোর্ট করবে, এরা হচ্ছে অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গান। হয়ে গেল। আচ্ছা, এখানে অনেকগুলো অংশ আছে, তো এভাবে তো আসবে না যে হুইচ ওয়ান ইজ দ্য অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গান অফ মেল, এভাবে হয়তো প্রশ্ন আসবে না। কিন্তু তুমি এটা জেনে রাখবা, সেটা হচ্ছে এভাবে প্রশ্ন আসে যে হুইচ ওয়ান ইজ দ্য প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান ফর মেল। ঠিক আছে, এভাবে কিন্তু প্রশ্ন হয়। আচ্ছা, এখানে অনেকগুলো পার্ট আছে, আমরা সিকোয়েন্সিয়ালি যাবো, কিন্তু তোমাদের জানতে হবে যে যেগুলো বেশি গুরুত্ব দিতে হবে সেটা আমি একটু বলছি। একটা হচ্ছে এপিডিডাইমিস, এটা আমরা ডিটেইল পড়বো। এরপরে হচ্ছে সেমিনাল ভেসিকল, এটা আমি ডিটেইল পড়বো। এরপরে হচ্ছে এটা ইম্পর্টেন্ট আছে, এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্যে স্ক্রোটাম, এটা আমি ডিটেইল পড়বো। আর রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস এর মধ্যে এই যে দুটোই পড়তে হবে, দুটোই আমাকে পড়তে হবে, গ্ল্যান্ডস অন্তত নাম এবং ফাংশন। তাহলে দেখো আমি যেগুলোকে মার্ক করে দিলাম এই অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এটা লিভিং প্রোডাক্ট, স্পার্ম হচ্ছে লিভিং সেল। ওকে, এটা কিন্তু নন লিভিং না, এটা লিভিং সেল। ওকে, স্পার্ম অবশ্যই লিভিং সেল। আসো, মেল রিপ্রোডাক্টিভ অর্গান দেখো খেয়াল করে, এটা আমরা বলছি প্রাইমারি এবং সেকেন্ডারি, এভাবে আমরা ভাগ করি, অলরেডি বলা হয়ে গেছে। আচ্ছা, এখানে এই দেখো দুটো শব্দ টেস্টিস আর এখানে বলছে টেস্টেস, তাই না? তাহলে এভাবে আমরা লিখলে কোনটা ভুল? আসলে দুটোই সঠিক। টেস্টিস মানে টেস্টিস হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার, আর টেস্টেস এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। ওকে, কিছুই না। আচ্ছা, এই কথাটা আমরা আগে বলে আসছি। এবার দেখো টেস্টিস, দেখো এখানে কি করতে হবে? আচ্ছা, টেস্টিস থেকে যেটা করতে হবে, টেস্টিস দেখো খেয়াল করে, এই টেস্টিস যে কভারিং এ থাকে এই কভারিংকে বলে স্ক্রোটাম। ঠিক আছে, তাহলে এই যে এই শব্দটা স্ক্রোটাম, তাহলে টেস্টিস যে আমরা একটু ছবি দেখবো, তাহলে টেস্টিস যে কভারিং এ থাকে এটাকে আমরা বলি স্ক্রোটাম। ওকে, আচ্ছা এখানে বলছে যে লেফট স্ক্রোটামটা হচ্ছে লার্জার এবং স্লাইটলি লোয়ার। ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েট। এই ওয়েটটা ইম্পর্টেন্ট, এটা আমি একটা সিঙ্গেল স্টাডি দেখাবো। তাহলে টেস্টিসের ওয়েট হচ্ছে 10 to 12 গ্রাম, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে। আচ্ছা, এবার আসো, এই টেস্টিসের ভিতরে আমি যদি একটু ছবি এঁকে তোমাদের দেখাই, ধরো এটা একটা টেস্টিস। এই টেস্টিসের ভিতরে অনেকগুলো দেখো যে লেখা আছে about 1000 কয়েলড টিবিউলস থাকে। টিবিউলস মানে হচ্ছে স্মল টিউব। ঠিক আছে, তাহলে এটা আমরা কি বলবো যে টিবিউলস। টিবিউলস মানে কি? টিবিউলস মানে হচ্ছে স্মল টিউব, তাই না? ছোট টিউবকে আমরা বলি টিবিউল। তাহলে এই স্পার্মের মধ্যে, সরি এটা হচ্ছে টেস্টিস, টেস্টিসের ভিতরে এরকম অনেকগুলো কয়েলড ছোট ছোট নালিকার মতো থাকবে। হ্যাঁ, এরকম, যেমন কিডনিতে তোমরা জানো যে রেনাল টিবিউল এরকম থাকে, তাই না? এরকম অনেক পেঁচানো টিবিউলের মতো থাকবে, এরকম। হ্যাঁ, কেমন এরকম থাকবে। তাহলে এগুলোকে আমরা বলবো সেমিনিফেরাস টিবিউল, এগুলোকে আমরা বলবো সেমিনিফেরাস টিবিউল। আচ্ছা, সেমিনিফেরাস কেন বলা হয়? কারণ এটা হচ্ছে সিমেন ক্যারি করে। সিমেন, হ্যাঁ, মানে মেল রিপ্রোডাক্টিভ অর্গানে যে তোমার হচ্ছে সিক্রেশনটা আসে এটাকে আমরা বলি সিমেন। হ্যাঁ, সিমেন ক্যারি করে, এজন্য বলা হয় সেমিনিফেরাস টিবিউল। তাহলে দেখো একটা স্ক্রোটাম, স্ক্রোটামের ভিতরে এরকম অসংখ্য পেঁচানো টিবিউলের মতো স্ট্রাকচার থাকে, এদেরকে আমরা বলি সেমিনিফেরাস টিবিউল। কতগুলো থাকে এটা খুব ইম্পর্টেন্ট। 1000 সেমিনিফেরাস টিবিউল, এত ছোট জায়গায় এই 1000 সেমিনিফেরাস টিবিউল থাকে। ওকে, আচ্ছা আসো, এখন কি হয় এই সেমিনিফেরাস টিবিউলস এখানে থাকে হচ্ছে, দেখো এই যে একটা কথা লেখা আছে, এখানে থাকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল, অথবা এটা আরেকটা হচ্ছে লেডিক সেল। ওকে, তাহলে সেমিনিফেরাস টিবিউলে যে সেলগুলো পাওয়া যায়, এখানে আমি হয়তো লাল দেখাচ্ছি, এখানে কিছু সেল পাওয়া যায়। হ্যাঁ, এটা জাস্ট দেখানোর জন্য এই সেলগুলোকে আমরা বলতেছি ইন্টারস্টিশিয়াল সেল আর লেডিক সেল। এদের একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, আমি একটু পরে আসবো। আচ্ছা, এখন দেখো এই সেমিনিফেরাস টিবিউলগুলো কি হয়, এরা ওপেন করে কিছু কালেক্টিং ডাক্ট, এবং এখানে একটা নেটওয়ার্কের মতো হয়। আমি ডিফারেন্ট ইভেন্ট এই সেমিনিফেরাস টিবিউলগুলো এরা এখানে একটা নেটওয়ার্কের মতো তৈরি করে, এরকম নেটওয়ার্কের মতো তৈরি করে। হ্যাঁ, এরা এখানে ওপেন করে, মানে কানেক্টেড থাকে, সত্যতা এখানে একটা নেটওয়ার্কের মতো তৈরি করে। হ্যাঁ, এরকম নেটওয়ার্কের মতো তৈরি করে। এই যে দেখো এই নেটওয়ার্ককে আমরা বলছি রেটিটেসিস, এই নেটওয়ার্ককে আমরা বলছি, এটাকে বলা হচ্ছে রেটিটেসিস। ওকে, তাহলে দেখো 1000 সেমিনিফেরাস টিবিউল তারা কি করে ওপেন করে একটা নেটওয়ার্কের মধ্যে। হ্যাঁ, এই নেটওয়ার্ক এগুলো টিউবিউল দিয়ে তৈরি। হ্যাঁ, এই টিউব লাইক স্ট্রাকচার, এই নেটওয়ার্ককে আমরা বলছি রেটিটেসিস। তাহলে কি হবে, এখান থেকে স্পার্মগুলো এই রেটিটেসিসে যাবে। আচ্ছা দেখো, এবার দেখো যে রেটিটেসিস এখান থেকে মোটামুটি 20 কালেক্টিং ডাক্টস ফর্ম করে। হ্যাঁ, এবং এরা চলে যায় জয়েন করে এপিডিডাইমিসে এন্ড জয়েন দা এপিডিডাইমিস। ওকে, আচ্ছা এবার দেখো কি করে, সেটা হচ্ছে আমি একটু আলাদা আলাদা দিই। এই নেটওয়ার্ক রেটিটেসিস থেকে এরকম 20টার মতো, হ্যাঁ, কালেক্টিং ডাক্ট, এগুলো হচ্ছে আমার কালেক্টিং ডাক্ট। এই কালেক্টিং ডাক্ট যেখানে ওপেন করে, হ্যাঁ, এটাও স্ক্রোটামের ভিতরে থাকে, এই রকম একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে আমরা বলতেছি এপিডিডাইমিস। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারটাকে আমরা বলতেছি এপিডিডাইমিস। তাহলে আমি এখানে যদি একটু লেবেল করে ফেলি, তোমাদের জন্য একটু সহজ হবে। এটা হচ্ছে আমার সেমিনিফেরাস টিবিউল, কতগুলো থাকে? 1000। এখান থেকে স্পার্ম চলে যায় এই জায়গাটায়, এই জায়গাটাকে বলা হচ্ছে রেটিটেসিস। এটা হচ্ছে রেটিটেসিস, এই যে পিঙ্ক কালার যেটা, এখান থেকে যাবে হচ্ছে যে এগুলো, আমি তো এটা ডিফারেন্ট কালার দিই তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো কেমন হয়, এই এরকম এরকম 20 কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, এগুলো আমরা বলতেছি কালেক্টিং ডাক্ট। তাহলে এটাকে আমরা বলতেছি কালেক্টিং ডাক্ট। কতগুলো থাকে ব্র্যাকেটে লিখে ফেলবো, থাকে হচ্ছে 20টা কালেক্টিং ডাক্ট থাকে। ঠিক আছে, এরপরে এটা যেখানে চলে আসে স্পার্মকে নিয়ে আসে এই জায়গাটা, এটাকে আমরা বলতেছি এপিডিডাইমিস। এপিডিডাইমিস হয়ে গেল। তাহলে এখানে এই কথাগুলো বলা আছে। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে এপিডিডাইমিস হয়। আচ্ছা, কালেক্টিং ডাক্টস যে কালেক্টিং ডাক্টগুলো, এর আরেকটা নাম আছে, স্পেশাল নেম, এই নামটা হচ্ছে ভাসা ইফারেনশিয়া। নামটা মনে রাখো। হ্যাঁ, তাহলে কালেক্টিং ডাক্ট যেটা আছে এটার আরেক নাম হচ্ছে ভাসা ইফারেনশিয়া, এই এতটুকু। ঠিক আছে, তাহলে টেস্টিসের আল্ট্রা স্ট্রাকচার তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস অর নো তে জানাও, ইয়েস অর নো, ইয়েস অর নো। হ্যাঁ, জাস্ট ভিজুয়ালাইজ করতে হবে ছবি থেকে, তাহলে বুঝতে পারবে। ওকে, 100% বলেছো, তোমরা বুঝতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা, আমরা তাহলে একটু আগে, আচ্ছা এখন দেখো যে আমাদের এখানে টেস্টিসের কাজ কি? ওই যে মেইন কাজ প্রোডাকশন অফ স্পার্ম, যেটা বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। আচ্ছা, আর ওই যে ওখানে একটা সেল ছিল, যে সেলটাকে আমরা বলছি লেডিক সেল অথবা ইন্টারস্টিশিয়াল সেল, তাই না? একটু দেখলাম আমরা, যদি তোমরা একটু খেয়াল করো, এই যে লেডিক সেল আর ইন্টারস্টিশিয়াল সেল, যেটা আসলে যেখানে ছিল, এই যেগুলা লেডিক সেল আর ইন্টারস্টিশিয়াল সেল, এখান থেকে একটা হরমোন আসে, মেল হরমোন, যেটা বলা হয় টেস্টোস্টেরন। ঠিক আছে, যেটা বলা হয় টেস্টোস্টেরন। তাহলে দেখো ফাংশন অফ টেস্টিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রোডাকশন অফ স্পার্ম, যেটা বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস, আর লেডিক সেল বা ইন্টারস্টিশিয়াল সেল, এই সেলের কাজ হচ্ছে এখান থেকে একটা হরমোন আসে, এই হরমোনকে বলা হয় টেস্টোস্টেরন। তাহলে এই দুটো কিন্তু কাজ। আচ্ছা, এখানে দেখো আমি একটু আবার একটু মার্ক করি, তাহলে এটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস হয়ে গেল, লেডিক সেল থেকে বা ইন্টারস্টিশিয়াল সেল থেকে আসে টেস্টোস্টেরন হয়ে গেল। আচ্ছা, এখন দেখো কি মানে ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে মেলে খেয়াল করো একটা টেস্টিসে
1500 স্পার্ম তৈরি হয়। চিন্তা করা প্রত্যেক সেকেন্ডে 1500 স্পার্ম তৈরি হচ্ছে, মানে কত র্যাপিডলি স্পার্ম তৈরি হয়, খেয়াল করছো? আচ্ছা, এটা জানতে হবে কিন্তু পার সেকেন্ডে কতগুলো স্পার্ম তৈরি হয়, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসো এবার আসো এপিডিডাইমিস। আচ্ছা, এপিডিডাইমিসটা কি আমরা একটু আগে যাই। আচ্ছা, এখানে আমি একটু দেখাই। ওকে, আচ্ছা তুমি এখানে একটু দেখো, এই যে এটা ছিল আমার টেস্টিস। টেস্টিসের পরে এই জায়গাটাকে আমরা বলতেছি এপিডিডাইমিস। আচ্ছা, আমি এখানে একটু যদি এটা দেখাই তোমাদের, তাহলে এপিডিডাইমিসটা কি? এপিডিডাইমিস হচ্ছে, এটা হচ্ছে টেস্টিস। এই টেস্টিসের বাইরের দিকে যে ক্যাপ লাইক স্ট্রাকচার থাকে, এই বাইরের দিকে এখানে থাকবে, এইটাকে আমরা বলি এপিডিডাইমিস। হ্যাঁ, এখান থেকে নলের মতো অংশ বের হবে। তাহলে খেয়াল করো, এপিডিডাইমিস এটা তিনটা পার্ট আছে। হ্যাঁ, প্রথমে জানবো যে এটা লেন্থ কত। লেন্থ হচ্ছে 4 to 6 মিটার। ওকে, এবং এটা হাইলি কয়েলড, মানে অনেক প্যাঁচানো থাকে। ঠিক আছে, প্যাঁচানো থাকে। আর তিনটা পার্ট আছে, এটা জানতে হবে কি কি। একটা হচ্ছে হেড অথবা ক্যাপুট, তোমরা জানো ক্যাপুট মানে হচ্ছে হেড, তাই না? আচ্ছা, তারপরে আসো এরপর অংশ নাম বডি অর মিডল পার্ট। আর আরেকটা হচ্ছে টেইল অর কর্ডা এপিডিডাইমিস। কর্ডা মানে হচ্ছে টেইল, মানে এই নামগুলো একসাথে একটু মনে রাখতে হবে। তাহলে আমরা এটা একটু ভাগ করে ফেলি। এই দেখো, এই যে এটা হচ্ছে হেড, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে টেইল। হয়ে গেল। জাস্ট ইমাজিনারি তুমি এভাবে তিনটা পার্টে ভাগ করে ফেললা, পড়া হয়ে গেল। আচ্ছা, এখন দেখো এটা কাজ কি, এটা একটু মুখস্থ করতে হবে যে এটা নিউট্রিশন আসে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, যে সিক্রেট নিউট্রিশন। তাহলে এই ফাংশনটা আমি একটু পড়ে নিতে হবে, এটা মুখস্থ করা কিছু বলা নাই। এটা স্পার্মাটোজেনেসিস, যে স্পার্মগুলো তৈরি হয়, এই স্পার্মগুলো কি করে নিউট্রিশন দেয়। হ্যাঁ, এটা মোটামুটি এর মেইন ফাংশন। আচ্ছা, তারপরে হচ্ছে ভাঁজ ডিফারেন্স। আচ্ছা, ভাঁজ ডিফারেন্সটা কি? আচ্ছা, ভাঁজ ডিফারেন্স হচ্ছে এই যে এপিডিডাইমিস, এই যে এপিডিডাইমিস না, এভাবে চলে আসলো। এই এপিডিডাইমিস যেখানে ওপেন করে ওই জায়গাটাকে আমরা বলি ভাঁজ ডিফারেন্স। হ্যাঁ, তাহলে এপিডিডাইমিস শেষ হলে যে জায়গাটা শুরু হবে সেটাকে আমরা বলবো ভাঁজ ডিফারেন্স। তাহলে ধরো যে এই জায়গাটা লাস্ট পার্ট, হ্যাঁ, এটাকে আমরা বলেছি ভাঁজ ডিফারেন্স। আচ্ছা, এখানে দেখো খেয়াল করে এটা কতটুকু লম্বা, এটা জানতে হবে 40 to 50 সেন্টিমিটার লং। ওকে, 40 to 50 সেন্টিমিটার লং। তাহলে এপিডিডাইমিসের তিনটা পার্ট, হেড, বডি এবং টেইল। এই এপিডিডাইমিস এটা শেষ হয়ে গেল। লাস্ট পার্টে আরেকটা টিউবের মতো স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ভাঁজ ডিফারেন্স। জাস্ট নাম জানলেই হবে, হ্যাঁ, আর কিছু না। আচ্ছা, গেল। এবার হচ্ছে এটা খুব বেশি দরকার নেই। আচ্ছা, ভাঁজ ডিফারেন্স এরপরে যেটা হয় সেটা হচ্ছে সামনের দিকে একটু, এই ভাঁজ ডিফারেন্সটা সামনের দিকে একটু এরকম ফোলা। হ্যাঁ, এরকম একটা ফোলা অংশ থাকে। এই ফোলা অংশটাকে যে স্পিন্ডল শেপের এক্সটেন্ডেড পার্ট, এই পার্টটাকে আমরা বলতেছি, এই পার্টটাকে বলতেছি অ্যাম্পুলা। তাহলে দেখো ভাঁজ ডিফারেন্সের সামনের দিকে একটু এই জায়গাটা একটু এক্সটেন্ডেড, এটারই নাম হচ্ছে অ্যাম্পুলা। জাস্ট একটু ভিজুয়ালাইজ করা, আর কিছু না। আচ্ছা, গেল। আচ্ছা, অ্যাম্পুলা এরপরে যেখানে ওপেন করে সেই জায়গার নাম হচ্ছে, আমি একটা ছবি দিয়ে দেখাই, এটার নাম হচ্ছে সেমিনাল ভেসিকল। এই এই অংশটা হচ্ছে সেমিনাল ভেসিকল। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে হচ্ছে এই যে প্রথমে হচ্ছে সেমিফেরাস টিবিউল, আমি রিপিট করি। এরপর হচ্ছে কালেক্টিং ডাক্ট, সরি রেটিকুলাস। এরপর হচ্ছে কালেক্টিং ডাক্ট বা ভাষা ইফারেনশিয়া, এটা হচ্ছে তোমার স্পার্মের পাথওয়ে বা সিমেনের পাথওয়ে, ওদিকে কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, তারপর কালেক্টিং ডাক্ট বা রেটিকুলাস। এরপর হচ্ছে এপিডিডাইমিস, এপিডিডাইমিসের যে ছিল হেড, তারপর হচ্ছে বডি, টেইল। ওকে, এবার আসো এই যে এপিডিডাইমিস শেষ হলো যেখানে, সেখানে এই জায়গাটাকে আমরা বলছি ভাঁজ ডিফারেন্স। ভাঁজ ডিফারেন্স খেয়াল করো, এটা কিন্তু ডিফারেন্স না, একটু খেয়াল করো, এটা কিন্তু ডিফারেন্স নট ডিফারেন্স। ঠিক আছে, খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে ভাঁজ ডিফারেন্সের পরে যে এক্সপ্যান্ডেড পার্ট, এটাকে আমরা বলতেছি অ্যাম্পুলা। অ্যাম্পুলার পরে যেটা তৈরি হয় এটাকে আমরা বলতেছি কি বলো, সেমিনাল ভেসিকল। আচ্ছা, ভাঁজ ডিফারেন্স দেখো, ভাঁজ ডিফারেন্স কাজ কি, ওই ট্রান্সপোর্টেশন অফ স্পার্ম, কিছু না, এবং স্টোরেজ, স্টোরেজ অফ স্পার্ম ফর সাম টাইম, বুঝছো, অল্প সময়ের জন্য স্টোর করে। তাহলে এই ফাংশনটা তুমি একটু জেনে নিতে পারো। ওকে, গেল। এবার হচ্ছে সেমিনাল ভেসিকল। এটা জানতে হবে যে সেমিনাল ভেসিকল হচ্ছে স্ট্রাকচারটা দেখতে কেমন। এটা হচ্ছে পাউচ লাইক গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকল, এবং এটা পরীক্ষা আসে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট সেমিনাল ভেসিকলের ফাংশন, এটা 100% একটু মুখস্থ করতে হবে। আচ্ছা, দেখো এটা সিক্রেট করে সেমিনাল ফ্লুইড, যেটা হচ্ছে সিমেনের 70%। এবং এখানে কি কি কম্পোনেন্ট থাকে এটা জানতে হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন, ফ্রুক্টোজ, সাইট্রেট, ইনোসিটল এবং প্রোটিন। এটা কি করে গিভস নিউট্রিশন টু স্পার্ম। এই পুরো জায়গাটা একটু মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেমিনাল ভেসিকল, এটা কিন্তু পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, গেল। আচ্ছা, এবার আসো ইজাকুলেটরি ডাক্ট। আচ্ছা, ইজাকুলেটরি ডাক্ট হচ্ছে যে সেমিনাল ভেসিকল যেখানে শেষ হলো, সেমিনাল ভেসিকল যেখানে শেষ হলো সেখানে একটা এই যে ইউরেথ্রার আগে এখানে যে অংশটা থাকবে এটাকে আমরা বলি ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্টের পরে যে অংশটা থাকবে এটা তোমাকে একটু মনে রাখতে হবে। এরপরে অংশটা এটা হচ্ছে ইউরেথ্রা, এটা হচ্ছে ইউরেথ্রা, এটা ইউরেথ্রা। আর এটা হচ্ছে আমার ইজাকুলেটরি ডাক্ট। মানে কোনটা পরে কি আছে এই ফ্লো চার্টটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এপিডিডাইমিস, এরপর এখানে চলে আসছে আমার সেমিনাল ভাঁজ ডিফারেন্স, অ্যাম্পুলা, এরপর ইজাকুলেটরি ডাক্ট, সরি এরপর হচ্ছে সেমিনাল ভেসিকল, ইজাকুলেটরি ডাক্ট, লাস্ট হচ্ছে ইউরেথ্রা। জাস্ট একটু আমাকে সিকোয়েন্সিয়ালি মনে রাখতে হবে, এটাই আর কিছু না। আচ্ছা, তারপরে আসো ইজাকুলেটরি ডাক্ট, আলাদা কিছু বলা নেই, শুধু এখানে জানতে হবে যে এটা লেন্থ কত, এটা হচ্ছে 19 সেন্টিমিটার, এতটুকু আর কিছু না। আচ্ছা, এরপর ইউরেথ্রা। আচ্ছা, ইউরেথ্রা লেন্থ কত এটা জানতে হবে, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। তারপর দেখো একটু কনফিউজিং, এজন্য পরীক্ষা চলে আসতে পারে যে ইজাকুলেটরি ডাক্ট এটা হচ্ছে 19 সেন্টিমিটার আর ইউরেথ্রা এটা হচ্ছে 20 সেন্টিমিটার। এইটুকু আসতে পারে, আর কিছু না। আচ্ছা, আমরা তোমাদের জন্য কুইজ রাখছি, দেখি এটা কিন্তু ক্লাসে আলোচনা করছি, তোমরা পারবে না। দেখি এটা কি বলতে পারে। কুইজ 1 বলো, হাউ মেনি সেমিফেরাস টিবিউলস আর দেয়ার ইন দিস টেস্টিস। হ্যাঁ, এটা কিন্তু ছবি তো আমি বলেছিলাম। হ্যাঁ, এটা ভুল করা যাবে না। হ্যাঁ, সবাই অ্যান্সার করো। হ্যাঁ, ওকে, আমরা আমি ক্লোজ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো কি হয়, 1000, তাই না, অলমোস্ট 1000, এটা কিন্তু আমরা ছবি দেখিয়েছিলাম। আচ্ছা, এবার এক্সটার্নাল জেনিটালি। আচ্ছা, এক্সটার্নাল জেনিটালি অলরেডি বলছি আমি, এখানে আসলে প্রশ্ন আসে না। সেটা হচ্ছে কাভারিং অফ টেস্টিস, এটাকে বলা হয় স্ক্রোটাম। আচ্ছা, মনে রাখতে হবে যে স্ক্রোটামে মাসল থাকে, এই মাসলের লেয়ার হচ্ছে 5টা। ঠিক আছে, এটা একটু পরীক্ষা আসার মতো। এখানে হচ্ছে 5 টাইপস অফ মাসল লেয়ার থাকে, এই এতটুকু। আচ্ছা, এবার স্ক্রোটামের কাজ কি, স্ক্রোটামের কাজ হচ্ছে মেইনটেইন করে অপটিমাম টেম্পারেচার ফর স্পার্ম প্রোডাকশন বা স্পার্মাটোজেনেসিস। আচ্ছা, আমরা দেখি কাজটা করছে। আচ্ছা, রাহিন, আদনান, নুসরাত, বিসমি এবং সিয়াম। আচ্ছা, একটু পাবলিশ করে দিলাম, তোমাদের পজিশনটা একটু দেখে নাও সবাই। আচ্ছা, তাহলে এটা টেম্পারেচার মেইনটেইন করে, টেম্পারেচার মেইনটেইন করে যাতে করে স্পার্মাটোজেনেসিসটা ঠিকভাবে হয়। হ্যাঁ, এটাই মেইন কাজ। এটা ডায়নামিক্স থেকে হেল্প করে, প্রেসার বাইরে থেকে প্রেসার সরাসরি টেস্টিস না যায়, এইজন্য হেল্প করে, সব ঠিক আছে। কিন্তু আমাদের এইটা একটু ভালো করে রাখতে হবে, যেটা মেইনটেইন করে অপটিমাম টেম্পারেচার ফর স্পার্মাটোজেনেসিস। শেষ। আচ্ছা, আমাদের এক্সটার্নাল জেনিটালিয়া এটা খুব বেশি প্রয়োজন নেই। তোমরা জানো যে মুসলিমের ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে যে গ্ল্যান্ড পেনিসের সামনের অংশটাকে কেটে ফেলে, ওই যে অংশটা কাটা হয় সেটাকে বলা হয় পিপিউস। এটা থেকে আসলে মেডিকেল প্রশ্ন হয় না। হ্যাঁ, যার জন্য তুমি জানতে পারো। আচ্ছা, এখন পেনাইল পার্ট, এখানে দুইটা টিস্যু থাকে। হ্যাঁ, দুই ধরনের টিস্যু, এই নামটা শুনি আমরা। এটা হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসা আর এটা হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসাম, এই এতটুকু। ঠিক আছে, যে পেনাইল বডিতে দুই ধরনের ইরেকটাইল টিস্যু থাকে, এই নাম দুটো শুনি আমরা। ঠিক আছে, এগুলো ডিটেইল আলোচনা যখন মেডিকেল পড়বা তখন শিখতে পারবা, আসলে কেমন। আচ্ছা, এই আর কি, এটা কাজ আমাদের মনে হয় না, এটা পরীক্ষা আসার মতো। আমরা চলে যাই পরের অংশ। আচ্ছা, এখানে আসো মেল রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড আছে। হ্যাঁ, মেল রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। আচ্ছা, গ্ল্যান্ড দুই ধরনের, জাস্ট পড়তে হবে যে পোস্টেড গ্ল্যান্ড একটা থাকে, এটা কেমন দেখতে, এটা হচ্ছে পিয়ার শেপ। গেল। এটার কাজ কি, এটা 100%, এটা মুখস্থ রাখতে হবে আমাদের যে পোস্টেড গ্ল্যান্ডের কাজ কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ পোস্টেড গ্ল্যান্ড। এটা হচ্ছে যে ফ্লুইডটা আসে, এটা হচ্ছে অ্যালকালাইন ফ্লুইড। কেমন, এজন্য দেখা যায় সেটা হচ্ছে এটা পরবর্তীতে স্পার্মকে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে সেখানে এটাকে মানে বাঁচায় রাখতে সাহায্য করে। হ্যাঁ, কারণ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে ওখানে অ্যাসিডিক পিএইচ থাকে, অ্যাসিড খারাপ, তোমরা জানো। ওই অ্যাসিডিক পিএইচে যখন স্পার্ম যাবে তখন কি হবে, স্পার্মটা ড্যামেজ হয়ে যাবে। তো স্পার্ম যখন ড্যামেজ না হয় তখন কি হয়, এই যে পোস্টেড গ্ল্যান্ড থেকে অ্যালকালাইন ফ্লুইড আসে, এই ফ্লুইড সহ যায়, তখন অ্যাসিড এবং অ্যালকালি বিক্রিয়া করে ওখানে একটা নিউট্রাল এনভায়রনমেন্ট তৈরি হয়। হ্যাঁ, যাতে করে স্পার্মটা কন্টিনিউ করতে পারে, সে বেঁচে থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার সেকেন্ড একটা গ্ল্যান্ড আছে যেটা বলে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড অথবা কাপার গ্ল্যান্ড। আচ্ছা, এটা কয়টা থাকে দেখো, এটা হচ্ছে 2 টি শেপেড গ্ল্যান্ড, মনে রাখবা। পোস্টেড গ্ল্যান্ড এটা থাকে 1 একটা, আর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড এটা থাকে হচ্ছে 2টা। ওটা হচ্ছে পিয়ার শেপেড, এটা পি শেপেড। এখানে ভুল হয়, দেখো এটা পিয়ার শেপেড আর এটা হচ্ছে পি শেপেড, মনে থাকবে, এভাবে মনে রাখবা। আর এটা ফাংশন অবশ্যই খুব ইম্পর্টেন্ট, এখানে মিউকাস লাইক সাবস্টেন্স রিলিজ করে, মানে এটা কি করে, এটা হচ্ছে সিপাই করে। ঠিক আছে, গেল। আচ্ছা, এবার হরমোনাল অ্যাকশন ইন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে হরমোনাল অ্যাকশনগুলো কি? ওকে, আচ্ছা, সবাই শুরুতে দেখো, এই এত কিছু করতে গেলে তোমার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, তাই না? এত কিছু পাওয়া যাবে না, কিন্তু মিনিমাম কতটুকু করতে হবে সেটা আমি কি বলে দেবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে হরমোন, আমি কি লিখলাম। প্রথম কথা হচ্ছে হরমোন, হরমোন, হরমোন 4টা। আচ্ছা, দুই নম্বর হচ্ছে নেম, হরমোনগুলোর নাম, এটা হচ্ছে ট্রিপল স্টার। তাহলে এটা আমরা একটু মুখস্থ করবো।
দেখো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, লিউটিওট্রপিক হরমোন, গোনাডোকর্টিকয়েড হরমোন, অ্যান্ডোস্টেরন হরমোন, টেস্টোস্টেরন হরমোন এবং ইনহিবিন হরমোন। এটা হচ্ছে তোমার পড়া, ঠিক আছে? এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই হরমোনগুলো সোর্স কি? এই হরমোনগুলোর সোর্স অফ হরমোন, এটা ডাবল স্টার। এটা পাওয়া কিন্তু সহজ, এত কঠিন না। খেয়াল করে দেখো, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, মনে রাখবা যে কোনো রিলিজিং হরমোন আসবে হাইপোথ্যালামাস থেকে। তাহলে দেখো এই যে রিলিজ ফ্রম হাইপোথ্যালামাস, তাহলে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এটা কোথা থেকে আসবে? যে কোনো রিলিজিং হরমোন সেটা আসবে হাইপোথ্যালামাস থেকে। হ্যাঁ মাহি, তোমার কোশ্চেন ঠিক আছে, জেনিটাল আর রিপ্রোডাক্টিভ একই কথা। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো যে কোনো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অলওয়েজ আসবে হাইপোথ্যালামাস থেকে। হয়ে গেল। এবার আসো ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন, তোমরা এটা নিশ্চয়ই পড়েছো। সেটা হচ্ছে আমাদের এই যে আগে লেকচারগুলোতে পড়ানো হয়েছে, সেটা হচ্ছে এগুলো আসে পিটুইটারি থেকে। তাহলে দেখো খেয়াল করে এটা অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য পিটুইটারি, এটা মনে রাখবো অ্যান্টেরিয়র পার্ট অফ পিটুইটারি বা অ্যান্টেরিয়র পিটুইটারি। লুটিওট্রপিক হরমোন পিটুইটারি। আচ্ছা, এরপরে আসো গোনাডোকর্টিকয়েড হরমোন, এটা আসে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, অ্যাড্রেনাল কর্টেক্স। হ্যাঁ, এবং দেখো নিচের যে তিনটা, হ্যাঁ এটা কোথা থেকে আসে? দেখো টেস্টিস থেকে আসে, টেস্টিস সার্টোরি সেল, না এটা টেস্টিস। তাহলে এখানে কি মনে রাখবা? দেখো প্রথমটা হচ্ছে হাইপোথ্যালামাস, এরপরের তিনটা এটা হচ্ছে পিটুইটারি, এরপরেরটা এটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, এরপরের তিনটা এগুলো হচ্ছে আসে কোথা থেকে? টেস্টিস থেকে। খেয়াল করছো? একটা আসে হাইপোথ্যালামাস থেকে, পরের তিনটা আসে হচ্ছে পিটুইটারি থেকে। তাহলে দেখো একটা আসে অ্যাড্রেনাল থেকে, পরের তিনটা আসে টেস্টিস থেকে। একটা সিকোয়েন্স আছে, তাই না? মনে রাখার জন্য কিন্তু সহজ। আচ্ছা, যারা অনেক বেশি ভালো তারা ফাংশন করবা, ফাংশন করতে হবে, এটা বোঝানোর কিছু নাই। যারা অনেক ভালো প্রিপারেশন তারা শুধু ফাংশন করবা, আর বাকিদের জন্য শুধু নাম এবং কোন গ্ল্যান্ড থেকে আসে এতটুকু, ঠিক আছে? ওকে। আচ্ছা, হুইচ আর দ্য সিক্রেট মিউকাস লাইক সাবস্টেন্স ফ্রম ফর দ্য প্রোডাকশন অফ সিমেন? বলো মিউকাস লাইক কোথা থেকে আসে? এটা কি অ্যানসার করতে পারবা? আচ্ছা, স্মলেস্ট গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি, হ্যাঁ এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি। ওকে, প্রতাপ দেখি এটা কি বলতে পারে? হ্যাঁ ঠিক আছে, অগ্নি কথা ঠিক আছে। তাহলে এটা উত্তর হবে সেমিনাল ভেসিকল, এখান থেকে মিউকাস লাইক সাবস্টেন্স আছে। আচ্ছা, হুইচ ওয়ান ইজ নট ইনক্লুডেড ইন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম? বলো এটা উত্তর কি হবে? হ্যাঁ এটা উত্তর কি হবে? হ্যাঁ রাইট, একটু আগে আমরা দেখেছি বার্থোলিন, বার্থোলিন আসে হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান থেকে। আচ্ছা, আমরা সেই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান এখানে চলে আসলাম। আচ্ছা, এখানে দেখো সেম থিম কিন্তু আমরা একরকম, যে মেইনলি ওভাম তৈরি হয় যেখানে, এটা বলা হয় প্রাইমারি তোমার রিপ্রোডাক্টিভ বা তোমার হচ্ছে জেনিটাল অর্গান, আর যেখান থেকে এটা ক্যারি করে ট্রান্সপোর্ট করে এগুলো হচ্ছে অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ বা জেনিটাল অর্গান। ওকে। আচ্ছা, তাহলে দেখো প্রথমে ওভাম যেখানে তৈরি হয় ওভুলেশন, তোমার হচ্ছে ওভোজেনেসিস, সেটা হচ্ছে ওভারি। তাহলে এটা হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান। মেলের সাথে মিল আছে, অ্যাক্সেসরি নামগুলো শুধু আমি জানবো, এর মধ্যে যেটা আমাকে পড়তে হবে ভালোভাবে সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস। আচ্ছা, এক্সটার্নাল জেনিটালিয়া কোনো প্রয়োজন নাই, শুধু এই নামটা জানবো যেখানে বার্থোলিনস গ্ল্যান্ড থাকে। ওকে। আর এক্সটার্নাল জেনিটালিয়াকে মানে জেনিটালিয়া ওই এখানে যে এবিসিডি এটাকে একসাথে বলা হয় ভালভা, এই এতটুকু জানলেই হয়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে আছে ইউটেরাস, এখানে কিন্তু তোমাদের একটা ভুল হয়। ভুলটা হচ্ছে আরেকটা শব্দ আছে ইউরেটার। বলো তো ইউরেটার কোথায় থাকে? ইউরেটার বলো, এটা আমাকে একটু অ্যান্সার দাও, ইনবক্সে একটু অ্যান্সার দাও। ইউরেটার এটা কোথায় থাকে? এটা ইউটেরাস, আর এরকম একটা শব্দ আছে ইউরেটার, ইউরেটার। ইউরেটার কোথায় থাকে বলো? হ্যাঁ একদম ঠিক আছে, এটা রেনাল সিস্টেমে থাকে। সুতরাং উত্তর দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে পারো। আচ্ছা, আমরা চলে আসি, প্রথমে আসে ওভারি, কয়টা থাকে? এটা হচ্ছে পেয়ার অফ ওভারি, এটা হচ্ছে অ্যালমন্ড শেপ, অ্যালমন্ড শেপ, ঠিক আছে? আচ্ছা গেল, আমি একটু পরে দেখবো। হ্যাঁ ছবিতে ছবিতে দেখবো, অসুবিধা নেই। আচ্ছা, ওভারিতে দেখো লং হোয়াইট থিক, এত কিছু মনে রাখা কঠিন। তোমরা শুধু মনে রাখবা সেটা হচ্ছে ওভারিটা এটা 2 to 3.5 গ্রাম, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, বাকি লেন্থ ব্রেথ এত কিছু মনে রাখা যায় না। আচ্ছা, এবার ওভারি ফাংশন কি? প্রোডাকশন অফ এগ বা ওভোজেনেসিস, এটা মেইন ফাংশন। এবং এখানে কিছু তোমার ফিমেল হরমোন আছে, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আর এই যে ওভুলেশন শেষ। তাহলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন মানে এটা সিক্রেশন এবং ওভুলেশন, এটাই হচ্ছে ওভারি মেইন ফাংশন শেষ। আচ্ছা, এবার ফ্যালোপিয়ান টিউব, তাহলে আমরা একটু যদি দেখি। আচ্ছা, এখানে আমি একটু দেখো তোমাদের, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার ওভারি। এই ওভারির পরে যে অংশটা থাকবে এটাকে আমরা বলি ফ্যালোপিয়ান টিউব। এরপরে যে অংশটা থাকবে এইটা হচ্ছে আমার ইউটেরাস। যেমন এবার আরেকটা ফ্যালোপিয়ান টিউব থাকবে, আমি দেখাচ্ছি না। এই হয়ে গেল। তাহলে এই ছবি থেকে আমরা একটু মনে রাখবো, তাহলে এটা হচ্ছে আমার ওভারি, ওভারি, এটা হচ্ছে আমার ফ্যালোপিয়ান টিউব, সংক্ষেপে লিখলাম। এরপরে এইটা হচ্ছে আমার ইউটেরাস, ইউটেরাস। হ্যাঁ, এই ছবিটার একটা ভিজুয়ালাইজেশন তোমাদের জন্য দরকার, কারণ এটা বুঝলে তোমার পড়াটা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? আর দেখো ফ্যালোপিয়ান টিউবকে আমরা যদি ভাগ করি, তাহলে দেখবো যে ফ্যালোপিয়ান টিউবকে 3 ভাগে ভাগ করা যায় এভাবে। এই অংশ এটাকে বলা হয় ফিমরি, আমরা যদি একটু আগে এখানে দেখো এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন, এটাকে বলা হয় ফিমরি। তো এটা হচ্ছে আমার ফিমরি, তো আমি কি লিখলাম? এটা ফিমরি শেষ। আচ্ছা, এরপরে ফানি শেপের অংশ, এটাকে বলা হচ্ছে ইনফান্ডিবুলাম। তো এই পুরো অংশটা হচ্ছে ইনফান্ডিবুলাম, এই পুরো অংশটা হচ্ছে ইনফান্ডিবুলাম। এই ইনফান্ডিবুলামের প্রথম অংশ এই যে জায়গাটা এক্সপ্যান্ডেড, এই জায়গাটাকে বলা হয় অ্যাম্পুলা। দেখো খেয়াল করে, তাহলে এটা হচ্ছে ইনফান্ডিবুলাম, এটা এক্সপ্যান্ডেড পার্টকে বলা হয় অ্যাম্পুলা, হয়ে গেল। আর লাস্ট পার্টের নাম হচ্ছে নিয়ার ইউটেরাস, এটাকে বলা হয় ইসমাস। দেখো এইটা হচ্ছে আমার ইসমাস, হয়ে গেল। আচ্ছা, এটা ইন লিখি, তাহলে তোমার জন্য সুবিধা, ইন। ওকে, তাহলে দেখো ওভারির কাছাকাছি থাকবে ফিমরি, এরপরে হচ্ছে ইনফান্ডিবুলাম, এই ইনফান্ডিবুলামের এক্সপ্যান্ডেড পার্টকে বলা হয় অ্যাম্পুলা, আর শেষের পার্টটাকে বলা হয় ইসমাস, ইসমাস হচ্ছে নিয়ার টু ইউটেরাস। তাহলে এই ছবি থেকে তোমরা নিশ্চয়ই ফ্যালোপিয়ান টিউবের স্ট্রাকচার বুঝতে পেরেছো। ওকে। আচ্ছা, এই গেল। ওকে, এটা ফ্যালোপিয়ান টিউব প্রসেস। আচ্ছা, এটার মেইন ফাংশন কি? এটা দেখো এখানে একটা বলা আছে, সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব আসলে সহজ কথা হচ্ছে কি, এখানে ফার্টিলাইজেশন হয়, ফ্যালোপিয়ান টিউবে ফার্টিলাইজেশন হয়। এটা একটু মনে রাখবা যে এফ মানে ফ্যালোপিয়ান টিউব, এফ মানে ফার্টিলাইজেশন। তাহলে হয় ফার্টিলাইজেশন হ্যাপেন্স বা অকার্স ফ্যালোপিয়ান টিউব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খালি রাখবা যে ফার্টিলাইজেশন অকার্স ইন ফ্যালোপিয়ান টিউব। এফ মানে ফ্যালোপিয়ান টিউব, এফ মানে ফার্টিলাইজেশন, এই যে ফার্টিলাইজেশন হয় ফ্যালোপিয়ান টিউবে, শেষ। মনে রাখা সহজ, এটা খুব ইম্পর্টেন্ট। আর গেল, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইউটেরাস। আচ্ছা, ইউটেরাস দেখো করে, ইউটেরাসে তিনটা লেয়ার থাকে, এখানে আমি যদি দেখাই তোমাদের লেয়ার তিনটা আলাদা করে, একদম ভেতরের দিকে থাকবে লেয়ার, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। আচ্ছা, তারপরে মাঝে থাকবে, মাঝে যে লেয়ারটা এই যে এই লেয়ারটা, এটাকে বলা হয় মায়োমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম। আর একদম বাইরের দিকে যে লেয়ারটা থাকবে, এটা দিয়ে দেখাই, একদম বাইরের দিকে যেটা লেয়ার থাকবে যে এইটা, এই লেয়ারকে বলা হচ্ছে পেরিমেট্রিয়াম, ঠিক আছে? আর একদম ভেতরে থাকে হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এই যে এটা হচ্ছে আমার এন্ডোমেট্রিয়াম। হ্যাঁ, তাহলে দেখো ইউটেরাসের লেয়ার হচ্ছে তিনটা, আমরা একটু দেখে নেবো এখান থেকে। একদম ভেতরে থাকবে এন্ডোমেট্রিয়াম ইনার, মাঝখানে থাকবে মায়োমেট্রিয়াম, আর একদম বাইরে থাকবে আউটার পেরিমেট্রিয়াম, হয়ে গেল পড়া শেষ। আচ্ছা, এখন আসো এখানে আবার আমরা দুই ভাগে ভাগ করি, ঠিক আছে? ইউটেরাস উপরের দিকে যে অংশটা থাকে এটাকে বলে ফান্ডাস, মাঝে থাকে হচ্ছে বডি, আর নিচের দিকে অংশটাকে বলা হয় সার্ভিক্স। এই যে এখানে আসো, তাহলে এই যে এখানে যদি আমি ভাগ করি, এই অংশটাকে বলা হয় ফান্ডাস, এই অংশটা হচ্ছে আমার বডি, আর নিচের দিকের অংশটাকে বলা হয় সার্ভিক্স। আমি একটু আগে দেখাই তোমাকে, এই নিচের দিকে এরকম একটা অংশ থাকে, এই যে এরকম অংশ থাকে, এই এই নিচের দিকের এই অংশটাকে, এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় সার্ভিক্স। ওকে, তাহলে ইউটেরাসের একদম লোয়ার মোস্ট পার্টকে বলা হচ্ছে সার্ভিক্স, আর দুটো হয় আর কিছু না। আচ্ছা, ফাংশনটা অবশ্যই পড়বো। ফাংশন হচ্ছে এই যে দেখো, ফাংশন হচ্ছে এখানে ইমপ্ল্যান্টেশন হয়, এখানে কি হয়? ওই যে আমাদের সেই এমব্রায়োর ইমপ্ল্যান্টেশন হয়, ইমপ্ল্যান্টেশন, ইমপ্ল্যান্টেশন হয় ইউটেরাসে, এই কথা খালি রাখো। হ্যাঁ, আচ্ছা, কাবু বলছে ফান্ডাস স্টমাকে ছিল, রাইট? ফান্ডাস স্টমাকে ছিল, আবার ফান্ডাস এখানেও আছে, ঠিক আছে? রাইট, ভালো কথা বলছো। হ্যাঁ, তাহলে ইমপ্ল্যান্টেশন কোথায় হয়? ইমপ্ল্যান্টেশন হয় হচ্ছে ইউটেরাস। তারপরে দেখো ওভারিতে যে ওভাম তৈরি হয় সেটা বের হয়ে আসে, এসে এদিকে চলে যাবে। তো ওভারি থেকে ওভাম বের হয়ে আসে, এটাকে বলা হয় ওভুলেশন। তারপরে ওভুলেশন হয় ওভারিতে, তারপরে এখানে ফ্যালোপিয়ান টিউব, এখানে হয় ফার্টিলাইজেশন,
ফার্টিলাইজেশন। হ্যাঁ, ফার্টিলাইজেশন হয় এখানে। তাহলে এখানে হচ্ছে যে ওভাম আর স্পার্ম এটা মিলিত হয়, তাহলে ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশন হয় ফ্যালোপিয়ান টিউবে, আর ইউটেরাসে হয় ইমপ্ল্যান্টেশন। তাহলে এই তিনটা ঘটনা কোথায় হয় এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, করে ফেললাম, ফাংশনটা আমরা জেনে নিলাম, গেল। আচ্ছা, এবার সো ভ্যাজাইনা। আচ্ছা, এখানে জাস্ট লিঙ্কটা করবা, এটা ইউটেরাসের পরের অংশটা, 8 to 10 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে দেখো এখানে একটা মিউকাসাল ফোল্ড থাকে। হ্যাঁ, এই ফোল্ডগুলোকে বলা হয় রুবি। একটু আগে আমি বললাম না যে ফান্ডাস এটা তো পার্ট অফ স্টমাক। আর দেখো যখন আগে স্ট্রাকচার করছিলাম স্টমাকে ছিল রুবি, তাই না? তেমনিভাবে এখানে ভ্যাজাইনা যে অংশ এখানে কিন্তু এরকম রুবি থাকে। রুবি কিন্তু দুইটা জায়গায় থাকে, একসাথে আমরা মনে রাখতে পারি। তাহলে এর ফাংশন কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এবার এক্সটার্নাল জেনিটালিয়া এটাও প্রয়োজন নাই। আমরা এই যে ছক থেকে বলবো, এই যে এই ছকে আমরা দেখেছিলাম যে এক্সটার্নাল জেনিটালিয়া পার্ট কি এটা বললেই হবে, এখানে আর আলাদা করতে হবে না। একদমই প্রয়োজন নাই। বাথরুম গ্ল্যান্ড কয়টা থাকে এটা কোনো রাখবো, দুইটা বাথরুম গ্ল্যান্ড থাকে, এটার ফাংশন কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, শেষ। আচ্ছা, এবার হরমোনাল অ্যাকশন একই হবে, ওখানে যা করছি এখানে তাই করবো। কি করবো? প্রথম হচ্ছে যেগুলো আমাকে জানতে হবে, একটা হচ্ছে নেম, দুই নম্বর হচ্ছে সোর্স, সোর্স মানে কোন গ্ল্যান্ড থেকে আসে, আর তিন নম্বর হচ্ছে যারা অনেক ভালো প্রিপারেশন তারা করবে ফাংশন। কারণ এত ফাংশন করে তুমি কিন্তু মনে রাখতে পারবে না, সুতরাং শুধু নাম জানলে যথেষ্ট। কারণ এখানে প্রশ্নই কম আসে। আচ্ছা, তাহলে আমি একটু আগে মতো একটু বলি, যেমন দেখো হাইপোথ্যালামাস থেকে আসে ওই রিলিজিং হরমোন একই রকম, এফএসএইচ, ফলিক অ্যাসিড, দেখো এফএসএইচ, এলএইচ, এগুলো আসে হচ্ছে পিটুইটারি থেকে। হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে। আচ্ছা, তারপর হচ্ছে এস্ট্রোজেন, এটা ওভারি থেকে আসে। আচ্ছা, লুটিনাইজিং হরমোন এটাও আসে, লুটিনাইজিং হরমোন পিটুইটারি থেকে আসে। প্রোজেস্টেরন, তাহলে এস্ট্রোজেন প্রোজেস্টেরন এগুলো আসে হচ্ছে ওভারি, এগুলো আসে হচ্ছে ওভারি, প্রোজেস্টেরন ওভারি। হ্যাঁ, এস্ট্রোজেন প্রোজেস্টেরন এগুলো ওভারি থেকে আসে। আচ্ছা, এবার আসো রিল্যাক্সিন, দেখো রিল্যাক্সিন আসে হচ্ছে ওভারি এবং প্লাসেন্টা এখান থেকে আসে। অক্সিটোসিন এটা আসে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি। এখানে একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে প্রথমে আসে রিল্যাক্সিন। রিল্যাক্সিন মানে হচ্ছে রিল্যাক্স করা, তার মানে হচ্ছে যখন ইউটেরাস বড় হবে, ইউটেরাস বড় হতে হবে না, মানে বাচ্চারা যদি বড় হয় মাইপেটে, তাই না? তাহলে ইউটেরাস বড় হয়, ইউটেরাসের ভেতরে বাচ্চা বড় হয়। হ্যাঁ, তাহলে তখন এই হরমোন কাজ করে, ওটা কাজ হচ্ছে রিল্যাক্স করা। তার মানে ইউটেরাসের যে মাসল আছে, বিভিন্ন লিগামেন্ট আছে, এগুলোকে রিল্যাক্স করে দেয়। তখন হয় কি ইউটেরাস দ্রুত বড় হয়ে যায়, রিল্যাক্সিন। আর যখন বাচ্চা ডেলিভারি হবে তখন কি ইউটেরাস আর বড় হলে হবে, ইউটেরাসে চাপ দিতে হবে, তাই না? যাতে বাচ্চা বের হয়ে আসে, তখনই কাজ করে যে হরমোন, এটার নাম হচ্ছে অক্সিটোসিন। এবং মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে অক্সিটোসিনকে বলা হয় হরমোন অফ লাভ, ভালোবাসার হরমোন। হ্যাঁ, কেন? যখন ডেলিভারি হয় তখন মায়ের শরীরে অক্সিটোসিন সবচেয়ে বেশি রিলিজ হয়। এই অক্সিটোসিন আমাদের ব্রেনে এমন ভাবে কাজ করে যে ওই বাচ্চার প্রতি মায়ের একটা ভালোবাসা তৈরি হয়। ঠিক আছে, এই অক্সিটোসিন হরমোনের জন্য, এজন্য অক্সিটোসিনকে বলা হয় হরমোন অফ লাভ। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, মাহি জিজ্ঞেস করেছে মেডিকেল ডিফিকাল্ট কোশ্চেন আসে কিনা? না, রিসেন্ট 5-7 বছরে মেডিকেল ডিফিকাল্ট প্রশ্ন আসে নাই। হ্যাঁ, ট্রিকি প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আর দুই একটা প্রশ্ন হয়তো একটু মানে আনকমন থাকতেই পারে, ওটা নিয়ে প্যানিক হবে না। ওভারঅল 95% কোশ্চেন থাকবে ইজি, একদম ডাইরেক্ট কোশ্চেন ফ্রম দ্য টেক্সট বুক। ঠিক আছে, একদম ডাইরেক্ট কোশ্চেন, কোনো ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, অক্সিটোসিন, অক্সিটোসিন পিটুইটারি থেকে আসে। ও হ্যাঁ, ভালো বলছো। হ্যাঁ, এখানে একটু কারেকশন করতে হবে। অক্সিটোসিন আসে পোস্টেরিয়র পিটুইটারি থেকে, না পোস্টেরিয়র পিটুইটারি থেকে। ভেরি গুড, ঠিক আছে, বকিয়া ভালো বলেছো। ওকে, তোমাদের জন্য একটা কুইজ, কুইজটা সবাই পার্টিসিপেট করো। কুইজ 2 বলো, ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোন 9 কোনটি? খুব সহজ, এটা আশা করি সবাই পারবা। ঠিক আছে, হ্যাঁ, ওকে, 100% সঠিক উত্তর দিয়েছে, মানে খুব ভালো জানো, এটা টেস্টোস্টেরন। বলো ফার্টিলাইজেশন কোথায় হয়? এই যে এতক্ষণ ধরে যেটা পারলাম, তাই না? ফার্টিলাইজেশন কোথায় হয়? ওকে, ঠিক আছে, আমি লিখে দেবো। হ্যাঁ, সবাই উত্তর দাও, এটা কমেন্টে একটু করো দেখি। হ্যাঁ, ভেরি গুড। এফ তে ফার্টিলাইজেশন, এফ তে ফ্যালোপিয়ান টিউব, শেষ। হাউ মেনি টাইমস ডাজ ইউটেরাস ইনক্রিজ ডিউরিং প্রেগন্যান্সি? প্রেগন্যান্সিতে কত বড় হয় এটা জানো কিনা? আচ্ছা, নুসরাত জাহান প্রদীপ্ত সালসাবিল সিএম এবং ফাইন ভালো করেছো, আমি পাবলিশ করলাম, তোমাদের অপশনগুলো দেখো রাইট, এটা 20 টাইমস বড় হয়। ওকে, ভেরি গুড। আচ্ছা, ডিফারেন্ট স্টেজ এন্ড ফেজ অফ রিপ্রোডাকশন। আচ্ছা, যেখানে হয় সেটা হচ্ছে মেল এন্ড ফিমেল এরা যখন স্পার্ম এন্ড ওভাম একসাথে হয় তখন এটাকে বলা হয় কি? ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের প্রথম সেল, ফার্স্ট সেল অফ ফার্টিলাইজেশন, এটাকে বলে জাইগোট। তাহলে আমি একটু লিখে দেব জাইগোট। জাইগোট হচ্ছে ফার্স্ট সেল অফ রিপ্রোডাকশন। ঠিক আছে, রিপ্রোডাকশনে সরি রিপ্রোডাকশন না, ফার্টিলাইজেশন, সরি ফার্টিলাইজেশন বলা উচিত। হ্যাঁ, তাহলে ফার্স্ট সেল অফ ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন, ফার্স্ট সেল অফ ফার্টিলাইজেশন হচ্ছে জাইগোট। ওকে, তাহলে জাইগোট ফর্মেশন হয়, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, এখানে র্যাপিডলি ডিভাইড হয়ে একটা ক্লাস্টার অফ সেল হয়, যেটাকে ব্লাস্টোসিস্ট, আমি একবার ছবিতে দেখবো। এবং এই ব্লাস্টোসিস্টে গিয়ে এই যে ইউটেরাইন ওয়াল মানে ইউটেরাসে গিয়ে ইমপ্ল্যান্টেড হয়। এই এখন 7টা ধাপে হয়, দেখো যে 7 স্টেজ, সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন। এভাবে 7 স্টেজে ডিভাইড করে আমরা বলি। প্রথমে পিউবার্টি, মেনস্ট্রুয়াল সাইকেল, ফর্মেশন অফ গ্যামিট, ইমপ্ল্যান্টেশন, ডেভেলপমেন্ট অফ ইমব্রিও, ডেভেলপমেন্ট অফ ইমব্রিয়ন ফিটাস। তাহলে এই 7টা স্টেপের নাম তোমাদের একটু মনে রাখতে হবে, এটা আমি ডাবল দিয়ে রাখবো। আচ্ছা, প্রথমে হচ্ছে পিউবার্টি। আচ্ছা, পিউবার্টিতে কি হয় তোমরা জানো কখন হয়? এটুকু আমরা জানবো। পিউবার্টি কি জিনিস সেটা বুঝাই দেওয়ার কিছু নাই। দেখো 13 to 15 এটা হচ্ছে মেলের ক্ষেত্রে, আর উইমেনে যেটা হয় -2 দেখো খেয়াল করে 13 এখানে দেখো, 15 এখানে দেখো, শেষ। তাহলে ফিমেলে মেয়েদের একটু দ্রুত হয়, তাই না? তাহলে এটা হচ্ছে 11 থেকে 13। এটা হচ্ছে আমাদের যে কান্ট্রিগুলো একটু উষ্ণ হট ওয়েদার তাদের ক্ষেত্রে বেশি দ্রুত হয়, কিন্তু কোল্ড ওয়েদার কান্ট্রিগুলোতে একটু ধীরে হয়। আচ্ছা, এই আর কি। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রথমে এই পিউবার্টি স্টেজিং করেছিলেন যে বিজ্ঞানী, এই নামটা একটু মনে রাখবেন, বিজ্ঞানীর নাম হচ্ছে ট্যানার। বিজ্ঞানী ট্যানার পিউবার্টি স্টেজিং করেছিলেন। ঠিক আছে, তো এইজন্য এই পিউবার্টি স্টেজগুলোকে বলা হয় ট্যানার স্টেজ। এই আর কিছু নাই, কিছু নাই। আচ্ছা, এখানে আসো, কি হয় দেখো খেয়াল করে, পিউবার্টি মেনস্ট্রুয়াল সাইকেলে সেটা হচ্ছে ইউজুয়ালি দেখো এভারেজ হচ্ছে আমাদের যে পিরিয়ড বলি আমরা, সেটা হচ্ছে 28 ডেজ, যেটা হচ্ছে এভারেজ হতে পারে 24 to 32 ডেজ। মানে হচ্ছে সবার জন্য তার একদম 28 ডেজ হবে না, 24 ডেজ হতে পারে, 32 ডেজ হতে পারে, এটা একটা রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে হলে নরমাল, এর আগে পরে হলে তখন আমরা ডাক্তারের পরামর্শ নেব। হ্যাঁ, আচ্ছা গেল। আচ্ছা, এখানে দেখো সেটা হচ্ছে কত দিন ধরে হয়, ইউজুয়ালি 3 to 5 ডেজ। তো এটা যদি পিরিয়ড বা মেনস্ট্রুয়েশন এটা যদি আরো বেশি হয়, 5 দিন পার হয়ে যায়, তখন কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হয়, এটা একটা সমস্যা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, যখন শুরু হয় ফার্স্ট মেনস্ট্রুয়েশন এটা বলা হয় মেনার্কি, এটা মনে রাখবা, এটা ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট মেনস্ট্রুয়েশন এটা বলা হয় মেনার্কি। আর যখন এটা স্টপ হয়ে যায় এটাকে বলা হয় মেনোপজ, মানে স্টপ। এটাও কিন্তু অনেক সময় চলে আসে পরীক্ষায়, কেমন? আচ্ছা, জিজ্ঞেস করছে যে পিউবার্টি চেঞ্জ আসে না, এখন পর্যন্ত পরীক্ষা আসে নাই, পরীক্ষা আসে নাই। হ্যাঁ, আচ্ছা আসো, কজেস অফ মেনস্ট্রুয়াল সাইকেল কেন হয় এত তোমাদের দরকার নেই। সেটা হচ্ছে যে কিছু হরমোনাল চেঞ্জ আসে, এগুলোর কারণেই হচ্ছে মেনস্ট্রুয়েশন হয়, এগুলোতে পরীক্ষা আসে না। আচ্ছা, মেনস্ট্রুয়েশনকে বলা হয় ইউটেরাইন ক্রাই। দেখো, কারণ ইউটেরাস থেকে কান্না করলে কি হয়, এরকম পানি ধরে, সেভাবে ইউটেরাসের পার্টগুলাই কিন্তু বের হয়ে আসে শরীর থেকে, তো এইজন্য এটাকে বলা হয় ইউটেরাইন ক্রাই। এটা একটা স্পেশাল মনে রাখতে পারো। আচ্ছা, এবার প্রসেস অফ মেনস্ট্রুয়েশন। আচ্ছা, এখানে অনেক গল্প বলা আছে, এত গল্প তোমাদের দরকার নেই। সেটা হচ্ছে যে মেনস্ট্রুয়েশনের শুরুতে দেখা যায় মেয়েদের মেজাজ খিটখিটে হয়ে যায়, হ্যাঁ, কিছু ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, তো কিছু সিম্পটম দেখা যায়, এই সিম্পটমকে বলা হয় যে প্রি মেনস্ট্রুয়াল সিম্পটম। শুধু শব্দটা জানতে পারো, এটা পরীক্ষা আসবে না। আচ্ছা, এখানে মেনস্ট্রুয়েশন দুটো সাইকেল হয়, আমরা ছবিতে দেখাবো। একটা হচ্ছে ওভারিয়ান সাইকেল, আর একটা হচ্ছে ইউটেরাইন সাইকেল। তার মানে হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময় ওভারিতে কিছু চেঞ্জ হয় আর কিছু চেঞ্জ হয় হচ্ছে ইউটেরাসে, এজন্য এটাকে বলা হয় ওভারিয়ান সাইকেল, আর একটা হচ্ছে ইউটেরাইন সাইকেল, এই আর কিছু না। আচ্ছা, এবার ওভারিয়ান সাইকেল যেটা আছে এটাকে আবার ভাগ করতে দেখো, যে ফলিকুলার ফেজ, ওভুলেশন ফেজ, লুটিয়াল ফেজ, এটা জানতে হবে। আচ্ছা, ইউটেরাইন সাইকেল এটাকে ভাগ করতে মেনস্ট্রুয়েশন ফেজ, পলিফেজ ফেজ, সিক্রেটিভ ফেজ। তাহলে আমি বলবো এই অংশটা 100%, কারণ ফেজ চলে আসতে পারে, যে হুইচ ওয়ান ইজ দ্য পার্ট অফ ওভারিয়ান সাইকেল, হুইচ ওয়ান ইজ দ্য পার্ট অফ ইউটেরাইন সাইকেল। তাহলে এই ধরনের প্রশ্ন করতে কিন্তু পছন্দ করে, একটু মুখস্থ রাখতে হবে, আমরা ছবিতে দেখাবো তোমাদের। আচ্ছা, এই সেই ছবি দেখো, এখানে শুরুটা করতে হচ্ছে দেখো এই যে ওভারিয়ান সাইকেল। ওভারিয়ান সাইকেলের দুটো ফেজ, একটা হচ্ছে ফলিকুলার ফেজ আর একটা হচ্ছে লুটিয়াল ফেজ। আবার দেখো ইউটেরিয়ান সাইকেল, ইউটেরাইন সাইকেল হচ্ছে ফেজ হলো তিনটা, মেনস্ট্রুয়াল ফেজ, পলিফেটিভ ফেজ, সিক্রেটরি ফেজ, শেষ। এরপরে আবার শুরু হয়ে গেল মেনস্ট্রুয়াল ফেজ, পলিফেটিভ ফেজ, সিক্রেটরি ফেজ, মানে চলতেই থাকবে। তো ওইটা তোমার দেখা দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু খেয়াল করবা, সেটা হচ্ছে এখানে এই যে ওভারিয়ান সাইকেল এটাকে কেন ফলিকুলার ফেজ বলে, তাই না? এইটাকে ফলিকুলার ফেজ কেন বলে? কারণ এখানে হরমোন রিলিজ হয়, হরমোন রিলিজড ফ্রম ওভারিয়ান ফলিকল। আচ্ছা, ফলিকল হচ্ছে গ্রুপ অফ সেল, ঠিক আছে? গ্রুপ অফ সেলকে বলে ফলিকল। এটা একটু খালি লিখা বুঝতে তোমাদের হবে। হ্যাঁ, বিসমি আমরা নামটা ব্রেক দিব। হ্যাঁ, এটা পরে আমরা নামটা ব্রেক দিব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নামটা ব্রেক দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ফলিকুলার ফেজ এটা হচ্ছে হরমোন রিলিজ ফ্রম ফলিকল। ফলিকল মানে কি? ফলিকল মানে হচ্ছে গ্রুপ অফ সেল, একগুচ্ছ সেলকে বলে ফলিকল, ঠিক আছে? এটা জানি তোমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, এখানে যেটা হয় সেটা হচ্ছে ফলিকুল ম্যাচুরেশন হয়। তাহলে ফলিকুলার ফেজে হরমোন রিলিজ ফ্রম ওভারিয়ান ফলিকল এটা হয়, আর আরেকটা হয় হচ্ছে ফলিকুল ম্যাচুরেশন।
ফলিকল ম্যাচুরেশন। যেহেতু ফলিকল ম্যাচুরেশন হয়, ফলিকল থেকে হরমোন আসে, এজন্য এই ফেজটাকে বলা হয় ফলিকুলার ফেজ। এতটুকু জানলেই হবে, ঠিক আছে? এইটাকে বলা হয় ফলিকুলার ফেজ। আচ্ছা, এবার আসলে লুটিয়াল ফেজ। কেন? এখানে একটা অর্গান তৈরি হয় ওভারিতে। এই ওভারির এই অর্গানকে বলে কর্পাস লুটিয়াম। ওভারির এই অর্গানকে কি বলে? কর্পাস লুটিয়াম। আচ্ছা, এখন আসো, কর্পাস লুটিয়াম থেকে কিছু হরমোন আসে। তো যেহেতু কর্পাস লুটিয়াম তৈরি হয় এই ফেজে, এজন্য এই ফেজটাকে বলা হয় লুটিয়াল ফেজ। এখানে লুটিয়াল শব্দটা আসছে কর্পাস লুটিয়াম থেকে, ঠিক আছে? তাহলে এজন্য এটাকে বলা হচ্ছে লুটিয়াল ফেজ। ওকে, এখন বলো এই দুটো তোমাদের ক্লিয়ার হলো কিনা? ফলিকুলার ফেজ কেন বলে আর লুটিয়াল ফেজ কেন বলে? এই বিষয়টা ক্লিয়ার হলো কিনা? জানতে একটু ইয়েস করতে জানাও, ইয়েস অর নো। ওকে, 100% বলছো, তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এতটুকুই, আর কিছু না। হ্যাঁ, সত্যি নেই। আচ্ছা, এবার আসো মেনস্ট্রুয়াল, এই যে নিচের দিকে ইউটেরাইন সাইকেল। এবার তিনটা ফেজ আছে, একটা মেনস্ট্রুয়াল ফেজ, একটা হচ্ছে পলিফেরেটিভ ফেজ, আর একটা সেক্রেটরি ফেজ। আচ্ছা, তোমাদের এখন থেকে উপরের সাথে মিলাই এখানে দেখতে হবে। উপরে কি হয় আর নিচে কি হয়, ঠিক আছে? আমরা একটু আগে মেনস্ট্রুয়াল ফেজ, মেনস্ট্রুয়েশন হবে সব কথা। আচ্ছা, কেন মেনস্ট্রুয়েশন হয়? কারণ হচ্ছে এই যে এটা ওই যে কর্পাস লুটিয়ামটা নষ্ট হয়ে যায়। কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যায়। এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, তাই না? মানে এই ছবিটা তো আসলে এখানে আছে, এই ছবিটা এখানে আছে, কেমন? আর এই ছবিটা আছে এখানে, বোঝা গেছে? এই তাহলে দেখো মেনস্ট্রুয়াল ফেজের শুরুতে, আচ্ছা ও আচ্ছা, এখানে তো মেনস্ট্রুয়াল ফেজ আছে। দেখো মেনস্ট্রুয়াল ফেজ বরাবর কি আছে? অ্যাট্রফি কর্পাস লুটিয়াম, মানে কর্পাস লুটিয়ামটা নষ্ট হয়ে যাচ্ছে, ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কর্পাস লুটিয়াম যখন ডিস্ট্রাকশন হয়ে যায়, কর্পাস লুটিয়াম থেকে হরমোন আসতো, এই হরমোনগুলো আসে না, তখনই হচ্ছে মেনস্ট্রুয়েশন হয়। দেখো এই যে ডিউ টু ব্রেকডাউন অফ কর্পাস লুটিয়াম, এস্ট্রোজেন প্রোজেস্টেরন প্রোডাকশন বিকামস অফ। এই কথা আমি বললাম যে কর্পাস লুটিয়াম যখন ব্রেকডাউন হয়, কর্পাস লুটিয়াম থেকে এস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন আসতো, সেটা আসে না। এই হরমোন আসার কারণে এই মেনস্ট্রুয়েশনটা হয়। সিম্পল মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, মাইসা জিজ্ঞেস করছে টেস্টোস্টেরন কি ফিমেল থাকে না? আচ্ছা শোনো, টেস্টোস্টেরন ফিমেলে মানে লেস অ্যামাউন্টে থাকে, কিন্তু এটাকে ফিমেল হরমোন বলা হয় না, ঠিক আছে? এটা থাকে অল্প পরিমাণে থাকে, ঠিক আছে? এটাকে ফিমেল হরমোন বলা হয় না। ওকে মাইসা, টেস্টোস্টেরন মেয়েদেরও থাকে, অল্প পরিমাণে থাকে, বেশি থাকে না। বেশি থাকলে অসুবিধা, বেশি থাকলে কি হবে? মেয়েরা ছেলেদের মতো আচরণ করবে। হ্যাঁ, আছে কিন্তু অনেক সময় আমরা এটা পাই যে কিছু রোগী যারা ছেলেদের মতো আচরণ করে, তাদের শরীরে দেখা যায় কিছু পরিবর্তন আসে, যেগুলো আসলে মেয়েদের হওয়ার কথা না। তখন আমরা টেস্টোস্টেরন টেস্ট করি, করে দেখা যায় যে মেয়েদের যে মানে লেভেলে থাকার কথা, ওদের শরীরে টেস্টোস্টেরনটা একটু বেশি আছে, বুঝছো? এটা একটা রোগ, কেমন? আচ্ছা আসো, তাহলে মেনস্ট্রুয়েশন হবে, এই কথা এখানে লিখছে। ওকে, এবার পলিফেরেটিভ ফেজ, আমরা সেই ছবি, আমরা পলিফেরেটিভ ফেজে যাই। এই যে পলিফেরেটিভ ফেজ, এই যে এটা হচ্ছে পলিফারেশন। তাহলে পলিফারেশন মানে হচ্ছে এই যে সেল ডিভিশন, বুঝছো? এটা দেখো, পলিফারেশন মানে হলো সেল ডিভিশন। তাহলে কি হবে? গ্রোথ হবে, গ্রোথ হবে। হ্যাঁ, তাহলে এখানে কি হয়? এখানে দেখো, এখানে এই যে ম্যাচিউর ফলিকল তৈরি হয়। এই ম্যাচিউর ফলিকলকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। তাহলে এখানে কি লিখবা? ম্যাচিউর ফলিকল, ফলিকলগুলো বড় হতে হতে একসময় ম্যাচিউর হয়। এই গ্রাফিয়ান ফলিকল মানে হলো ম্যাচিউরড ফলিকল, ঠিক আছে? ফলিকল যখন সবচেয়ে বেশি ম্যাচিউর হবে, ওই সময় ফলিকলের নাম হয় গ্রাফিয়ান ফলিকল, ঠিক আছে? ওকে, এই গ্রাফিয়ান ফলিকল থেকে দেখো একটা হরমোন আসে, এই হরমোনটার নাম হচ্ছে এস্ট্রোজেন। এই হরমোনটার নাম কি বলো? হরমোনটার নাম হচ্ছে এস্ট্রোজেন। তাহলে দেখো এই যে একসময় ফলিকল ছোট ছিল, ফলিকল একটু বড় হলো, ফলিকল আরো বড় হলো, সবচেয়ে বড় হলো। এই সবচেয়ে ম্যাচিউর ফলিকলের নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকল থেকে এস্ট্রোজেন আসে এবং এই এস্ট্রোজেন হাইস্ট লেভেলে রিলিজ হয় হচ্ছে, দেখো এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 12 ডে, 12 বা 13 ডে অফ মেনস্ট্রুয়েশন, ঠিক আছে? তাহলে পিরিয়ডের 12 অথবা 13 ডেতে এই এস্ট্রোজেন লেভেল হাইস্ট থাকে। এই এস্ট্রোজেন কি করে? আমরা একটু এভাবে ছবি দেখাই। এটা হচ্ছে আমাদের ওভারি, ওভারি। এই ওভারি থেকে আসে হচ্ছে এস্ট্রোজেন, এস্ট্রোজেন। এই এস্ট্রোজেন লেভেল যখন অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়, তখন সে কি করে? তখন সে চলে যায় পিটুইটারিতে। তাহলে আমাদের ধরো ব্রেনের নিচে থাকে, এই যদি আমি বলি, এটা ধরো ব্রেন, হ্যাঁ কেমন? এই ব্রেন, এই তো এই। তাহলে ব্রেনের এই নিচের দিকে থাকে, আমি জাস্ট ছোট করে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, এই পিটুইটারি গ্ল্যান্ড, কেমন? এই এই পিটুইটারি থেকে, এটা পিটুইটারি, পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোন রিলিজ হবে সেটার নাম হচ্ছে লুটেনাইজিং হরমোন, এলএইচ। এই এলএইচ সিক্রেশন বেড়ে যাবে। এটা বেড়ে কখন সবচেয়ে বেশি এলএইচ সিক্রেশন হয়? এলএইচ সিক্রেশন সবচেয়ে বেশি হয় 14 ডেতে। এই যে দেখো, অন 14 ডে ওভাম ইজ রিলিজড ফ্রম গ্রাফিন ফলিকল, ঠিক আছে? তাহলে পিটুইটারি থেকে লুটেনাইজিং হরমোন সিক্রেশন বেড়ে যাবে। ওভারিতে এস্ট্রোজেন বেড়ে গেলে এ গিয়ে পিটুইটারিকে সিগন্যাল দিবে, পজিটিভ সিগন্যাল, হ্যাঁ পজিটিভ সিগন্যাল দিবে। তখন পিটুইটারি থেকে লুটেনাইজিং হরমোন সিক্রেশন বেড়ে যাবে। এই লুটেনাইজিং হরমোনের কাজ হচ্ছে এই ম্যাচিউর ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল থেকে ওভামকে বের করে দেওয়া। এই ওভামকে বের করে দেওয়াকেই বলে ওভুলেশন, ঠিক আছে? এই কথাটা খালি লিখবা, সেটা হচ্ছে ডিউ টু হাই এলএইচ, ডিউ টু হাই এলএইচ ওভুলেশন টেক্স প্লেস ফ্রম গ্রাফিয়ান ফলিকল, ঠিক আছে? গ্রাফিয়ান ফলিকল থেকে ওভুলেশন টেক্স প্লেস, ঠিক আছে? কেন? কোন হরমোনের কারণে এটা হয়? হ্যাঁ, কোন হরমোনের কারণে এটা হয়? এটা হয় লুটেনাইজিং হরমোনের কারণে, এলএইচ। এলএইচ কোথা থেকে আসে? এলএইচ আসে পিটুইটারি থেকে। পিটুইটারি থেকে কেন আসে? কারণ ওভারিতে বেশি বেশি এস্ট্রোজেন রিলিজ হয়। এই এস্ট্রোজেন পিটুইটারিকে সিগন্যাল দেয়, পজিটিভ সিগন্যাল, যে তুমি এলএইচ সিক্রেশন করো, এলএইচ সিক্রেশন করো, বারবার বলতে থাকে। তখন পিটুইটারি এলএইচ সিক্রেশন করে। এই এলএইচ এর কাজ হচ্ছে ম্যাচিউর ফলিকল, যেটা নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, ওই গ্রাফিয়ান ফলিকল থেকে ওভুলেশন করানো, ঠিক আছে? ওভুলেশনের কারণ হচ্ছে এলএইচ হরমোন। এলএইচ হরমোন কেন রিলিজ হয় পিটুইটারি থেকে? কারণ হচ্ছে তার আগে ওভারি থেকে বেশি বেশি রিলিজ হয় এস্ট্রোজেন হরমোন। এই এস্ট্রোজেন হরমোন পিটুইটারিকে পজিটিভ সিগন্যাল পাঠায়, বারবার বলতে থাকে আমাকে এলএইচ হরমোন দাও, এলএইচ হরমোন দাও। এলএইচ হরমোন এসে ওভুলেশন ঘটায়, এই আর কি সাইকেলটা এভাবে হয়, ঠিক আছে? আর আমরা একটু শেষের দিকে আমাদের ব্রেকের আগে, আচ্ছা এবার হচ্ছে সেক্রেটরি ফেজ। আচ্ছা, সেক্রেটরি ফেজে কি হয়? দেখো, যখন গ্রাফিয়ান ফলিকল থেকে ওভুলেশন হয়ে গেল, তখন দেখো একটা জিনিস কিন্তু এখানে রয়ে গেল, এই যে এই অংশটা রয়ে গেল না? দেখো ম্যাচিউর ফলিকলের মধ্যে ওভাম আছে, ওভাম যখন বের হয়ে গেল, ওভাম যখন বের হয়ে গেল, তখন বাকি অংশটা রয়ে গেল না? বাকি অংশটা রয়ে গেল। এই বাকি অংশটাকেই বলে কর্পাস লুটিয়াম। তাহলে মনে রাখবা যে আফটার ওভুলেশন গ্রাফিয়ান ফলিকল ফর্মস কর্পাস লুটিয়াম, ঠিক আছে? তাহলে আমরা বলি এই যে ম্যাচিউর ফলিকল গ্রাফিয়ান ফলিকল, এখান থেকে যদি ওভাম বের হয়ে আসে, তাহলে যে অংশটা রয়ে গেল, ওভামের চারপাশে কভারিং ছিল, ঠিক আছে? যা যা কিছু ছিল, তো এটাকেই বলা হচ্ছে কর্পাস লুটিয়াম। তাহলে জাস্ট ওভাম বের হয়ে আসলে গ্রাফিয়ান ফলিকলের বাকি পার্টকে আমরা বলবো কর্পাস লুটিয়াম, ঠিক আছে? এই আর কি। আচ্ছা আসো, তাহলে দেখো এই কর্পাস লুটিয়াম কি করে? এই কর্পাস লুটিয়াম প্রোডাকশন করে দুইটা হরমোন। এই হরমোন একটা হচ্ছে এস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন, হয়ে গেল। আচ্ছা এখন দেখো প্রোজেস্টেরন কি করে? প্রোজেস্টেরন হচ্ছে এফএসএইচ হরমোন রিলিজ করে। আচ্ছা গেল, তারপর প্লাসেন্টা থেকে কিছু হরমোন আসে, দেখো একটা হচ্ছে এস্ট্রোজেন, একটা হচ্ছে প্রোজেস্টেরন। আচ্ছা এরপরে আসো, ওভাম যদি ফার্টিলাইজড না হয়, ওভাম যদি ফার্টিলাইজড না হয় 10 to 12 ডে পরে যেটা হয়, কর্পাস লুটিয়াম ডিস্ট্রয় হয়ে যায় এবং তখন এই যে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন রিলিজটা অফ হয়ে যায়। তাহলে আমরা ছবিতে বললে আমাদের জন্য সুবিধা হবে। তো খেয়াল করে দেখো যে এই যে কর্পাস লুটিয়াম, এটা হচ্ছে যদি ওভুলেশন না হয়, ইফ ওভুলেশন ফার্টিলাইজেশন ডাজ নট টেক প্লেস। হ্যাঁ, তাহলে শোনো, এটাকে আমরা বলবো যে ইফ ফার্টিলাইজেশন ডাজ নট টেক প্লেস। যদি ফার্টিলাইজেশন না হয়, মানে এই ওভামকে যদি স্পার্ম কি না করে, ফার্টিলাইজ না করে, যদি না করে, তখন কি হয়? তখন আফটার 10 to 12 ডে এই কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যাবে, ডিস্ট্রাকশন হয়ে যাবে। মানে 10-12 দিন পর্যন্ত সে কিন্তু থাকবে, এস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ করতে থাকবে এবং একসময় 10-12 দিন পরে গিয়ে সে নষ্ট হয়ে যাবে। ওই যে 10-12 দিন পরে গিয়ে নষ্ট হয়ে গেল, এই নষ্ট হয়ে যাওয়ার পরেই মেনস্ট্রুয়েশন হবে। এই নষ্ট হয়ে যাওয়ার পরে কি হবে? মেনস্ট্রুয়েশন হবে। এই কথাটাই এখানে বলছে। ওকে, আচ্ছা যারা ফিমেল সিঙ্গেল তাদের টেস্টোস্টেরন থাকবে কিনা? থাকবে, কম পরিমাণে থাকবে। হ্যাঁ, সিঙ্গেলের সাথে এটা কোনো সম্পর্ক নেই। আচ্ছা গেল, সিগনিফিকেন্স অফ মেনস্ট্রুয়াল সাইকেল, এটা কোনো প্রয়োজন নেই, এটা রিডিং করতে পারো, এটা পরীক্ষা আসবে না। কেমন? আচ্ছা, ফর্মেশন অফ গ্যামিট বা গ্যামেটোজেনেসিস। আচ্ছা আমার মনে হয় যে আমরা একটু নামাজের জন্য এখন 7 মিনিট একটা ব্রেক ফেলি, হ্যাঁ? 7 মিনিট ব্রেক।
সেক্ষেত্রে বন্ধুরা আমরা আমাদের পড়াবার ফিরে আসলাম, নো ব্রেক। আচ্ছা, তো যাই হোক, আমরা যেহেতু গুরুত্বপূর্ণ দুইটা জিনিস শিখে ফেললাম, এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ইম্পর্টেন্ট পার্ট এবং মেনস্ট্রুয়াল সাইকেল, তাই না? তো এই পর্যায়ে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ফর্মেশন অফ গ্যামিট বা গ্যামিটোজেনেসিস। ওকে, আচ্ছা এখানে দেখো, সেটা হচ্ছে গ্যামিটোজেনেসিস যেখান থেকে হয় সেটা হচ্ছে প্রিমোর্ডিয়াল জার্ম সেল। গ্যামিটোজেনেসিস যে সেল থেকে হয় এটা আমরা বলি প্রিমোর্ডিয়াল জার্ম সেল। প্রিমোর্ডিয়াল মানে হচ্ছে প্রিমিটিভ, মানে একদম শুরু দিকের সেলগুলো, কেমন? আচ্ছা, তো প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে হবে, এটা স্পার্মাটোজেনেসিস ওজেনেসিস দুটো ক্ষেত্রে একই হবে, এটা কিছু বলার নেই। আচ্ছা, এখন যদি স্পার্ম তৈরি হয় তাহলে এটাকে আমরা বলবো স্পার্মাটোজেনেসিস, যদি এগ তৈরি হয় এটাকে বলবো ওজেনেসিস। ওকে, আসো আমি একটু প্রসেসটা দেখি, সেটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস কিভাবে হয়। আচ্ছা, এখানে এই গল্প এটা পড়তে গেলে আসলে শেষ হবে না, আমরা ছবি থেকে মনে রাখবো তাহলে আমাদের জন্য সহজ হবে, খুব সিম্পল। আচ্ছা, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, সবাই খেয়াল করো, সেটা হচ্ছে প্রিমোর্ডিয়াল জার্ম সেল। এই যে এইটা খেয়াল করো, এটা কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড, এই জিনিসটা খেয়াল করো তাহলেই হবে। হ্যাঁ, প্রিমোর্ডিয়াল জার্ম সেলে যেটা হয় প্রথমে হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজ, এই ফেজের নাম জানতে হবে, কেমন? মাল্টিপ্লিকেশন ফেজ। আচ্ছা, এরপরে আসো দ্বিতীয় ফেজের নাম হচ্ছে গ্রোথ ফেজ, মানে সেলের এখানে মাল্টিপ্লিকেশন হয় না, সেলটা বড় হয়, এজন্য এটা বলা হয় গ্রোথ ফেজ। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাচুরেশন, তারপর কি হয়, আর বড় হয় না, এটা ম্যাচিউর হয়, হ্যাঁ, কিছু কম্পোনেন্ট সেলুলার কম্পোনেন্ট সেলুলার মাধ্যমে ম্যাচিউর হয়। আচ্ছা, এরপরে লাস্ট হচ্ছে স্পার্মিওজেনেসিস, যেখানে এই যে স্পার্মাটিডটা স্পার্ম এ কনভার্টেড হয়, তাহলে স্পার্মাটিড যে স্পার্মে কনভার্টেড হলো এই প্রসেসটাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। তো এটা কি বলা হচ্ছে, এটা বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। তাহলে দেখো, প্রসেস অফ স্পার্মাটোজেনেসিস, এটা ফার্স্ট ফেজ হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজ, 2 নম্বর ফেজ হচ্ছে গ্রোথ ফেজ, 3 নম্বর ফেজ এটা হচ্ছে ম্যাচুরেশন ফেজ এবং 4 নম্বর ফেজ হচ্ছে স্পার্মিওজেনেসিস। হয়ে গেল। আচ্ছা, এবার আসো কি হচ্ছে, দেখো প্রিমোর্ডিয়াল জার্ম সেল মাইটোসিস হচ্ছে, মাইটোসিস হয়ে যে সেল তৈরি করে তার নাম হচ্ছে স্পার্মাটোগোনিয়া। খেয়াল করো, স্পার্মাটোগোনিয়া হচ্ছে ট্রাইসেন, এটুকু খেয়াল করতে হবে। আর স্পার্মাটোগোনিয়াতে মাইটোসিস 1 হবে, আর তোমরা জানো স্পার্মাটোগোনিয়া থেকে তৈরি হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট। এই প্রাইমারি স্পার্মাটোসাইট এটা হচ্ছে ট্রাইসেন, এখানে হবে মাইটোসিস 1, এখানে হবে মাইটোসিস 1। তোমরা জানো মাইটোসিস 1 এটা অ্যাকচুয়ালি মায়োসিস, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মায়োসিস। ওকে, আর মায়োসিস 2 খেয়াল করে দেখো, তাহলে মায়োসিস 1 এর মাধ্যমে প্রাইমারি স্পার্মাটোসাইট সেটা তৈরি করবে সেকেন্ডারি স্পার্মাটোসাইট। খেয়াল করে দেখো, সেকেন্ডারি স্পার্মাটোসাইট হচ্ছে এন। কেন এন? কারণ আমরা জানি যে মায়োসিস 1 হচ্ছে মায়োসিস, তার মানে নাম্বার অফ জিন, নাম্বার অফ ক্রোমোসোম এটা কি হয়ে যায়, হাফ হয়ে যায়। তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে যখন সেকেন্ডারি স্পার্মাটোসাইট হবে তখন টুয়াইস এন হয়ে যাবে। এটা খেয়াল করে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইট এটা মায়োসিস হয়ে কি তৈরি করবে, সেকেন্ডারি স্পার্মাটোসাইট। হয়ে গেল। আচ্ছা, সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে স্পার্মাটিড। খেয়াল করে দেখো, সেকেন্ডারি স্পার্মাটোসাইট এন, স্পার্মাটিড এন। তাহলে এখানে যে মিয়োসিস 2 হচ্ছে এটা অ্যাকচুয়ালি মাইটোসিস টাইপ। বুঝা গেছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে মায়োসিস 1 এটা হচ্ছে মিয়োসিস টাইপ, মানে ক্রোমোসোম নাম্বার হাফ হয়ে যায়, দেখো টুয়াইস এন থেকে এন হয়ে গেল। কিন্তু মায়োসিস 2 যেটা সেটা অ্যাকচুয়ালি মাইটোসিস। কেন? কারণ এন সেটা আবার এনই থাকে, এন এনই থাকে, ঠিক আছে, n/2 হয়ে যায় না। এজন্য সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড এবং স্পার্ম এটা কিন্তু হ্যাপ্লয়েড। আর দেখো প্রথম তিনটা প্রিমোর্ডিয়াল জার্ম সেল, স্পার্মাটোগোনিয়া এবং প্রাইমারি স্পার্মাটোসাইট এটা হচ্ছে টুয়াইস এন। এই বিষয়টা ছবি থেকে মনে রাখবা, তাই তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তোমরা মিয়োসিস 1 যে মিয়োসিস, মিয়োসিস 2 যে মাইটোসিস, এটা বুঝতে পেরেছো কিনা আমাকে প্লিজ বলতে জানাও। হ্যাঁ, এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস অর নো এটা জানাও। ওকে, ভেরি গুড, 100% স্টুডেন্ট বলেছো, বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এই কথাগুলো এখানে লেখা আছে যে স্পার্মাটোজেনেসিস হচ্ছে সেমিফিলাস টিবিউলে, ওখানে থাকে জার্মিনাল এপিথেলিয়াম। ওই জার্মিনাল এপিথেলিয়ামের সেলগুলো থেকে মোটামুটি এগুলো তৈরি হয়। হ্যাঁ, প্রথম যে সেলটাতে এটা হয় সেটাকে বলা হয় প্রিমোর্ডিয়াল জার্ম সেল। আচ্ছা, এখানে দেখো সেটা হচ্ছে এখানে কিছু সেল থাকে, হ্যাঁ, এই সেলগুলোকে বলে সার্টুলি সেল। এটা গিভস নিউট্রিশন টু দ্য গ্রোয়িং স্পার্ম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সার্টুলি সেলের কাজ হচ্ছে, হ্যাঁ, এটা টেস্টিসে থাকে সার্টুলি সেল। সার্টুলি সেলের ফাংশন হচ্ছে গিভস নিউট্রিশন টু দ্য গ্রোয়িং স্পার্ম। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আলাদা করে মার্ক করে রাখো, ঠিক আছে? ওকে, আচ্ছা স্টেপগুলো আমরা বলেছি অলরেডি, কিছু বলা নাই, ওগুলো এখানে গল্প করে লেখা আছে। প্রিমোর্ডিয়াল মাদার সেল অথবা মাদার জার্ম সেল, সেখান থেকে তৈরি হবে স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোগোনিয়া এখান থেকে তৈরি হবে প্রাইমারি স্পার্মাটোসাইট, প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে তৈরি হবে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেই সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে তৈরি হবে স্পার্মাটিড। তাহলে আমরা যদি ছবি দেখি, ছবিতে দেখবো যে একটা স্পার্মাটোগোনিয়াম, সেখান থেকে 4টা স্পার্ম তৈরি হচ্ছে। তোমরা জানো যে মিয়োসিস প্রক্রিয়ায় 4টা স্পার্ম তৈরি হয়, তাই না? তাহলে এগুলো কিন্তু গল্প করে পড়ার দরকার নেই, জাস্ট ওই ছবি থেকে পড়বো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখো খেয়াল করে, সেটা হচ্ছে স্পার্মিওজেনেসিস। এখানে কি হয়, এখানে এই যে স্পার্মাটিড সেটা স্পার্মে পরিণত হয়, এটা আমরা দেখেছি, সেটা এখানে বলছে। আচ্ছা, এখানে যেটা হয় সেটা স্পার্মে গোলজি বডি থেকে একটা ক্যাপ লাইক স্ট্রাকচার এখানে ফর্মেশন হয়, যেটাকে বলা হয় অ্যাক্রোসোম। হ্যাঁ, এটা এই স্পার্মের হেডের দিকে আসে। আমি একবার ছবি যখন দেখব স্পার্মের ছবি তখন এটা আরো ভালো বুঝতে পারবো। তাহলে স্পার্মে গোলজি বডি থেকে একটা ভেসিকল টাইপ স্ট্রাকচার আসে, যেটাকে বলা হয় অ্যাক্রোসোম। অ্যাক্রোসোমটা কি হয়, আমি যদি এখানে ছবিতে দেখাই তোমাদের, এটা গোলজি বডি থেকে আসে, ধরো এটা একটা স্পার্ম, এরকম তো থাকে একটা স্পার্ম, এই একটা স্পার্ম, এই যে এখানে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের সামনে, নিউক্লিয়াসের সামনে এই নিউক্লিয়াসের সামনে এই ক্যাপ লাইক স্ট্রাকচার, এটাকে বলা হয় অ্যাক্রোসোম। অ্যাক্রোসোম কি হয়, অ্যাক্রোসোম থেকে এনজাইম আসে, যেটা হচ্ছে আমাদের বলি ওভামে কিন্তু অনেকগুলো লেয়ার থাকে, ওই লেয়ারগুলোকে এক্সট্রাকশন করতে হেল্প করে, ঠিক আছে, যাতে করে স্পার্মের নিউক্লিয়াসটা ওভামের নিউক্লিয়াসের সাথে ফিউজ হতে পারে, মিলন হতে পারে, ফার্টিলাইজেশন হতে পারে, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এবার খেয়াল করো, সেটা হচ্ছে এই টোটাল স্পার্মাটোজেনেসিস হতে কত সময় লাগে, এটা খুব ইম্পর্টেন্ট, 60 to 70 days to complete স্পার্মাটোজেনেসিস। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। ওকে, আচ্ছা আমরা চলে যাই স্পার্ম স্ট্রাকচার, এটা অলরেডি আমরা দেখেছি, সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক। দেখো এই যে ফ্রক্স ড্রসোফিলা সেটা 2 মিলিমিটার পর্যন্ত হতে পারে, যেটা নেকড়ে দেখা যায়। আর আমাদের স্মলেস্ট সেল অফ আওয়ার বডি ইজ স্পার্ম, দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আমাদের বডিতে যত সেল আছে, লার্জেস্ট সেল কোনটা বলতো, এটা একটু দেখি। লার্জেস্ট সেল কোনটা, হ্যাঁ লিখো, সবাই একটু কমেন্টে লিখো তো। হ্যাঁ, লার্জেস্ট সেল কোনটা? হ্যাঁ, এই না মাহি, নিউরন হচ্ছে লংগেস্ট সেল, লার্জেস্ট বলা যাবে না, ঠিক আছে, ওভাম। খেয়াল করছো? ওভাম হচ্ছে লার্জেস্ট সেল আর স্পার্ম হচ্ছে স্মলেস্ট সেল, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট, এদের মধ্যে মিলন হয়, বুঝছো? আচ্ছা, এখানে একটা পার্ট দেখো, হেডের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস, এটা ইম্পর্টেন্ট। আর হেডের সামনের দিকে এই যে আমি একটু আগে দেখিয়েছিলাম, এই যে অ্যাক্রোসোম থাকে, এই যে অ্যাক্রোসোম থাকে, এটা কি করে, হেল্প ইন্ট্রান্স এন্ড পেনিট্রেশন অফ দ্য মেমব্রেন অফ দ্য এগ বা ওভাম। ওভামের যে মেমব্রেন আছে এটা পেনিট্রেট করতে হেল্প করে, ঠিক আছে, এখানে প্রোটিওলাইটিক এনজাইম থাকে। তাহলে লিখো অ্যাক্রোসোম, এখানে থাকে হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, এখানে থাকে হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। ওকে, আচ্ছা আসলে নেকে কি থাকে, এটা ইম্পর্টেন্ট, শুধু আমরা শর্টকাট করে একটু মনে রাখবো, ঠিক আছে। নেকে থাকে 2 সেন্ট্রিওল, শেষ। আচ্ছা, এরপর মিলিপিস, মনে রাখবো মিলিপিসে এম থাকে মাইটোকন্ড্রিয়া, তাহলে মিলিপিসে মিলি থাকে মাইটোকন্ড্রিয়া, এটা কি করে এনার্জি দেয়, স্পার্ম কিন্তু অনেক, তাই না, অনেক দূর পথ অতিক্রম করতে হয়, এজন্য এটা অনেক এনার্জি লাগে, এই এনার্জি থাকে মাইটোকন্ড্রিয়া থেকে। আচ্ছা, এরপর টেইলর ফ্লাজেলাম, ঠিক আছে, এখানে কি হয়, এই লাস্টের পার্ট, এখানে থাকে হচ্ছে টেইলর ফ্লাজেলাম, এটা হচ্ছে লংগেস্ট পার্ট অফ দ্য স্পার্ম। তুমি ছবি দেখো, দেখো এটা হচ্ছে হেড, এটা হচ্ছে মিলিপিস বা নেক, হ্যাঁ মিলিপিস, এটা নেক, এটা মিলিপিস, আর দেখো টেইলটা কত বড়। তাহলে লংগেস্ট পার্ট কোনটা বোঝা যাচ্ছে, লংগেস্ট পার্ট হচ্ছে টেইল। ছবি দেখে আমরা মনে রাখবো, মুখস্থ করতে হবে, কেমন হয়ে গেল। আচ্ছা, তোমাদের জন্য একটা কুইজ, বলো এটা কি উত্তর হবে, কুইজ 3 বলো, সেন্ট্রিওল কোথায় থাকে বলো। এটা সহজ, হ্যাঁ সেন্ট্রিওলটা থাকে হচ্ছে, রাইট, সেন্ট্রিওলটা থাকে হচ্ছে নেক। ওকে, যার সাথে উত্তর দিয়েছে সবাই ধন্যবাদ, আমি এটা একটু ইন্ট্রো করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা উত্তর কিন্তু হবে নেক হবে, তাই না? হ্যাঁ, তুমি কারেকশন করে নাও। আচ্ছা, এবার ওজেনেসিস। ওকে, আচ্ছা ওজেনেসিস দেখো, সেটা হচ্ছে ওই সেম প্রসেস, আবার ছবি থেকে আমরা করব, সেম প্রসেস, তো এটা আমরা রিপিট করব না, কেমন? আচ্ছা, লিটার করে দেখি। আচ্ছা, এখানে হ্যাঁ এটা অ্যানসারটা, আচ্ছা তোমাদের অ্যানসার করেছো, তোমাদের অ্যানসার ঠিক আছে, হ্যাঁ নুসরাত জাহান তোতা বলে সিয়াম বিফাত, হ্যাঁ তোমাদের অ্যানসার ঠিক আছে, এখানে এন্ট্রিতে একটু সমস্যা ছিল, এটা আসলে নেক হবে, তোমাদের অ্যানসার কারেক্ট। ওকে, আচ্ছা ওজেনেসিস সেম, এটা রিপিট করার দরকার নেই, করার দরকার নেই, জাস্ট ছবি দেখো, এখানে প্রিমোর্ডিয়াল জার্ম সেল, টুয়াইসেন, একই জিনিস। তারপর মাল্টিপ্লিকেশন ফেজ, গ্রোথ ফেজ, ম্যাচুরেশন ফেজ আর মেটামরফোসিস ফেজ, দেখো এটা উইলাসের একটা ফেজ। আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে ওভোমিয়া, টুয়াইসেন, প্রাইমারি ওসাইট, টুয়াইসেন, এখানে মিয়োসিস 1 হবে, তাহলে হবে সেকেন্ড ওসাইট, সেকেন্ডারি ওসাইট। তাহলে দেখো ওখানে ছিল প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, তুমি মিলাছেন। এখন দেখো এটা হচ্ছে টুয়াইসেন আর এটা হচ্ছে এন, তাহলে এই মিয়োসিস 1 অ্যাকচুয়ালি মিয়োসিস,
মিওসিস। আচ্ছা, এবার মিওসিস 2 দেখো, এখানে সেকেন্ডারি ওসাইট, সেখান থেকে হচ্ছে ওটিড, তাহলে এখানে কি লিখবা, ওটিড হচ্ছে হ্যাপ্লয়েড এন, তাহলে মিওসিস 2 এটা অ্যাকচুয়ালি মাইটোসিস, মাইটোসিস, মিওসিস 2 এটা অ্যাকচুয়ালি হচ্ছে মাইটোসিস। গেল। আচ্ছা, এখন দেখো সেকেন্ডারি ওসাইট, মিওসিস 1 যেটা হয় প্রাইমারি ওসাইট থেকে একটা সেকেন্ডারি ওসাইট তৈরি হয়, আর আরেকটা তৈরি হয় হচ্ছে ছোট একটা সেলের মতো স্ট্রাকচার, এটা বলা হয় পোলার বডি। ঠিক আছে, এটা বলা হয় পোলার বডি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই পোলার বডি থেকে দুইটা পোলার বডি আসে, আবার সেকেন্ডারি ওসাইট থেকে দেখো একটা ওটিড আর একটা পোলার বডি আসে, তাহলে আলটিমেটলি ওটিড তৈরি করতেছে ওভাম। খেয়াল করবা, এই ওটিড তৈরি করতেছে ওভাম, আর ওটিড তৈরি হওয়ার সময় সেকেন্ডারি ওসাইট থেকে একটা পোলার বডি, আবার ফার্স্ট পোলার বডি থেকে দুইটা সেকেন্ডারি পোলার বডি তৈরি হয়, তাহলে টোটাল পোলার বডি আসলে এখানে তৈরি হচ্ছে তিনটা, পোলার বডি তৈরি হচ্ছে তিনটা। তাহলে আমরা জানি যে মিওসিস প্রসেসে আসলে চারটা সেল তৈরি হয়, এখানেও তাই, একটা ওভাম তৈরি হয় আর তিনটা পোলার বডি তৈরি হয়। এটা বুঝতে পারছো কিনা, এটা আমি একটু ইয়েস করতে চাও, ছবিতে যা দেখবে তাই বলবা। ঠিক আছে, নিজে থেকে সিনথেসিস করে কিছু বলার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, ছবিতে দেখছো, ওকে 100% বুঝতে পারছো, বুঝতে পারছো। এই কথাগুলো আবার এখানে লেখা আছে, এটা আমরা অলরেডি কভার করেছি, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে, গেল। আচ্ছা, মেটাফরমেসিস, আচ্ছা এখানে দেখো, খেয়াল করে ওই যে আবার কিছু চলে আসছে। আচ্ছা, এই ছবিটা দেখো, এই যে আমাদের এই যে আপচার্ড ফলিকল, এটা ছিল গ্রাফিয়ান ফলিকল, এখান থেকে ওভুলেশন, এই ওভুলেশন হয়ে এই ফেলোপিয়ান টিউব, এখানে কি হচ্ছে, এই ফেলোপিয়ান টিউবে গিয়ে এখানেই হচ্ছে ফার্টিলাইজেশন। ঠিক আছে, এবং পরবর্তীতে এই ফার্টিলাইজেশন এসে এই যেটার মাধ্যমে ইউটেরাসে চলে যাবে, এই ইউটেরাসে গিয়ে এখানে হবে ইমপ্ল্যান্টেশন। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এটা বলার কিছু নাই। আচ্ছা, ওভামের স্ট্রাকচার কি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, সবাই একটু খেয়াল করো যে ওভাম, এই ওভামে কিছু মেমব্রেন থাকে, এই মেমব্রেনের নামগুলো একটু আমাদের জানতে হবে। দেখো আমি এখানে যদি খেয়াল করি, যেমন বাইরের দিকে থাকে করোনা রেডিয়াটা, আর এরপরে এই দেখো এখানে যেটা থাকে এই সাদা অংশ, হ্যাঁ এই যে আমি লাল করে দিচ্ছি, এই অংশটাকে বলে জোনা পেলুসিডা। তাহলে মোটামুটি সেল মেমব্রেনের বাইরে মেইন দুইটা মেমব্রেন থাকে, হ্যাঁ বাইরের দিকে যেটা থাকে এটা বলে করোনা রেডিয়াটা, আর এই যে আমি রেড সার্কেল যেটা দিলাম এটা বলে জোনা পেলুসিডা। ওকে, আচ্ছা এবার আসো সেকেন্ডারি ওসাইট, এগুলো আমরা অলরেডি বলে ফেলছি। আচ্ছা, তাহলে দেখো দুইটার মধ্যে জোনা পেলুসিডা একটু ভেতরের দিকে থাকে। হ্যাঁ আচ্ছা, এখানে একটা আছে, সেটা হচ্ছে আমি আরেকটা দেখি, সাইটোপ্লাজম এবং জোনা পেলুসিডা এই দুটোর মাঝখানে যে জায়গাটা থাকে, যেখানে আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, এই হ্যাঁ এইটাকে আমরা বলতেছি পেরিভিটালাইন মেমব্রেন, এটাকে বলা হচ্ছে পেরিভিটালাইন মেমব্রেন বা পেরিভিটালাইন স্পেস। ওকে, পেরিভিটালাইন স্পেস, তাহলে গ্রিন কালার যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি পেরিভিটালাইন স্পেস। গেল। আচ্ছা, এরপরে করোনা রেডিয়াটা তো অলরেডি বলেছি সবচেয়ে বাইরে, আউটার মোস্ট, এটা মনে রাখবা। করোনা রেডিয়াটা এটা হচ্ছে আউটার মোস্ট, আউটার মোস্ট করোনা রেডিয়াটা হচ্ছে সবচেয়ে বাইরে। সাইটোপ্লাজম, ওপ্লাজম, নিউক্লিয়াস, এখানে তো অবশ্যই 23 বা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। শেষ, তাহলে এখানে এই তিনটা জিনিস বুঝতে হবে ছবি থেকে। একদম আউটার মোস্ট করোনা রেডিয়াটা এই জায়গাটা, লাল রঙের যে জায়গাটা, এটাকে আমরা বলি কাফেটি বলি জোনা পেলুসিডা, আর একদম ভেতরের দিকে যে স্পেসটা থাকে গ্রিন কালার, এটা বলা হচ্ছে পেরিভিটালাইন স্পেস। এগুলো গল্প করার দরকার নেই, ছবি থেকে আমরা মনে রাখবো। আচ্ছা, স্পার্মাটোজেনেসিস ওজেনেসিস পার্থক্য এটা রিডিং করবা, আমরা যে প্রসেস বললাম তো এটা রিডিং করলেই তোমার মনে থাকবে, আলাদা কিছু না, এইটা আলাদা মনে রাখবা। 6 নম্বর পয়েন্ট। হ্যাঁ আচ্ছা, তোমাদের জন্য একটা কুইজ দেখি, একটু উত্তর করো। ওকে, আচ্ছা কুইজ নাম্বার 4 দেখি। হ্যাঁ বলতে এটা উত্তর কি হবে, হিউম্যান ওভারি, হট টাইপ অফ ওভারি না রে, এটা হচ্ছে ওভাম। হ্যাঁ আমি কারেকশন করি, হট টাইপ অফ ওভাম। হ্যাঁ ওভাম, এবার একটু উত্তর করো, হট টাইপ অফ ওভাম ইজ প্রেজেন্ট ইন হিউম্যান। ঠিক আছে, বলো ওভাম ইজ প্রেজেন্ট ইন হিউম্যান। হ্যাঁ এটা উত্তর কি হবে, সবাই পার্টিসিপেট করো দেখি আমরা। হ্যাঁ আমাদের বলা হবে না। ঠিক আছে, আমরা হ্যাঁ ক্লোজ করে দিতে পারি। আচ্ছা, এটা উত্তর হচ্ছে মাইক্রো, এটা উত্তর হচ্ছে মাইক্রোলিথিয়াম। ওকে বলো, পার সেকেন্ডে হিউম্যান স্পার্ম কতটুকু লেন্থ কভার করে, এটা হচ্ছে তোমাদের একটা অ্যাসেসমেন্ট। হ্যাঁ বাইরে থেকে কতটুকু জানো, এটা আমরা বলি না ক্লাসে, কিন্তু তোমরা জানো কিনা এটা আমি করছি, অ্যাসেস করছি। হুম ঠিক আছে, মাই তোমার প্রশ্ন ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি ফাহিম, আদনান, রিফাত এবং মাহিদ, তোমরা সঠিক উত্তর দিয়েছো, তোমাদের সঠিক ধন্যবাদ। আচ্ছা, এটার উত্তর হবে বি, 1 to 4 মিলিমিটার। হ্যাঁ এটা জাস্ট মুখস্থ করা, কিছু না। এবার ফার্টিলাইজেশন, স্পার্ম এন্ড ওভাম এরা মিলিত হয়, এই ফার্টিলাইজেশন খুব সহজ। আর এখানে কিছু কথা লেখা আছে, সেটা এত কিছু মানে মনে রাখা খুবই কঠিন। হ্যাঁ আচ্ছা, আমরা দুই একটা সংখ্যা একটু মনে রাখবো, সেটা হচ্ছে দেখো দেখবে, এটা হচ্ছে যে সিমেনে কতটুকু স্পার্ম থাকে, এটা একটু মনে রাখবো, সেটা হচ্ছে 1.5 to 4 মিলিলিটার অফ সিমেন, এটাতে থাকে 4 to 10 crore অফ স্পার্ম। তাহলে মনে রাখো যে সিমেন, হ্যাঁ যেটা মেল সিক্রেশন, সেখানে 4 থেকে 10 কোটি স্পার্ম থাকে। চিন্তা করো এই 4 থেকে 10 কোটি স্পার্মের মধ্যে একজনই শুধুমাত্র ওভামকে ফার্টিলাইজ করতে পারবে, একটা স্পার্মই শুধু ওভামকে ফার্টিলাইজ করতে পারবে। তাহলে এখানে কত বেশি প্রতিযোগিতা হয়, এটা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রতিযোগিতার চেয়েও বেশি। ঠিক আছে, 4 কোটি থেকে 10 কোটি, আমি এভারেজ যদি আমি ধরো 7 কোটি হলাম, তাহলে 7 কোটির মধ্যে মাত্র একজন পারবে ওভামকে ফার্টিলাইজ করতে। চিন্তা করো কেমন প্রতিযোগিতা হয়। আচ্ছা গেল। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে এই যে ওভাম ক্যান সার্ভাইভ আপ টু 72 আওয়ার্স ইনসাইড দ্য ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ওভাম 72 ঘন্টা পর্যন্ত সার্ভাইভ করে, এরপর কিন্তু ড্যামেজ হয়ে যায়, এর মধ্যে ফার্টিলাইজেশন করতে হবে। তাহলে এই দুটো জিনিস একটু মনে রাখতে পারো, আর কিছু না। আচ্ছা গেল। আচ্ছা, এখানে একটা এনজাইম তোমার হচ্ছে ওই যে মেমব্রেনগুলোকে ব্রেকডাউন করতে সাহায্য করে, যে ওভামে বাইরের দিকে যে মেমব্রেন থাকে সেটার নাম হচ্ছে হাইলোনিডেস এনজাইম। হাইলোনিডেস এনজাইম এটা কোথা থেকে আসে, এটা আসে হচ্ছে যে অ্যাক্রোসোম, অ্যাক্রোসোম তাই না, স্পার্মের যে অ্যাক্রোসোম ছিল ওখান থেকে আসে এই এনজাইম, এটার নাম হচ্ছে হাইলোনিডেস এনজাইম। তাহলে ব্রেকডাউন করে হচ্ছে ওভামের মেমব্রেনকে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা স্যার পছন্দ করে প্রশ্ন করতে উত্তর করতে। আচ্ছা দেখো ঝাঁকে ঝাঁকে লাখে লাখে না, আসলে লাখে না, কোটিতে কোটিতে কি আসে, স্পার্ম আসে ওভামকে নিষিক্ত করতে, এরপরে এখানে হাইলোনিডেস এনজাইম রিলিজ করে, পরে ব্রেকডাউন হয়ে চলে যায় এর ভিতরে ওভামের ভিতরে, তখন ফার্টিলাইজেশনটা হয়। আচ্ছা, সেকেন্ডারি সাইড রেজোনা অলরেডি আমরা বলে ফেলছি, এখান থেকে আলাদা করে করার দরকার নেই। ইম্পর্টেন্স অফ ফার্টিলাইজেশন এটা রিডিং করবা, কিছু বলা নাই, এটা আসলে এখান থেকে প্রশ্ন হয় না। হ্যাঁ আচ্ছা, আসলে ইমপ্ল্যান্টেশন, এই যে দেখো এখানে হচ্ছে ওভারি, ওভারিতে হচ্ছে ওভুলেশন। আচ্ছা, এই যে দেখো ফেলোপিয়ান টিউব, এটা আমার ফেলোপিয়ান টিউব, এখানে হচ্ছে ফার্টিলাইজেশন, এটা আমি তোমাদেরকে দেখেছিলাম তাই না। আচ্ছা, ফার্টিলাইজেশনের পরে এটা দেখো এই যে জাইগোট, জাইগোট থেকে চারটা সেল হয়ে গেল, এখান থেকে একটা গ্রুপ অফ সেল, ক্লাস্টার অফ সেল, হ্যাঁ অসংখ্য সেল, মোটামুটি 100 সেল থাকে। প্রথমে হয় মোল্লা, মোল্লা থেকে তৈরি হয় ব্লাস্টোসিস্ট, বা এগুলো নাম ঠিক আছে বলা কিছু নাই। 100 সেল যখন হয়ে যায় তখন এগুলো ব্লাস্টোসিস্ট, এই ব্লাস্টোসিস্টটা গিয়ে ইউটেরাসে ইমপ্ল্যান্ট হয়, এই যে এখানে ইমপ্ল্যান্ট হয়, তাহলে এটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশনটা হয় হচ্ছে ইউটেরাসে। তাহলে তিনটা ইভেন্ট তিন জায়গায় হয়, এটা খালি লিখবা। একটা হচ্ছে ওভুলেশন, কোথায় হয়, ওভাম, ওভারিতে হয়। দুইটা হচ্ছে ফার্টিলাইজেশন, দুই নম্বর ইভেন্ট, এই ফার্টিলাইজেশন হয় ফেলোপিয়ান টিউবে। আর তিন নম্বর হচ্ছে ইমপ্ল্যান্টেশন, ইমপ্ল্যান্টেশন কোথায় হয়, ইউটেরাসে হয়। শেষ, এতটুকু জানাই যথেষ্ট তোমাদের জন্য। ওকে আচ্ছা, এই কথাগুলো আমরা অলরেডি বলছি, তাহলে মোটামুটি 6 থেকে 9 দিন ফার্টিলাইজেশনের পরবর্তী 6 to 9 ডেজ এর মধ্যে কি হয়, এই ইমপ্ল্যান্টেশন হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা গেল, এগুলো কিছু বলে তো শুরুতে হচ্ছে মোল্লা হয়। আচ্ছা, মোল্লার পরে যেটা হয় জাইগোটের যে সেল ডিভিশন, এটা বলা হয় ক্লিভেজ, তাহলে লিখো মাইটোটিক সেল ডিভিশন অফ জাইগোট, এটা বলা হয় ক্লিভেজ। ঠিক আছে, এটা মনে রাখতে পারো, এটা আমার সময় চলে আসে। আচ্ছা, এখন হলো এই যে 100 সেল ফর্মেশন হয় মোল্লা থেকে, এইটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট, তাহলে এটা বলা হয় ব্লাস্টোসিস্ট। এবং ব্লাস্টোসিস্টের সেলগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। সেলের যে লেয়ার, এই লেয়ারকে বলা হয় ট্রফোব্লাস্ট। শব্দগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে জাইগোট, জাইগোট থেকে মোল্লা, মোল্লা থেকে 100 সেল যে স্ট্রাকচারটা হয় এটা বলে ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্টের সেলগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার, আর সেলের লেয়ারকে বলা হয় ট্রফোব্লাস্ট। শব্দগুলো একটু মনে রাখতে হবে, কেমন। আচ্ছা গেল। এবার এটা ইউটেরাসে যেটা সময় লাগে 4 to 5 ডেজ, কিন্তু ইমপ্ল্যান্টেশনের সময় লাগে 6 to 9 ডেজ। ঠিক আছে, এটা মনে রাখবো। আচ্ছা, এটাই আবার বলা আছে, কিছু বলা নেই। আচ্ছা, তাহলে এই যে ইউটেরাসে ব্লাস্টোসিস্টটা ইমপ্ল্যান্ট হলো, এই প্রসেসকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। ওকে শেষ, গেল। এই যে দেখো আমরা একটা ছবি দেখাচ্ছি তোমাদের, এই ছবিটা সবাই একটু খেয়াল করবা। সেটা হচ্ছে এই যে ওভুলেশন হলো ওভারিতে, এই যে এইখানে হচ্ছে ইমপ্ল্যান্টেশন, সরি ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের পর কি হচ্ছে, এই যে সেল তৈরি হচ্ছে তাই না, এই যে সেল তৈরি হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার ব্লাস্টোসিস্ট, 100 সেলের যে স্ট্রাকচার, এই ব্লাস্টোসিস্টটা গিয়ে এই যে এখানে গিয়ে ইমপ্ল্যান্টেড হচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। গেল। এবার তোমাদের জন্য একটা কুইজ, বলো কুইক কুইজ, এটা উত্তর বলতে পারবে, বলো। হ্যাঁ, ইমপ্ল্যান্টেশন অকার্স উইদিন হট ডেজ অফ ফার্টিলাইজেশন, খুব সহজ। এটা সবাই সঠিক উত্তর দিতে পারছে, একটু বললাম তাই না। তাহলে আমি কুইজ করে দিই, এর উত্তর হবে 6 to 9 ডেজ। আচ্ছা, প্রেগন্যান্সি, এখানে তোমরা জানো যে মায়ের সাথে বাচ্চার একটা কানেকশন থাকে, ইউটেরাসে
এটা আমার ইউটেরাস, আমি ছবিটা যদি দেখাই, এইটা হচ্ছে আমার ইউটেরাস, এই যে ইউটেরাস, এটা হলো আমার বেবি, এই যে এই অংশটা হচ্ছে আমার বেবি, তাই না? মানে পেটে এই অংশটা, এটা হচ্ছে বেবি। এই বেবি এবং ইউটেরাসের মাঝখানে একটা কানেকশন থাকে, হ্যাঁ, বেবি থেকে আম্বিলিকাল কর্ড, এই যে এরকম আম্বিলিকাল কর্ড, আর এই যে দেখো এইখানে একটা স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচার, এই স্ট্রাকচারকে বলা হয় প্লাসেন্টা, যেটার মাধ্যমে বেবি এবং মাদার এদের মধ্যে কানেকশন হয়, ঠিক আছে? বেবি এবং মাদার এদের মধ্যে কানেকশন হয়, এটাকে বলা হয় প্লাসেন্টা। ওকে, আচ্ছা, আমরা মুসা জাহান ইমার ইসলাম এবং নাভি হাসমাত ভাবে আমি প্রকাশ করে দিলাম। আচ্ছা, তাহলে দেখো সেটা হচ্ছে কবে হয়? এটা হচ্ছে ফার্টিলাইজেশনের পরে 12 সপ্তাহ পরে হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর এই সংজ্ঞাগুলো একটু মনে রাখতে হবে। এই যে ফিটাস হয় আফটার 8 উইকস, মানে ওই যে ব্লাস্টোসিস্ট হলো, তাই না? তারপর কি হবে? আরো ধীরে বড় হতে থাকবে, একসময় মানে ওই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এটা দেখতে হিউম্যান লাইক, ঠিক আছে, বা বেবি লাইক, যেটা বাচ্চাদের মতো দেখতে হবে। যখন এটা বাচ্চাদের মতো দেখতে হয় তখন এটা বলা হয় ফিটাস। ফিটাস হচ্ছে ওই যে সেল গ্রুপ অফ সেল, ঠিক না? যে ব্লাস্টোসিস্ট ছিল সেটা যখন দেখতে হিউম্যান বেবির মতো হয়, বাচ্চাদের মতো দেখতে হয় আকৃতিটা, স্ট্রাকচারটা, তখন এটা বলা হয় ফিটাস। তো ফিটাসটা তৈরি হতে মোটামুটি 8 উইকস সময় লাগে, এই সময়টা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে প্লাসেন্টাতে ফিটাসের যে পার্টটা থাকে এটাকে বলে কোরিওনিক সেল, একটু মনে রাখার কিছু বলা নেই। আর এই যে প্লাসেন্টার সাথে বাচ্চার যে কানেকশন, এই জায়গাটাকে আমরা বলি আম্বিলিকাল কর্ড, এটাকে বলা হয় আম্বিলিকাল কর্ড। এই যে আম্বিলিকাল কর্ড, এই আম্বিলিকাল কর্ডের লেংথ কত? এটা পরীক্ষা আসে। আম্বিলিকাল কর্ডের লেংথ হচ্ছে 40 to 50 সেন্টিমিটার। ওকে, কেমন? আচ্ছা, এবার আসো এন্ডোমেট্রিয়াল প্রজেকশন, এটা হচ্ছে ম্যাটারনাল পার্ট অফ দ্য প্লাসেন্টা তৈরি করে, মনে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, প্লাসেন্টা দেখতে কেমন? এটা হচ্ছে ডিস্ক শেপ, থালা আছে না, থালা আমরা যে ভাত খাই, এটা থালার মতো জিনিসটা, ঠিক আছে? সার্কুলার একটা থালার মতো, থালা যেটা বলা। আচ্ছা, লার্জ স্ট্রাকচার। ওকে, এটার ওজন কত? এটার ওজন হচ্ছে 600 গ্রাম, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ডায়ামিটার কত, থিকনেস কত, এগুলো কম গুরুত্বপূর্ণ, ওজনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আম্বিলিকাল কর্ড হচ্ছে 40 to 50 সেন্টিমিটার আর প্লাসেন্টা হচ্ছে 600 গ্রাম, এই দুটো অন্তত অবশ্যই মনে রাখবা। আচ্ছা, মা থেকে বাচ্চা কি যেতে পারে, বাচ্চা থেকে মা কি আসতে পারে, এটা ইম্পর্টেন্ট, এটা ডাবল স্ট্যান্ড বনি, ঠিক আছে? এটা একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার ফাংশনাল প্লাসেন্টা, শুধু হেডিং দেখো, এস্টাবলিশমেন্ট মা এবং বাচ্চার মধ্যে এস্টাবলিশমেন্ট হয়, নিউট্রিশন আসা যাওয়া হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, কিছু ওয়েস্ট প্রোডাক্টস এক্সক্রিশন হয়, ইমিউনিটিতে হেল্প করে। তারপর দেখো কোন কোন বিষয়ে এটা ইমিউনিটি দেয়, ডিপথেরিয়া, মিজলস, পক্স, স্কারলেট ফিভার, এটা 100%, এটা অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে? ডিপথেরিয়া, মিজলস, পক্স এবং স্কারলেট ফিভার, এগুলো ইমিউনিটি দেয়। আচ্ছা, ক্যারিয়ার প্যাথোজেন, এটা মনে রাখতে হবে কোন কোন ডিজিজের ক্যারিয়ার, যেমন দেখো লেখা আছে সিফিলিস, মিজলস, চিকেন পক্স, রুবেলা, এটাও 100%। তো কিছু জায়গা থেকে স্যার প্রশ্ন করে, এগুলো বুঝতে হবে, হ্যাঁ? তো এটা আমি একটু করব। টেকিং ড্রাগস বলার জন্য স্টোরেজ খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, ডিসচার্জ অফ হরমোন, এটা 100%। আমি বলবো এখান থেকে অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, 9 নম্বর পয়েন্ট, ঠিক আছে? যে প্লাস এটা ইম্পর্টেন্ট, 8 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট, এই চারটা একদম মাথায় রাখতে হবে, হ্যাঁ? যে কি হরমোন সেখানে 4 ধরনের হরমোন দেখো, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই দেখো হিউম্যান প্লাসেন্টা, প্লাসেন্টা তো এর নাম হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, তাহলে আমি শুধু ল্যাক্টোজেনটা মনে রাখবো। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন, আচ্ছা মনে রাখবা, এটা শর্ট ফর্মটা মনে রাখবা, এটা শর্ট ফর্ম হচ্ছে হিউম্যান এইচ কোরিওনিক গোনাডোট্রফিন, সিজি, এই সিজি, ঠিক আছে? এই সিজি, ওকে, এটা আমি একটু মনে রাখবো, শেষ। আচ্ছা, ইমব্রানিক মেমব্রেন, আচ্ছা, একটা বাচ্চা যখন মাইরে থাকবে তখন এটা চারপাশে একটা মেমব্রেন দিয়ে কভার থাকবে না, যাতে করে এটা বাইরে থেকে আঘাত না পায়, এটাই হচ্ছে ইমব্রানিক মেমব্রেন। আচ্ছা, তো মেমব্রেন থেকে আমরা যেটা জানবো, দেখো কি কি মেমব্রেন আছে, আমি যদি এখানে একটু দেখি, এই যে দেখো, এটা হচ্ছে বাচ্চা, এটা হচ্ছে আম্বিলিকাল কর্ড, এছাড়া এখানে যে মেমব্রেন আছে দেখো, করে প্রথমে আসো কোরিয়ন, কোরিয়ন হচ্ছে সবচেয়ে বাইরের দিকে, এই যে এগুলা, ঠিক আছে? এই যে লাল রঙের, তাহলে এই পুরো অংশটা হচ্ছে একদম আউটার মোস্ট যে মেমব্রেন থাকে, এটাকে বলা হয় কোরিয়ন। তাহলে ফোর মেমব্রেন, হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে এক্সট্রা মেমব্রেন। আচ্ছা, এখানে এর মধ্যে আছে অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন, ইয়োক্স্যাক। আচ্ছা, এটা কিভাবে আমরা মনে রাখতে পারি? একদম বাইরের দিকে হচ্ছে কোরিয়ন গেল, কোরিয়নের পরে যে অংশটা আছে, এই যে দেখো, এই অংশটা, এই অংশটা, এটাকে আমরা বলতেছি অ্যামনিয়ন, কোরিয়ন, অ্যামনিয়ন গেল। আচ্ছা, এবার আসো অ্যামনিয়নের এখানে একটা ক্যাভিটি থাকে, এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি, এটা তো পার্সেন্টেজ বলা নেই। আচ্ছা, এরপর হচ্ছে আমি আরেকটা কালার দেখাই, এই জায়গায় যে অংশটা থাকে এটাকে বলা হচ্ছে অ্যালান্টয়েস, এটাকে বলা হচ্ছে অ্যালান্টয়েস। আর ভেতরের দিকে একটা অংশ থাকে, এটা আমি আলাদা কালার দিই, এই যে এই অংশটা, হ্যাঁ, এটা একটা মেমব্রেন অংশ, এটাকে বলা হচ্ছে ইয়োক্স্যাক। তাহলে দেখো 4 ধরনের মেমব্রেন থাকে, ঠিক আছে? একদম বাইরের দিকে কোরিয়ন, এর ভেতরে থাকে হচ্ছে অ্যামনিয়ন, এই জায়গাটাতে এটার নাম হচ্ছে অ্যালান্টয়েস, আর এই যে এই অংশটা এটাকে বলা হচ্ছে ইয়োক্স্যাক। তো এই 4 ধরনের এক্সট্রা ইমব্রানিক মেমব্রেন থাকে। তাহলে ছবি থেকে করবো, তাহলে আমাদের জন্য মনে রাখা সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো এটা আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি, এটা লিখো, কুসুম কোরিয়ায় একবারই আইলো। এই কুসুম মানে কুসুম ফুলি, হ্যাঁ, কুসুম মানে ইয়োক্স্যাক, ইয়োক্স্যাক, কুসুম ফুলি, কুসুম ফুলি, ঠিক আছে? ইয়োক্স্যাক। দেখো, কোরিয়ায় মানে কোরিয়ন, একবার মানে হচ্ছে অ্যালান্টয়েস, আর আইলোতে হচ্ছে, আচ্ছা, আইলোতে অ্যালান্টয়েস আর হচ্ছে একবার হচ্ছে অ্যামনিয়ন, না দুইটা মনে রাখো, ঠিক আছে? তাহলে কুসুম কোরিয়ায় একবারই আইলো, এটা দিয়ে আমরা কিন্তু 4 ধরনের এক্সট্রা ইমব্রানিক মেমব্রেন সেটা মনে রাখতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে ইয়োক্স্যাক কোরিয়ায় একবারই আইলো, কোরিয়ন, অ্যালান্টয়েস, অ্যামনিয়ন, এই 4টা আমরা একটু মনে রাখবো, নামগুলো মনে রাখাটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। আসো, আচ্ছা, তোমাদের এখানে কি করতে হবে, এখানে করতে হবে যে কোনটার কি ফাংশন, এটা মুখস্থ করা কিছু বলার নাই। তাহলে আমরা বলবো কোথা থেকে তৈরি হয়, কি ফাংশন। দেখো, এই যে এটা একটোডার্ম এবং মেসোডার্ম থেকে আসে এবং হ্যাজ নো ব্লাড ভেসেল, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যামনিয়ন হ্যাজ নো ব্লাড ভেসেল, এটা পরীক্ষা আসে, হ্যাঁ? আচ্ছা, গেল, তাহলে ফাংশনটা আমরা একটু করে নিব। আচ্ছা, অ্যালান্টয়েস, এটা আসে হচ্ছে মেসোডার্ম, এন্ডোডার্ম থেকে, এটা ফাংশনটা করে নিব। কোরিয়ন, এটা আসে একটোডার্ম এবং মেসোডার্ম থেকে, এটা ফাংশনটা করে নিব। ইয়োক্স্যাক, এটা আসে এন্ডোডার্ম এবং মেসোডার্ম থেকে, এটা ফাংশনটা করে নিব। এটা একটু মুখস্থ করা কিন্তু করতে হবে, কারণ পরীক্ষায় চলে আসতে পারে, কেমন? আচ্ছা, গেল, তোমাদের জন্য একটা কুইজ বলো, একটু আগে আমরা আলোচনা করেছি, এটা দেখে বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা সহজ, কেমন? এটা খুব বেশি কঠিন না। হ্যাঁ, হুইচ হরমোন নট সিক্রেটেড ফ্রম প্লাসেন্টা, বলো। হ্যাঁ, একটু আগে আমরা দেখছিলাম, ঠিক আছে? হ্যাঁ, সবাই পার্টিসিপেট করো, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আমি করে দিতে পারি। তাহলে এটা হবে রিল্যাক্সিন। আচ্ছা, হিউম্যান এমব্রায়ো ডেভেলপমেন্ট হয় অলরেডি আমি বলে ফেলছি, সেটা হচ্ছে এই যে ইচ মেম্বার যে ডেভেলপমেন্ট হয় এটা বলা হয় অন্টোজেনিক ডেভেলপমেন্ট, আর এই প্রসেসটাকে বলা হচ্ছে এমব্রায়োজেনেসিস। আচ্ছা, এটা আমরা আগে দেখছি, জাইগোট, এখানে টিভেস হয়, টিভেস মানে সেল ডিভিশন, মাইটোসিস, মাইটোসিস, এই মাইটোসিসকে বলে টিভেস। টিভেস হয়ে এই দেখো দুইটা সেল, চারটা সেল, আটটা সেল, আটটা সেল থেকে মরুলা, মরুলা মানে হচ্ছে লিখা মরুলা মানে সেল ক্লাস্টার, সেল ক্লাস্টার, একগুচ্ছ সেল, এটাকে বলা হয় মরুলা। দেখি আমরা বললো, আচ্ছা, রাহিম প্রতাপ, ইমা প্রদীপ্ত এবং সিয়াম হোসেন, তারা বলছে ভেরি গুড। ওকে, আচ্ছা, এবার সব এখানে দেখবা, এটা একটু বুঝে নিবা ছবি থেকে, তাহলে তোমাদের আলাদা করে মুখস্থ করতে হবে না। সেটা হচ্ছে মরুলার ভেতরে যেটা হয় সেটা হচ্ছে একটা ক্যাভিটি তৈরি হয়, এই ক্যাভিটিকে বলে ব্লাস্টোসিল, আর মরুলার এই ক্যাভিটির যে লেয়ার, সেল লেয়ার, এটাকে বলা হচ্ছে ব্লাস্টোডার্ম, আর এই এই মানে এই ফেসটাকে বলা হচ্ছে ব্লাস্টুলা, হ্যাঁ, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ব্লাস্টুলা। ওকে, আচ্ছা, এবার দেখো ব্লাস্টুলার পরে যেটা হয় সেটা হচ্ছে এই যে এটা দেখবা, ব্লাস্টুলার পরে যেটা হয় সেটা হচ্ছে কোনো একদিক ভেতরে ঢুকে যায়, দেখো তারপরে এই জায়গাটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। তো ভেতরের দিকে ঢুকে গেলে এখানে যে ওপেনিংটা তৈরি হয়, ফাঁকা জায়গা, এটা বলে ব্লাস্টোপোর, ছিদ্রের মতো। এরপর এখানে যে ক্যাভিটিটা, এই ক্যাভিটিটাকে বলা হয় আর্কেন্টেরন, ছবি থেকে পড়বা, তাহলে কিন্তু মুখস্থ করতে হবে না, ঠিক আছে? তাহলে এই ক্যাভিটিকে বলা হয় আর্কেন্টেরন। আচ্ছা, গেল, এবং এখানে দেখো তিনটা লেয়ার তৈরি হয়, দেখো এই যে ভেতরটা, এটা হচ্ছে এন্ডোডার্ম, এই যে মাঝে যেটা তৈরি হয় এখানে একটা লেয়ার, এই লেয়ারকে বলে মেসোডার্ম, আর একদম বাইরের দিকে যেটা আছে এই বাইরের অংশটাকে বলা হয় এক্টোডার্ম। আমি বলবো এই দশার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা, এই স্ট্রাকচারের নাম হচ্ছে গ্যাস্ট্রুলা। তাহলে এই গ্যাস্ট্রুলার স্ট্রাকচার 100%, এটা বুঝতে হবে। এটা বুঝলে তুমি এখান থেকে যদি প্রশ্ন আসে তুমি কিন্তু অ্যানসার দিতে পারবা। ওকে, তাহলে গ্যাস্ট্রুলাকে আমি আরেকবার বলি, এই দেখো গ্যাস্ট্রুলার কোন একদিকে ভেতরে ঢুকে যাবে, তো ভেতরে যখন ঢুকে যাবে তখন এখানে একটা ওপেনিং থাকবে ছিদ্রের মতো, এটাকে বলা হচ্ছে ব্লাস্টোপোর, পোর মানে ছিদ্র, এবং এখানে এই গহ্বর, এই যে এই ফাঁকা জায়গা, এই ক্যাভিটিকে বলা হচ্ছে আর্কেন্টেরন। এবং তখন এখানে তিনটা লেয়ার, সেলটা তিনটা লেয়ার থাকে, এই যে বাইরের দিকে লেয়ার, এটার নাম হচ্ছে এক্টোডার্ম, মাঝে একটা সেল লেয়ার থাকে, এইটাকে বলা হচ্ছে মেসোডার্ম, আর ওই যে ঢুকে গেল যে জায়গাটা, এই জায়গাটা ঢুকে গেল না, এই জায়গাটাকে আমরা বলছি এন্ডোডার্ম। তাহলে গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলার স্ট্রাকচার বুঝতে হবে যাতে করে তুমি এখানে যেভাবে প্রশ্ন আসুক তুমি অ্যানসার করতে পারো। আচ্ছা, তোমরা গ্যাস্ট্রুলা এর স্ট্রাকচার বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস করতে চাও, ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস অর নো? হ্যাঁ, গ্যাস্ট্রুলার স্ট্রাকচারটা বুঝছো কিনা, মানে ছবিটা দেখবে তাই আর কিছু না, ছবি থেকে বুঝবা। ওকে, আচ্ছা,
ঠিক আছে, আমাদের 93% বলছে বুঝতে পেরেছি, ভেরি গুড। আচ্ছা আমরা একটু আগে, আচ্ছা তো কি কি মাইটোসিস বলা কিছু নাই, এখানকার গল্পগুলো আমরা অলরেডি ছবিতে বলতেছি। আচ্ছা গ্যাস্ট্রুলা ফর্মেশন হওয়াকেই বলা হচ্ছে গ্যাস্ট্রুলেশন। ওই বললাম এখানে একটা ফুড ক্যাভিটি বা একটা ক্যানাল তৈরি হবে, এটার নাম হচ্ছে আর্কেন্টেরন। এই যে আমাদের চোখে যাই দেখো, এই যে এখানে যে ক্যাভিটিটা তৈরি হচ্ছে, আমি কোনো কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে যে ক্যাভিটিটা, এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে আর্কেন্টেরন। আর্কেন্টেরন ফর্মেশন এটাই বলছে গ্যাস্ট্রুলেশন। ওকে, বাকিটা কিছু বলার নাই, তিন ধরনের সেল লেয়ার হয়, আমরা পরে জানবো। আচ্ছা পরবর্তীতে কি হয়, পরবর্তীতে এই তিন সেল লেয়ার থেকে তোমরা জানো যে আমাদের বডির সমস্ত অর্গান তৈরি হয়। তো অর্গান ফর্মেশনের প্রক্রিয়াকে বলা হচ্ছে অর্গানোজেনেসিস, এটাই আর কিছু না। আচ্ছা এখন দেখো তো ইমব্রানিক ডেভেলপমেন্ট স্টেজ না কোনটা, দেখি এটা তোমরা একটু অ্যান্সার করো তোমাদের জন্য, এটা একটু কমেন্টে জানাও আমাদেরকে, কমেন্টে জানাও। আচ্ছা ব্লাস্টোমিয়ার, হ্যাঁ কি হবে বলতো এটা? হ্যাঁ খুব সহজ, এগুলো কিন্তু আছে, ওভুলেশনটা নাই, তাহলে এটা answer হবে ওভুলেশন। আচ্ছা এবার ফেট অফ থ্রি জার্ম লেয়ার। আচ্ছা শোনো, তিনটা সেল জার্ম লেয়ার থেকে জানতে হয় যে কোন জার্ম লেয়ার থেকে কি আসে, কোন অর্গানটা আসে, ঠিক আছে? দেখো এখানে তিনটা জার্ম লেয়ার, এর মধ্যে হচ্ছে একটোডার্ম যেটা সবচেয়ে বাইরে থাকে। তো একটোডার্মে দেখো এখানে থ্রি পার্টস, তিনটা পার্ট আছে, এটা মনে রাখবো। একটা হচ্ছে সোমাটিক একটোডার্ম, একটা হচ্ছে নিউরাল টিউব, আর একটা হচ্ছে নিউরাল ক্রেস্ট। জাস্ট এই তিনটা জিনিস, যে একটোডার্মে তিনটা পার্ট আছে, হ্যাঁ এটা পরীক্ষা আসতে পারে। আচ্ছা এবার শো, এগুলো দরকার নেই, এগুলো এখান থেকে আমরা পড়বো না, আমরা একটা ছক থেকে পড়বো, কেমন? আচ্ছা সব মেসোডার্ম। আচ্ছা মেসোডার্মে দেখো এখানে কিন্তু দুইটা স্টেজ আছে, একটা হচ্ছে এপিমিয়ার, মেসোমিয়ার আর হাইপোমিয়ার, এই তিনটা পার্ট, ঠিক আছে? মেসোডার্মে এই তিনটা পার্ট, এইটুকু আমরা জানবো, বাকি এগুলো আমরা এখান থেকে পড়বো না, পড়ে মনে রাখতে পারবো না, ঠিক আছে? আমরা ছক থেকে পড়বো। এন্ডোডার্ম, আচ্ছা এন্ডোডার্ম হচ্ছে এখানে থেকে আর্কেন্টেরন তৈরি হয়, তাই না? আমরা দেখছিলাম, আমরা চলে যাই, এই যেটা খুব ইম্পর্টেন্ট, দেখো এই যে এন্ডোডার্ম হচ্ছে এটা, এটা ভেতরের দিকে ঢুকেছে না, তখন এই ক্যাভিটিটা তৈরি হয়। তার মানে হচ্ছে এন্ডোডার্ম আসলে এই যে আর্কেন্টেরন তৈরি করে, বুঝেছে? এই এন্ডোডার্ম তৈরি হয় মানে কি, এখানে একটা আর্কেন্টেরন তৈরি হয়, ঠিক আছে? ওই ক্যাভিটিকে বলে আর্কেন্টেরন, ঠিক আছে? গেল। ওকে আচ্ছা আমরা চলে যাই এই যে এই অধ্যায়ে যদি একটা পড়া পড়ো তাহলে এটা আমি বলবো 500%। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসলে এই ছক থেকে আসবে, এই ছক থেকে আসবে, ঠিক আছে? 500%, এটা শুধু 100% না, ঠিক আছে? একদম মুখস্থ রাখতে হবে। আচ্ছা এখানে আমি কি বলি, যেটা শরীরের বাইরে থেকে দেখা যায় ইউজুয়ালি সেটা হবে একটোডার্ম, মানে এটা শর্টকাট মনে রাখার জন্য, শরীরের বাইরে থেকে যা দেখা যায় সেটা হচ্ছে একটোডার্ম। গেল। এরপর হচ্ছে মেসোডার্ম। আচ্ছা মেসোডার্ম মেইনলি হচ্ছে কানেক্টিভ টিস্যু এবং মাসল, কানেক্টিভ টিস্যু এবং মাসল এগুলো হচ্ছে মেসোডার্ম, আর বাকিগুলো হচ্ছে এন্ডোডার্ম। এই হচ্ছে তোমার মনে রাখার একটা বুদ্ধি, আর কিছু না, ঠিক আছে? তাহলে শরীরের বাইরে থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে একটোডার্ম, আর মাসল কানেক্টিভ টিস্যু এগুলো হচ্ছে মেসোডার্ম, তাই না? ব্লাড আমাদের কানেক্টিভ টিস্যু এগুলো মেসোডার্ম, ঠিক আছে? এই বিষয়টা। আচ্ছা আর অন্যান্য সব হচ্ছে এন্ডোডার্ম, বিশেষ করে আমাদের পেটের মধ্যে যে এলিমেন্টারি সিস্টেম এই সবই হচ্ছে এন্ডোডার্ম। ওকে আচ্ছা এখন এটা বুঝতে পারলাম না, তোমাদের প্রত্যেকটা স্পেসিফিক জানতে হবে, তাই না? তাহলে এখানে দেখো দুই একটা জায়গায় একটু ভুল হয়। দেখো ইনার ইয়ার এটা হচ্ছে একটোডার্ম, কিন্তু তুমি দেখবা প্যানক্রিয়াস মিডল ইয়ার, এই দেখো মিডল ইয়ার এটা কাভারিং, এটা হচ্ছে এন্ডোডার্ম, মানে এগুলো একটু কনফিউজিং। আচ্ছা তারপরে দেখো এনামেল অফ টিথ এটা হচ্ছে একটোডার্ম, কিন্তু ডেন্টিন অফ টিথ এটা এসে এটা হচ্ছে মেসোডার্ম। মানে যে জায়গাগুলোতে একটু ভুল হয় সেটা আমি একটু ভয় দিচ্ছি, হ্যাঁ এই আর কি, আর কিছু আলাদা করে দরকার নাই। আচ্ছা বিভিন্ন গ্ল্যান্ডস এগুলো কিন্তু এন্ডোডার্ম থেকে আসবে, হ্যাঁ কেমন? এই আচ্ছা তাহলে এই জায়গাতে একটু ভুল হতে পারে, ইনার ইয়ার কিন্তু একটোডার্ম, কিন্তু মিডল ইয়ার এটা হচ্ছে এন্ডোডার্ম। তারপরে এনামেল অফ টিথ এটা একটোডার্ম, মেসোডার্ম থেকে আসে ডেন্টিন অফ টিথ। তো এটা একটু ট্রিকি বিষয়, এইজন্য আমি বলে দিলাম, কিন্তু এখন এইভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে? বাংলা থেকে ইংরেজি, ঠিক আছে? এটা একটা ট্রিক্স যেটা আমাদের মেট্রিক্সে আছে, এখান থেকে আমরা পড়ে নিব, তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো, ঠিক আছে? ডেরিভেটিভস একটোডার্ম কি, ইনামুলের চোখে অপটিক্স নাইতে পাওয়ার অনেক, মনে রাখা সহজ। আচ্ছা মেসোডার্ম হচ্ছে ডায়াগনেটিক সংযোজন, এখান থেকে আমরা মনে রাখবো। আর এন্ডোডার্ম এটা হচ্ছে রোজ অন্তরের মধ্যে অযথা সংশয় জাগে, ঠিক আছে? এইভাবে আমরা মনে রাখবো হচ্ছে এন্ডোডার্ম, হয়ে গেল। আচ্ছা বলো এটা কি উত্তর হবে? হুইচ ওয়ান ইজ প্রোডিউসড ফ্রম দ্য এমব্রায়োনিক একটোডার্ম, একটোডার্ম থেকে কোনটা আসে বলো, এটা উত্তর কে বলতে পারবা? বলো এটা আমাদের ইনবক্সে জানাও। হ্যাঁ দেখি, হ্যাঁ ভেরি গুড, বাহ তোমরা তো ভালো জানো, এটা উত্তর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। বলো মেসোডার্ম থেকে কোনটা আসে? এবার দেখো এবার দেখি অ্যান্সার করতে পারে। হ্যাঁ ক্যালকুলেট করতে হবে, মেসোডার্ম আমি অলরেডি বলছি, কি প্রশ্ন সেটাই আসছে, সেটাই আমি দেখাচ্ছি। হ্যাঁ ফাহিম, ভেরি গুড, রাহিন এন্ড ফাহিম, তাহলে এটা উত্তর হবে ডেন্টিন অফ টিথ, ঠিক আছে? আচ্ছা ইমব্রায়ো ডেভেলপমেন্ট এটা অলরেডি বলা হয়েছে তোমাদের যে কিভাবে প্রসেসটা হয়। এখান থেকে যতটুকু জানবো সেটা হচ্ছে যে ফিটাস বলে 8 উইকে, এটা আগেও ছিল, ওটা এবার আসছে। আচ্ছা এটা মাদার সোম মানে ইউটেরাসের মধ্যে কতদিন থাকে? 9 মান্থ, মোটামুটি 36 টু 40 উইকস। আচ্ছা এখন এগুলো বোঝার কিছু নাই, তোমাকে শুধু জানতে হবে যে কোন উইকে কি ফর্মেশন হয়, যেটা রেড মার্কিং এ দেওয়া আছে। যেমন ফার্স্ট উইক এখানে হচ্ছে কি হয়, ইমপ্ল্যান্টেশন হয়, ওই সেল 100 থাকে। সেকেন্ড উইকে কি হয়, ওই যে গ্যাস্ট্রুলেশন, ফর্মেশন অফ একটোডার্ম মেসোডার্ম, মানে হচ্ছে এখানে লিখবা, তার মানে হচ্ছে গ্যাস্ট্রুলেশন, গ্যাস্ট্রুলেশন শেষ। থার্ড উইক, আচ্ছা থার্ড উইকে কি হয়, ফার্স্ট সাইন অফ প্রেগন্যান্সি, এটা বুঝতে পারে মহিলারা। আচ্ছা এখানে যেটা হয় স্পাইনাল কর্ড, ব্রেইন, হ্যাঁ স্পাইনাল নার্ভ এগুলো তৈরি হয়, গেল। ফোর্থ উইক এই যে এটা খুব ইম্পর্টেন্ট, আম্বিলিকাল কর্ড তৈরি হয়। ফিফথ উইক এখানে লিম্বার তৈরি হয়, মানে এভাবে কি পয়েন্টগুলো একটু মনে রাখবা, আর কিছু না, হ্যাঁ। তারপরে গেল 7 উইক মনে হয় খুব বেশি দরকার নেই, 12 উইক খুব ইম্পর্টেন্ট, এখানে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো তৈরি হয়। আচ্ছা এগুলো দরকার নাই। আচ্ছা 16 উইক দেখো খেয়াল করে, 16 উইকে হচ্ছে এখানে যদি ডেলিভারি হয় তাহলে সার্ভাইভ করতে পারে, তার মানে এটা দেখো এটা তোমাদের জীবন ঘনিষ্ঠ একটা ব্যাপার, যে কোনো বাচ্চা যদি 26 সপ্তাহে হয়ে যায় ইম্যাচুর বেবি, হ্যাঁ সে কিন্তু সার্ভাইভ করতে পারে, ঠিক আছে? এই কথাটা ইম্পর্টেন্ট, এর আগে হলে কিন্তু বাঁচতে পারে না, হ্যাঁ এই আর কি। আচ্ছা 38 উইক হচ্ছে ইউজুয়ালি এই 9 মাসে বাচ্চাটা মায়ের পেট থেকে ডেলিভারি হয়। আচ্ছা বলো এটা তোমরা কি বলতে পারো কিনা? তোমাদের জন্য একটা কুইজ, আমাদের কুইজ নাম্বার 6 7, কুইজ নাম্বার 7 রাইট। হ্যাঁ বলো ডু নট হ্যাভ এনি ব্লাড, আমি তো ক্লাসের মধ্যে এক জায়গায় এটা বলেছি, দেখি কাকে মনে রাখতে পারবা। আচ্ছা আমরা লাগাম না, বেটার স্কিপ, তাই না? পারলে স্কিপ করো। ওকে ভেরি গুড। আচ্ছা আর কেউ? ঠিক আছে আমরা ইনপুট করি। আচ্ছা এটা উত্তর হবে অ্যামনিয়ন, ঠিক আছে? এরকম মার্ক করা ছিল, আমি লিখেছি তোমাদের। আচ্ছা বেবি বার্থ হয়, বেবি বার্থ হয় কখন? এই যে মাইপেটে 38 উইক থাকে, এটা বলা হয় গেস্টেশনাল পিরিয়ড, ঠিক আছে? গর্ভাবস্থা। আচ্ছা গেল। অর্গানগুলো ডেভেলপ করে 12 সপ্তাহে 38 টু 40 এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ডেলিভারি হয়। তো যাই হোক এই যে সময় বাচ্চা ডেলিভারি হওয়ার কথা এটাকে বলা হয় ইডিডি। এটা দেখবেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে আপনার বাচ্চাটা অমুক মাসের অমুক দিনে হবে, ইউজুয়ালি একটা ডেট দেয়, এটাকে বলা হয় ডেলিভারি ডেট। তোমরা জানো কিনা? এটা শুনছো কিনা? এটা আমাকে একটু জানাও তো দেখি। আচ্ছা এমআর রিফাত, রাইসা ফাহিম, রাহিন সালসাবিল্লাহ, তোমরা ভালো বলেছো, ঠিক আছে? আমি একটু দেখি ফার্স্ট ফিঙ্গার এমআর রিফাত, ওকে ভেরি গুড। আমি একটু পোস্ট করি। তো তোমরা আমাকে জানাও শুনছো নাকি যে ডাক্তারের কাছে গেলে বলে আপনার বাচ্চা অমুক মাসের অমুক দিনে হবে, আপনার ডেলিভারি ডেট এটা শুনছো নাকি? একজন বলতো অন্তত যে তোমরা এরকম শুনছো। হ্যাঁ তাহলে মনে হয় আমরা আগে দিতে পারি। হ্যাঁ এরকম কেউ শুনছো? আচ্ছা যাই হোক কেউ চাচ্ছে না হয়তো। আচ্ছা তো এরকম কিন্তু অনেক সময় ডাক্তার বলে ওই ডেটের নাম হচ্ছে এক্সপেক্টেড ডেলিভারি ডেট অথবা ইডিডি। ওকে আচ্ছা এখন কি হতে পারে, ক্যান অকার 5 ডে বিফোর অর আফটার, তার মানে হচ্ছে ডাক্তার সাহেব যেটা বলবে যে এই তারিখে আপনার ডেলিভারি হবে, হ্যাঁ মোটামুটি তার এক সপ্তাহ আগে পরে ডেলিভারি হয়ে যায়। তো এখানে এক সপ্তাহ না 5 দিন বলছে, ঠিক আছে? যে এর মধ্যেই কিন্তু এই যে সালসাবিলা বলছে শুনছে, ঠিক আছে? তাহলে মোটামুটি ডাক্তার যে ডেট বলে তার 5 দিন আগে 5 দিন পরে মোটামুটি এই রেঞ্জের মধ্যে কি হয় ডেলিভারি হয়। গেল। আচ্ছা এখন আসো ওই একই কথা আবার এখানে, ঠিক আছে? আচ্ছা এখানে যে বলছে যে কেন কি হয় সেটা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন শাটডাউন হয়, কেন হয়? এই যে প্রোজেস্টেরন হরমোন প্লাসেন্টা থেকে আসে, প্রোজেস্টেরন হরমোন প্লাসেন্টা থেকে আসে, এটার কারণে তোমার হচ্ছে কন্টিনিউশন হয়, মানে প্লাসেন্টা ধীরে ধীরে বড় হতে থাকে, সরি ইউটেরাসটা ধীরে ধীরে বড় হতে থাকে, এটা কন্ট্রাকশন করে না, বাচ্চা বড় হবে না মাইপেটে, তাহলে ইউটেরাস তো বড় হতে হবে, ঠিক আছে? আচ্ছা গেল। এরপরে যেটা হয় ডেলিভারির সময় যেটা হয় যে অক্সিটোসিন, এটা তোমাদের বলছিলাম, অক্সিটোসিন কি করে? অক্সিটোসিন হচ্ছে কন্ট্রাকশন করে ইউটেরাস, তখন বাচ্চা ডেলিভারি হয়। তো ওই অক্সিটোসিনকে বলা হয় হরমোন অফ লাভ, তাই না? ভালোবাসার হরমোন। যেহেতু ডেলিভারির কারণে অনেক অক্সিটোসিন মায়ের শরীরে তৈরি হয়, মা তার বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে, ঠিক আছে? এটা কখন হয়? এটা হয় এই যে পোস্টপিরিয়ড, এখানে ঠিক আছে? ওখানে বুঝছিলাম, একজন বলেছিল তাই না? এটা 14 উইকে গিয়ে হয়। আচ্ছা এখানে এগুলো এগুলো দরকার নাই, কি কি স্টেপে হয়? আচ্ছা এরপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে টুইন বেবি। আচ্ছা তোমাদের কাছে আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসে এমন কেউ আছে যে টুইন, ইয়েস অর নো? এটা একটু জানাও, ইয়েস অর নো টুইন? আচ্ছা একজন পাইছে যারা টুইন, আচ্ছা ওকে ভালো কথা, ঠিক আছে ওকে আমি এটা ক্লোজ করি। আচ্ছা শোনো এখন টুইনের বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি জাস্ট একটা বলি তোমাদের। এটা ধরো ইউটেরাস, এটা ইউটেরাস, এই ইউটেরাসে এই ইউটেরাস, হ্যাঁ এই ইউটেরাসে কি হবে, একটা জায়গোট আছে, এটা হচ্ছে জাইগোট, জাইগোট
এই জাইগোটটা প্রথমে ভাগ হলো, দুইটা সেল হলো। এখন কোনো কারণে যদি এই দুইটা সেল সেপারেট হয়ে যায়, ধরো এভাবে সেপারেট হয়ে গেছে, এখান থেকে একটা বেবি, আমরা বললাম বেবি 1, এখান থেকে একটা বেবি যেটা হচ্ছে বেবি 2, এমন হয়, তখন আমরা এটাকে বলি মোনোজাইগোটিক টুইন। তো দেখা যায় যেহেতু একটা সিঙ্গেল জাইগোট থেকে এই দুটো বেবি তৈরি হয়, এজন্য দেখা যায় এদের মধ্যে আইডেন্টিক্যাল, এরা দেখতে একই রকম হয়, এরা হয় দুজনে ছেলে হবে অথবা দুজনে মেয়ে হবে, কখনো ছেলে মেয়ে হবে না, আবার এরা দেখতেও এরকম হয়, ঠিক আছে, অনেকটা একই রকম, বোঝা যায় না, মা বাবা ছাড়া অনেকেই বুঝতে পারে না যে কে বড় কে ছোট, এরকম একটা বিষয় আছে। আচ্ছা, তাহলে আমরা বলবো একটা সিঙ্গেল জাইগোট থেকে যখন দুইটা বেবি তৈরি হয় তখন এটাকে বলে মোনোজাইগোটিক টুইন। তাহলে মোনোজাইগোটিক টুইনের মধ্যে কি থাকে, খুব বেশি মিল থাকে, এজন্য এটাকে বলা হয় আইডেন্টিক্যাল টুইন। তারপর ইফ জাইগোট ডিভাইডেড ইনটু টু সেপারেট সেল, ওখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন, এদের মধ্যে মিল থাকবে, খুব বেশি মিল থাকবে, বুঝছো? আচ্ছা, এটা না হয় কি হতে পারে, অনেক সময় দেখা যায়, আচ্ছা অনেক সময় দেখা যায়, আমি একটু সাইডে দেখাচ্ছি তোমাদের, আচ্ছা, এখানে দেখেন, এটা হলো ইউটেরাস, এই যে ইউটেরাস, ইউটেরাস, এই পাশ থেকে একটা জাইগোট আসবে, এই পাশ থেকে একটা জাইগোট আসবে, এটা একটা জাইগোট, তাহলে এখানে জাইগোট হচ্ছে দুইটা, এই জাইগোট থেকে একটা বেবি, বেবি 1, আর এই জাইগোট থেকে হবে বেবি 2। এখন বলতো এখানে জাইগোট দুইটা না, এজন্য এটাকে বলে ডাইজাইগোটিক টুইন, ঠিক আছে, এজন্য এটাকে বলা হয় ডাইজাইগোটিক টুইন, এটাকে বলা হয় ডাইজাইগোটিক টুইন। ওকে, তো ডাইজাইগোটিক টুইনে কি হবে, এদের যেহেতু দুইটা ভিন্ন জাইগোট ভিন্ন সেল থেকে এরা তৈরি হয়, এদের মধ্যে মিল কম থাকবে, এজন্য হ্যাঁ ওরা ফেনোটাইপ একই দেখতে হবে, জেনেটিক্যালি সেম হবে। সাকিব ভালো বলছো। তাহলে ডাইজাইগোটিক টুইনের ক্ষেত্রে কি হবে, এরা হবে নন আইডেন্টিক্যাল, এরা হবে নন আইডেন্টিক্যাল, এদের মধ্যে মিল কম থাকবে, অনেক সময় হয় না যে দুইটা টুইন কিন্তু দেখে বোঝা যায় মানে এত মিল নাই, এরকম আছে না, তাহলে ওইটা হচ্ছে আসলে ডাইজাইগোটিক টুইন, দুইটা ভিন্ন জাইগোট থেকে তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হতে পারে অনেক সময় টুইন কি হয়, একটা ছেলে একটা মেয়ে হয়, সেটা হবে ডাইজাইগোটিক টুইন, নেভার মোনোজাইগোটিক টুইন, কারণ জাইগোট তো হয় এক্স 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 ওয়াই, এই জাইগোট থেকে যে দুইটা সেল হবে তাদের অবশ্যই জাইগোটের যেরকম সেরকম হবে, দুটো একই রকম হবে। এই জন্য রাখবা যে যদি যমজ ছেলে মেয়ে ভাই বোন যদি যমজ হয় তাহলে সেটা অবশ্যই ডাইজাইগোটিক টুইন, এটা লিখে রাখো। ভাই বোন যদি কি হয়, ভাই বোন যদি টুইন হয় তাহলে সেটা অবশ্যই ডাইজাইগোটিক টুইন, আর দুটো ভাই দুটো বোন এরকম যদি টুইন হয় সেটা মোনোজাইগোটিক হতে পারে, ডাইজাইগোটিক হতে পারে, ঠিক আছে। এই মোটামুটি হচ্ছে আমাদের কথা। আচ্ছা ওকে, আমরা এই মুহূর্তে আমরা একটা নামাজের ব্রেক নিয়ে ফেলি, ঠিক আছে, তাহলে 10 মিনিট ব্রেক।
সেক্ষেত্রে বন্ধুরা আমরা আমাদের বের ফিরে আসলাম। চলো আবার শুরু করা যাক। আচ্ছা, আমরা আসলে চ্যাপ্টারের শেষের দিকে চলে আসছি, খুব বেশি পড়া কিন্তু নাই। হ্যাঁ, বোঝাপড়া, ঠিক আছে, যেটা বলি বোঝাপড়া, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা সেটা হচ্ছে যে গর্ভ অবস্থায় মায়ের পরিচর্যা। হ্যাঁ, মাদেরকে কি আনতে হবে, তাই না? মা যখন বাচ্চাকে ক্যারি করে, পেটে ক্যারি করে, তখন কিন্তু মায়েদের এক্সট্রা ফুড নিউট্রিশন এগুলো লাগে, তাই না? এবং তার কোনো ডিজিজ হচ্ছে কিনা, তার সেই ডিজিজটা বাচ্চা হতে পারে, বাচ্চার বা মায়ের ডিজিজ হচ্ছে কিনা, এগুলো অনেক কিছু আছে। তো এই জন্য আমরা বলি হেলথ চেকআপ। এটা কিন্তু গভর্নমেন্টের একটা প্রজেক্ট। তো এখানে হেলথ চেকআপকে আমরা বলি ভিজিট। হ্যাঁ, কয়টা ভিজিট দিতে হবে? এট লিস্ট 4 ভিজিট। এটা দিতে বলেছে WHO। হ্যাঁ, WHO তোমরা জানো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো তারা 4টা ভিজিটের কথা বলছে। এটা যেহেতু স্যারেরা খুব পছন্দ করে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে কোন ভিজিটটা কত উইকে দিতে হবে, এইটা একটু আমাদের জানতে হবে, ঠিক আছে? এটা করতেই হবে, কিছু করার নেই। আচ্ছা, এখন আসো, বাচ্চাদের কিছু প্রবলেম হতে পারে এই ডেভেলপমেন্টের সময়। একটা হচ্ছে জেনেটিক অথবা ক্রোমোজোমাল প্রবলেম। আচ্ছা, এখানে দেখো সেটা হচ্ছে অটোসোমাল ডিসঅর্ডার হতে পারে, আবার সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা ডিজিজ হতে পারে। সেক্স ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোম হলে সেক্স লিঙ্ক, আর যদি বাকি ক্রোমোজোমগুলোতে হয় এটাকে বলি অটোসোমাল ডিসঅর্ডার। আচ্ছা, অটোসোমাল ডিসঅর্ডার এখানে কিছু নাম আছে, এটা একটু মনে রাখতে হবে। শুধু নাম, বুঝছো? এগুলো কিন্তু তোমাদের ডিটেইল লাগবে না। ফিনাইলকেটোনিয়া, পিকেইউ, হান্টিংটন ডিজিজ, এটা হচ্ছে ডমিন্যান্ট অটোসোমাল ডিজিজ। শুধু এতটুকু জানলেই হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে নিউরোলজিক্যাল ডিজিজ। হ্যাঁ, এদের হচ্ছে আইকিউ বা মেন্টাল গ্রোথটা ভালো হয় না এই বেবিদের, যাদের এই ডিজিজ থাকে। এই মোটামুটি এতটুকু শুধু দুইটা নাম জানলেই চলবে, যেটা হচ্ছে ডমিন্যান্ট অটোসোমাল ডিজিজ বা ডিসঅর্ডার, তুমি যেটা বলো। এই এতটুকু তোমাদের জন্য। আচ্ছা, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সেগুলো এখানে আছে। দেখো, রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, হেমোফিলিয়া, তাই না? দুথিন মাসকুলার ডিস্ট্রফি, আর এখানে এক্সট্রা এখানে দেখো, এটা কিন্তু ওই বক্সে ছিল, ফ্রাজাইল এক্স সিনড্রোম, ঠিক আছে? এটা একটু মনে রাখতে পারি, আর কিছু বলার খুব বেশি দরকার নেই। আচ্ছা, তাহলে কোন ডিজিজগুলো অটোসোমাল, কোনগুলো সেক্স লিঙ্ক, আলটিমেটলি আমাকে এক্সাম্পল মনে রাখতে হবে, এগুলো ডিটেইলিং কিন্তু আমার দরকার নেই। আসো, এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে ট্রাইজোমি 21। তো নরমালি কি হয়, নরমালি আমাদের বডিতে একটা এক নম্বর ক্রোমোজোম বাবা থেকে একটা আসে, মায়ের থেকে একটা আসে, 2 নম্বর ক্রোমোজোম বাবা থেকে একটা আসে, মায়ের থেকে একটা আসে। তাহলে বলতো 21 নম্বর ক্রোমোজোম, 21 ক্রোমোজোম, এটা মায়ের থেকে একটা আসবে, বাবা থেকে একটা আসবে। কিন্তু কোন মানে বাচ্চার বা জাইগোট বলো, এমব্রায়ো বলো, সেখানে যদি কোন সেলে বা জাইগোট মিলে, জাইগোট থেকে তো আলটিমেটলি বাকি সেল হবে, যদি তিনটা 21 ক্রোমোজোম থাকে, তিনটা যদি থাকে মানে এক্সট্রা একটা 21 ক্রোমোজোম, তাহলে দেখো ট্রাই মানে তিনটা। কোন ক্রোমোজোম তিনটা থাকবে? 21 ক্রোমোজোম। যে ক্রোমোজোমের নাম্বার হচ্ছে 21, এবং 21 ক্রোমোজোম আমাদের শরীরে দুইটা করে আছে প্রত্যেক সেলে, কিন্তু এদের 21 ক্রোমোজোম থাকে তিনটা। এজন্য এটাকে বলা হয় ট্রাইজোমি। আচ্ছা, তাহলে ট্রাইজোমি এই 21 এর আরেকটা হচ্ছে ডাউন সিনড্রোম। তোমরা নিশ্চয়ই এই শব্দটা দুই একজন শুনে থাকলেও থাকতে পারো, যে কিছু বাচ্চা আছে যাদের মেন্টাল গ্রোথ হয় না, ওদেরকে বলে ডাউন বেবি বা ডাউন সিনড্রোম, ঠিক আছে? তারা কিন্তু বুঝতে পারে না, হাবাগোবা বাচ্চা বলে না। তো এই হাবাগোবা বাচ্চা, তাদের একটা বিশাল পোর্শনই হচ্ছে ডাউন সিনড্রোম, মানে তাদের 21 নম্বর ক্রোমোজোম শরীরে তিনটা করে থাকে প্রত্যেকটা কোষে, ঠিক আছে? আচ্ছা, টেরাটোজেনিক প্রবলেম। আচ্ছা, টেরাটোজেনিক মানে হচ্ছে যে কিছু এটা ভাইরাস মানে কোনো হতে পারে, জীবাণু হতে পারে, অথবা কোনো ফুড প্রোডাক্টস হতে পারে, হ্যাঁ, কোনো কেমিক্যাল হতে পারে, যেগুলো বাচ্চা বা ফিটাসের জন্য খারাপ, এটাকে বলা হয় টেরাটোজেন, ঠিক আছে? তো তারা কি করে, এদের ডেভেলপমেন্ট হচ্ছে এমব্রায়োনিক যে ডেভেলপমেন্ট, সেটাকে হ্যাম্পার করে। তার চোখে সমস্যা হতে পারে, তার মানে কোনো বডি কোনো পার্টসে কি হয়, এফেক্টেড হয়। তো এই হচ্ছে এখানের কথা। তো দেখো, এটাকে আমরা বলি কনজেনিটাল ডিফর্মিটি। বডি কোনো পার্ট যদি এফেক্টেড হয় এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময়, এটাকে বলে কনজেনিটাল ডিফর্মিটি অথবা ম্যালফরমেশন, ঠিক আছে? এটা কেন হয়? এনভায়রনমেন্টাল ডিফারেন্ট ফ্যাক্টরের কারণে হয়। যে ফ্যাক্টরগুলো এই ডিফর্মিটি করে, এটাকে বলা হয় টেরাটোজেন, এটা একটা নাম। তো এজন্য এই প্রবলেমগুলোকে বলি টেরাটোজেনিক প্রবলেম, ওকে? আচ্ছা, যেমন কিছু ইনফেকশন, খেয়াল করো, রুবেলা বা জার্মান মিজলস কি করে? ব্লাইন্ডনেস, ডিফনেস, মেন্টাল রিটার্ডেশন, কনজেনিটাল হার্ট প্রবলেম, নার্ভাস সিস্টেম ডিজিজ, খুব ইম্পর্টেন্ট। এটা স্যারেরা কিন্তু খুব পছন্দ করে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আচ্ছা, এইচআইভি, হেপাটাইটিস বি, এটা কি করতে পারে? এরাও এই কনজেনিটাল ম্যালফরমেশন করে, হ্যাঁ, মানে হচ্ছে ডিফর্মিটি করে। ম্যালফরমেশন মানে কি? ম্যালফরমেশন মানে হচ্ছে ডিফর্মিটি, ডিফর্মিটি কি? ডিফর্মিটি করে। গেল সাইটোমেগালো ভাইরাস, দেখো এটা কি করে? এটাও ডিফর্মিটি করে, শুধু নাম জানলেই হয়। আচ্ছা, কোথায় করে? যেমন আবার এখানে এর মধ্যে আছে সিফিলিস, এটাও বাচ্চাদের কি করতে পারে? কনজেনিটাল ম্যালফরমেশন। মানে সাইটোমেগালো ভাইরাস, সিফিলিস, এগুলো মনে রাখতে হবে। আবার কিছু ক্রনিক ইলনেস, মানে মায়ের কিছু ডিজিজ যেগুলো বাচ্চাকে এফেক্ট করে, সেগুলো হচ্ছে মায়ের যদি হার্ট ডিজিজ থাকে, মায়ের যদি ডায়াবেটিস থাকে, মায়ের যদি এই যে লুপাস, লুপাস নামে একটা রোগ আছে, হ্যাঁ, এই রোগটা যদি মায়ের থাকে, তাহলে এটা বাচ্চাকে এফেক্ট করে। তাহলে এগুলো জানতে হবে। তাহলে টেরাটোজেনিক প্রবলেম কি কি আছে, কোন কোন ইনফেকশন এবং মায়ের কি অসুবিধা, এর কারণে টেরাটোজেনিসিটি হয় বাচ্চা, এগুলো শুধু নাম জানতে হবে, আর কিছু না। আচ্ছা, স্মোকিং, তোমরা জানো যে অনেক মেয়েরা কিন্তু সিগারেট খায়। তো যদি প্রেগন্যান্ট লেডি সিগারেট খায়, এটা কিন্তু বাচ্চার জন্য খারাপ, ঠিক আছে? কি হয়? নরমাল গ্রোথটা হ্যাম্পার হয়। আবার অনেকে অ্যালকোহল খায়, তাই না? হ্যাঁ, অনেকেই খায়, কিন্তু আমাদের দেশে যদিও খুবই আনকমন, কিন্তু বাইরের দেশে কিন্তু খুব কমন। তাহলে অ্যালকোহল খেলে বাচ্চাদের ক্ষতি হয়, এটাকে বলে ফিটাল অ্যালকোহল সিনড্রোম, ঠিক আছে? বাচ্চাদের মেন্টাল ডেভেলপমেন্ট ভালো হয় না। আর এবার কিছু ফুডের কারণে হয়, হ্যাঁ। তো ফুডের এখানে যেটা বলছে সেটা হচ্ছে কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি থাকলে বাচ্চার ডেভেলপমেন্ট ভালো হয় না। সেজন্য ফুড উইথ ফলিক অ্যাসিড নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ নিউরাল টিউব, মানে বাচ্চা নিউরাল টিউবের ডেভেলপমেন্টের জন্য ফলিক অ্যাসিড লাগে। এজন্য দেখবা যে কোনো বাচ্চা প্রেগন্যান্ট অবস্থায় মায়ের শরীরে কিছু নিউট্রিশন এটা কিন্তু ঘাটতি হয়। এজন্য আমরা কিন্তু ভিটামিন সাপ্লিমেন্টেশন দিই, যেমন আয়রন দেওয়া হয়, ক্যালসিয়াম দেওয়া হয়। আর এই যে দেখো, যে ফলিক অ্যাসিড যদি কম থাকে, তাহলে কি হয়? ওই যে তোমার নিউরাল টিউবের ডেভেলপমেন্টটা ভালো হয় না, তাহলে আমাদের ফলিক অ্যাসিড কিন্তু মাটি দিতে হয়, কেমন? এই মোটামুটি এখানকার কথা। আচ্ছা, এবার আসো, কিছু কনসেপ্টিভ মেথড আছে যে বাচ্চা, এটা আমাদের গভর্নমেন্টের একটা মানে কি বলা যায় পলিসি, যে একজন মা বা একজন ফ্যামিলিতে আসলে কয়জন বাচ্চা থাকবে, একটা ফিক্স করে দেওয়া হয়। আর তোমরা জানো যে যদি জনসংখ্যা অনেক বেশি হয়ে যায়, সেটা কিন্তু খারাপ আমাদের বিভিন্ন দিক থেকে, এডুকেশন দিক থেকে, ফুডের দিক থেকে, সবকিছুতে একটা সমস্যা সৃষ্টি করবে। এজন্য যেটা বলা হয় সেটা হচ্ছে একটা ফ্যামিলিতে সেটা হচ্ছে বাচ্চা একটা বা দুইটা এই পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট বলে, কিন্তু এর বেশি বাচ্চা কিন্তু এনকারেজ করে না। তো এই বাচ্চা যেন মায়ের বারবার না হয়, তো সেটার জন্য যে পদ্ধতি, এটা আমরা বলি কনসেপ্টিভ মেথডস। আচ্ছা, আসো, সেটা হচ্ছে কিছু ফিজিক্যাল মেথড আছে। আচ্ছা, এর মধ্যে যেটা বলে সেটা শুধু তুমি হেডিং মনে রাখবা, সেটা হচ্ছে সেফ পিরিয়ড। সেফ পিরিয়ড মানে হচ্ছে যে বাবা এবং মা তারা, বাচ্চার বাবা এবং মা তারা মেচ করতে পারে, তারা ইন্টিমেট হতে পারে এমন একটা সময়, পিরিয়ডে এমন একটা সময়, যে সময় মেচ করলে কি হবে না, বাচ্চা হওয়ার চান্সটা খুব কম থাকবে, হ্যাঁ। তো সেই পিরিয়ডটা কত দেখো, এটা হচ্ছে তোমার মেনস্ট্রুয়াল সাইকেল, যেটা ধরো আমরা যেটা একটু আগে করেছি, মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে এভারেজ হচ্ছে 28 ডেজ, তাই না? এটা রেঞ্জ আমরা বললাম যে 24 টু 32 ডেজ, মোটামুটি এত ডেজ, ওকে। এখন তোমাকে এটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে? ক্যালকুলেশন করতে হবে যে শর্টেস্ট যেটা, 24, তো দেখো সেখান থেকে আমি সাবট্রাক্ট করব 18, তাহলে সেক্ষেত্রে আমি যদি এটা করি 24 মাইনাস 18, তাহলে এটা কত হবে? 6, তাই না? এখানে আমি 6 পেলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে 11 ডেজ ফ্রম লংগেস্ট মেথড সাইকেল, দেখো লংগেস্ট হচ্ছে 32, তাহলে এখানে থেকে আমি 11 বাদ দেব। তাহলে আমি যদি এটা বের করি 32 মাইনাস 11, তাহলে মোটামুটি দেখো এই যে মাঝখানে যে সময়টা 1 এবং 21, তাহলে এই যে মাঝখানে যে সময়টা, এই সময়টাতে কি হবে, সেটা হচ্ছে সেফ পিরিয়ড হবে, ঠিক আছে? বাকি সময় যেটা হবে সেটা হচ্ছে দেখো ডেঞ্জার পিরিয়ড। ডেঞ্জার পিরিয়ড মানে হচ্ছে এই সময় যদি ইন্টিমেট হয়, তাহলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? রেস্ট অফ দ্য টাইম হচ্ছে ডেঞ্জার পিরিয়ড অর ফার্টাইল পিরিয়ড। তাহলে সেফ পিরিয়ড হচ্ছে আমাকে যে রেঞ্জে তুমি যদি বলো, তাহলে 6 টু 21 ডেজ, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা দরকার নেই, আমরা এরপর পদ্ধতিটা কেমিক্যাল কিছু কেমিক্যাল সাবস্টেন্স আমরা ইউজ করতে পারি। আর মেকানিক্যাল হয়, সেখানে কি কি ইউজ করা হয়, সেটা বিশেষ করে তোমার এই ডিভাইস একটা আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড কন্ট্রাসেপ্টিভ ডিভাইস, এটা আমরা সাইকেল দিলে। আচ্ছা, ফিজিওলজিক্যাল মেথড, এখানে তোমরা জানো যে পিল খাওয়ার বিষয়টা, তাই না? পিল খেতে হয় সময়, এটা কখন খাবে, দেখো এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 5th টু 25th ডে অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, এই সময় খেতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রথম 4 দিন খেতে হচ্ছে না, কারণ এই সময় মেনস্ট্রুয়েশন হয়, এজন্য ওই সময় খাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আর কিছু ইনজেকশন দেওয়া হতে পারে, আর সময় অ্যাবর্শন করতে হয়। আচ্ছা, তাহলে এখান থেকে তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সেফ পিরিয়ড ক্যালকুলেশন, সেটা কতদিন হতে পারে। আর বাকি মেথডগুলো থেকে আসলে সেভাবে প্রশ্ন হয় না, কেমন? আচ্ছা, আমরা এরপরে পার্মানেন্ট মেথড। পার্মানেন্ট মেথড হচ্ছে এমন একটা মেথড যেখানে তুমি সার্জারি করবা, সার্জারি করে মা অথবা বাবা তাদের আর কখনো কি হবে না, বাচ্চা হবে না, এটা হচ্ছে পার্মানেন্ট মেথড, কেমন? আচ্ছা, প্রথমে আসলে ভ্যাসেক্টমি। আচ্ছা, আমরা যখন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম করেছিলাম, তখন ছিল না যে এই যে আমাদের যে ডাক্টগুলো ছিল, তাই না? আমরা যদি ছবিতে দেখি, এটা হচ্ছে এই যে এপিডিডাইমিস, এভাবে ছিল। আচ্ছা, এরপর হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট, তাই না? তাহলে এটা হচ্ছে আমার এখানে টেস্টিস, এখানে ছিল এপিডিডাইমিস, এরপরে যে অংশটা ছিল এই যে এখানে, এটা হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। তাহলে এই যে টিউবের মতো যে স্ট্রাকচার আছে, এখানে তুমি কেটে দাও, কোন একটা জায়গায় যদি তুমি কেটে দাও, এভাবে কেটে দিলাম। আচ্ছা, কেটে দিলে দেখো দুইটা ওপেনিং আমরা পাচ্ছি, এখানে আর এখানে, এরকম দুটো ওপেনিং পাচ্ছি না, দুটো খোলা জায়গা। এই খোলা জায়গা কি করতে হবে? এটাকে বেঁধে দিতে হবে, এই জায়গাটাকে বেঁধে দিতে হবে অপারেশনের মাধ্যমে, ঠিক আছে? তাহলে বেঁধে দেওয়াকে আমরা বলি লাইগেশন, ওকে। তাহলে এই যে বেঁধে দিলাম, এটাকে আমরা বলতেছি লাইগেশন। আর এই যে কেটে ফেলা, কোনো কিছু কেটে ফেলা, এটাকে আমরা বলি একটমি, একটমি। তাহলে ওখান থেকে এই শব্দটা আসছে ভ্যাসেক্টমি, ঠিক আছে? তাহলে আমরা এই যে টিউব, সেটাকে আমরা কেটে ফেলে দিচ্ছি এবং দুই দিকে জোড়া লাগিয়ে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে পার্মানেন্ট মেথড। আচ্ছা, এরপর আসো টিউব। মায়ের শরীরে যেটা ছিল সেটা হচ্ছে, যদি এখানে দেখাই তোমাদের, এটা ছিল
এই যে আমাদের ফ্যালোপিয়ান টিউব, এটা হচ্ছে ইউটেরাস, তাই না? তাহলে এই টিউবে আমরা কি করতে পারি? ঠিক এটার মতো এখানে আমরা কেটে ফেলতে পারি। ধরো এই জায়গায় কেটে ফেললাম, তো কেটে ফেললে যেটা হবে সেটা হচ্ছে দেখো এরকম দুটো ইঞ্চ পাওয়া যাবে, তাই না? এরকম দুটো ইঞ্চ পাওয়া যাবে। আচ্ছা সেই ইঞ্চে কি করবো আমরা, যেরকম ইঞ্চ পাওয়া যাবে এটাকে আমরা জোড়া লাগিয়ে দিব, কেমন? এখানে আমরা জোড়া লাগিয়ে দিব, অপারেশনের মাধ্যমে জোড়া লাগিয়ে দিব। তাহলে এই পদ্ধতি যেহেতু টিউবটা আমরা কেটে ফেলছি ফ্যালোপিয়ান টিউব, এজন্য এটাকে আমরা বলতেছি টিউবেক্টমি, এটাকে আমরা বলতেছি টিউবেক্টমি। আবার দেখো কেটে ফেললাম এজন্য এটাকে বলতেছি টিউবেক্টমি, কিন্তু কেটে ফেললে হবে না, তোমার এই দুই জায়গাটা কি করতে হবে, এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে, অপারেশনের মাধ্যমে বেঁধে দিতে হবে, তাই না? কারণ খোলা থাকবে, যেহেতু বেঁধে দেওয়া হচ্ছে এজন্য এটাকে বলা হচ্ছে লাইগেশন। এটাই হচ্ছে প্রসেস। আচ্ছা আমরা যাই আইভিএফ। আচ্ছা আইভিএফ বিষয়টা কি? তোমরা নরমালি যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের ওভুলেশন হচ্ছে ওভারিতে, এরপরে ফার্টিলাইজেশনটা কোথায় হচ্ছে? ফার্টিলাইজেশনটা হচ্ছে বলো ফ্যালোপিয়ান টিউবে। তো মেল এন্ড ফিমেল গ্যামেট তারা কিন্তু একসাথে মেট করতেছে, তাই না? ফিউশন হচ্ছে। তো এটা অনেক সময় হয় না, না হলে কি হবে, জাইগোট হবে না এবং সাবসিকুয়েন্টলি বেবি হবে না, তাই না? তো তখন যেটা হয় সেটা হচ্ছে ডাক্তাররা এটা করে কৃত্রিমভাবে করার চেষ্টা করে, ঠিক আছে? ধরো একটা টিউব, এটা হচ্ছে ল্যাবরেটরিতে আমরা করবো একটা টিউব, সেখানে নির্দিষ্ট কেমিক্যাল সাবস্টেন্স, নিউট্রিশাস প্রোডাক্ট এগুলো থাকবে, এরকম একটা টিউব। এই টিউবে এটা মাইক্রোস্কোপের নিচে মানে ডাক্তাররা দেখবে, হ্যাঁ ডাক্তাররা দেখে কি করবে, সেগুলো তো অনেক ছোট, তাই না? তাহলে ধরো আমি একটা ওভান নিলাম, আর এই টিউবে আমি কি নিবো, আমি বাবার কাছ থেকে নিবো হচ্ছে স্পার্ম, ব্যাস। তাহলে আমি মাইক্রোস্কোপের নিচে এটা আমরা করবো, করে দেখবো যে জিনিসটা ঠিক মতো হচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে এই দুটোকে আমরা কি করবো, জোড়া লাগিয়ে দিব। তাহলে যখন এটা ফিউশন হয়ে যাবে তখন কি হবে, এখানে তৈরি হয়ে যাবে জাইগোট, এখানে তৈরি হয়ে যাবে জাইগোট। আর জাইগোট হলে পরবর্তী কি হবে, পরবর্তী হবে সেখান থেকে এমব্রায়ো, এবং পরে সেই এমব্রায়োটাকে আমরা জাইগোট, এরপর হচ্ছে এমব্রায়ো, এমব্রায়ো, এই এমব্রায়োটাকে মায়ের শরীরে আমাদের যে ইউটেরাস অংশটা থাকবে, মায়ের শরীরে ইউটেরাস, এই এমব্রায়োটাকে নিয়ে মায়ের ইউটেরাসে এখানে ইমপ্ল্যান্ট করে দিব, হয়ে গেল। আচ্ছা তাহলে বডির বাইরে আসলে টেস্ট করা হয় সেটা না, এটা আসলে ট্রেডিশনাল একটা ইয়ে আছে, সেখানে করা হয়। তো এটা বোঝার জন্য তাহলে এটা বডির বাইরে আমরা স্পার্ম এবং ওভাম তাদেরকে কি করছি, ফিউশন করেছি। তো এই যে এই কনসেপ্ট আছে যে টেস্ট টিউবে আমরা যদি এরকম একসাথে করে দিই, ওখান থেকে আসছে টেস্ট টিউব বেবি, ঠিক আছে? সহজে বোঝার জন্য তাহলে টেস্ট টিউব বেবি সেটাকে আমরা বায়োলজিতে বলতেছি ইন ভিট্রো। ইন ভিট্রো মানে হলো, ইন ভিট্রো মানে হলো আউটসাইড বডি, আউটসাইড বডি। দেখো বডির বাইরে আমরা ল্যাবরেটরিতে কি করতেছি, ফার্টিলাইজেশন করতেছি, এজন্য এটা বলা হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, অথবা এটাকে সহজ বাংলায় বোঝানোর জন্য আমরা বলতেছি টেস্ট টিউব বেবি, টেস্ট টিউব বেবি, শেষ। টেস্ট টিউবে ধরো আমরা স্পার্ম এবং ওভাম এদেরকে ফিউশন করে দিলাম, কেমন? আচ্ছা এবার দেখো এই যে এখানে কিন্তু এরকম ছবি দেখাচ্ছে তোমাদের। আচ্ছা এত কিছু এখানে দরকার নেই, সেটা হচ্ছে ওই গল্প যেটা বললাম সেখানে লেখা আছে টেস্ট টিউবের মাধ্যমে করা হয়। আর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফার্স্ট টেস্ট টিউব বেবি কে, এটা সময় মেডিকেল প্রশ্ন সেটা 17 চলে আসে। তো ফার্স্ট টেস্ট টিউব বেবি হচ্ছে লুইস ব্রাউন, এটা মনে রাখতে হবে। দেখো লুইস ব্রাউনের ছবি তোমাদের বলতে আছে, এটা চলে আসে। কোথায় করা হয়েছিল, এটা হচ্ছে লন্ডনের একটা হসপিটালে করা হয়েছিল, এবং যিনি করেছিলেন তার নাম হচ্ছে প্যাট্রিক স্টেপটো, এটা মনে রাখতে হবে। রবার্ট এডওয়ার্ড, এই সাল কিন্তু তোমার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা গেল। আচ্ছা এরপর আসলে যেটা সেটা হচ্ছে পরবর্তীতে আমাদেরকে বলা হয়, আর বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবি এর ইন্ট্রোডাকশন হয় 2001 সালে, এই মোটামুটি এগুলো জানতে হবে, গেল। আচ্ছা তোমাদের জন্য এই প্রশ্ন এটা একটু আমাকে টিচার্স বক্সে বলো, খুব সহজ, এটা বললাম। হ্যাঁ বলে তো কি আচ্ছা একটু দেখছি, এটা হবে লুইস ব্রাউন। ওকে ভেরি গুড, সরাসরি উত্তর দিয়েছো, ভেরি গুড। আচ্ছা এবার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আচ্ছা এটা কি, সেটা হচ্ছে যে নরমালি আমাদের কিছু ইনফেকশন আছে যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হতে পারে, ঠিক আছে? তো সেগুলো ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, ভাইরাস হতে পারে, মেইনলি ভাইরাস এবং ব্যাকটেরিয়া। তো তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিজিজের নাম কি এবং কোন অর্গানিজম দিয়ে হয়, ঠিক আছে? অন্তত এই যে জিনাস নামটা জানতে হবে। তাহলে এখানে আমরা করব হচ্ছে যেমন ক্যালামাইডিয়া, আমরা আছে ক্যালামাইডিয়া, তাহলে এখানে ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস, তাহলে মুখস্থ না করলে হয়। গনোরিয়া, এটা পরে হচ্ছে নিশেরিয়া গনোরি, দেখো আমার সাথে গনোরিয়া আছে, এখান থেকে আছে গনোরিয়া। আচ্ছা সিফিলিস, এটা তো আলাদা মনে রাখা যায় না, এটা একটু মুখস্থ হবে। সিফিলিস হচ্ছে ত্রিপোনিমা প্যালিডিয়াম, ঠিক আছে? এটা একটু মুখস্থ হবে। আচ্ছা হেপাটাইটিস ভাইরাস দিয়ে হয়, হার্পিস দেখো হার্পিস ভাইরাস দিয়ে হয়, মুখস্থ করা নেই। আচ্ছা এইডস এটা সবাই জানো, এইচআইভি ভাইরাস দিয়ে হয়, এটা মুখস্থ করা লাগবে না। আচ্ছা জানো। আচ্ছা এবার হচ্ছে কিছু প্যারাসাইট কিন্তু সেক্সুয়াল ট্রান্সমিশন হয়, সেটা হচ্ছে পিউবিক লাইস, দেখো এটা একটু মুখস্থ হবে। কিন্তু এটা মনে রাখা যায় যেমন হচ্ছে পিউবিস, ওখান থেকে পিউবিক লাইস, বুঝছো? তাহলে দেখো মিল আছে, তোমার কোশ্চেন অপশন আসে পারা। আচ্ছা স্ক্যাবিস মনে রাখতে হবে, সেখানেও কিন্তু ক্লু আছে, দেখো সার্কোপিস স্ক্যাবিং, তাহলে যখন কোশ্চেন আসবে তখন তুমি বুঝতে পারবে যে এটা দিয়ে স্ক্যাবিস হয়। আচ্ছা ট্রাইকোমোনিয়াসিস, এটা হচ্ছে একটা প্রোটোজোয়া। আচ্ছা এখানে দেখো ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, তাহলে ভ্যাজাইনাতে এটা ইনফেকশন করে, তো এটা মুখস্থ করতে হবে না। তো আলটিমেটলি দিন শেষে এই পুরো বক্স থেকে আসলে তোমাকে এইটা মুখস্থ করতে হবে যে সিফিলিস, এটা অর্গানিজমের নাম কি, বাকিটা কিন্তু দেখো ওই ডিজিজের সাথে মিল আছে, কিন্তু এই বক্সটা 100% পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা বিশেষ করে কোন দুইটা বেশি আসে, খুব সহজ, যে আমাদের বইতে বেশি আলোচনা করা আছে, একটা হচ্ছে গনোরিয়া আর একটা হচ্ছে সিফিলিস, এই দুটোই সাধারণ আসে, ওকে? আচ্ছা আমরা পরে যাই। আচ্ছা এখন আসলে সিফিলিসের গল্প। আচ্ছা সিফিলিস এটা ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে নরমালি যারা আনপ্রোটেক্টেড সেক্সুয়াল বিহেভিয়ার যাদের থাকে এদের কিন্তু এই ধরনের ইনফেকশনগুলো বেশি হয়। তো সিফিলিসের গল্পটা হচ্ছে এই যে দেখো একজন ইতালিয়ান ডক্টর, উনি তার গল্প পোয়েম বা কবিতায় প্রথম একজন নায়কের নাম লিখছিলেন যার আসলে এই ধরনের রোগ ছিল, হ্যাঁ সেটার নাম হচ্ছে সিফিলাস। ওই সিফিলাসের যে সমস্যা সেখান থেকে এই রোগের নাম হচ্ছে সিফিলিস, ওকে? আচ্ছা এখানে দেখেন সেটা হচ্ছে এই ডিজিজটা প্রথম আবিষ্কার করে যে তার নাম হচ্ছে শাউদিন এন্ড হফম্যান, এটা মনে রাখতে হবে। আচ্ছা এটা হচ্ছে এক ধরনের স্পাইরোকিট, হ্যাঁ সিফিলিস যে ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়াকে বলা হয় স্পাইরোকিট, এটা মনে রাখতে হবে, কিছু করার নেই। আচ্ছা আসো কেন হয় এটা আমি বলে দিলাম, আলাদা করে কিছু বলার নেই। আচ্ছা এটা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইলাস্টিক, স্পাইরাল, পিন হেডেড, এগুলো বুঝতে হবে। ফ্লাজেলা লেস, ফ্লাজেলা আছে কম, মোটাইল সরি ফ্লাজেলা লেস মানে ফ্লাজেলা নাই কিন্তু এটা মোটাইল, এটা গ্রাম নেগেটিভ, খুব ইম্পর্টেন্ট। এটা অ্যারোবিক, এই তিনটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, এটা মোটাইল, এটা গ্রাম নেগেটিভ এবং এটা অ্যারোবিক, ঠিক আছে? এই মোটামুটি কথা। আচ্ছা এটার ডায়ামিটার আমার জন্য দরকার নেই। আচ্ছা এটা সিম্পটম, নরমালি এটা একটা স্টেজে সিফিলিসের সিম্পটম হয়, ঠিক আছে? 4 স্টেজ। প্রথমে প্রাইমারি, তো প্রাইমারি কি হয়, এখানে শুধু নাম মনে রাখবা, এখানে হয় সিফিলাইটিক সোর, সোর মানে আলসার, মানে চামড়া কোনো জায়গায় যদি আলসার ঘা হয় এটা বলে সোর, হ্যাঁ সোর মানে এটা আলসার, হ্যাঁ এটা হয় হচ্ছে 21 ডেজ পরে হয়, এবং পরবর্তীতে এখানে এটা কিন্তু পেইনলেস, এটা মনে রাখতে হবে। আচ্ছা গেল। এবারে সেকেন্ডারি, সেকেন্ডারি যেটা হয় সেটা হচ্ছে এই যে রেড আর রেডিশ ব্রাউন সিফিলাইটিক লেশন হয় সেকেন্ডারিতে। এইটা কিছু এখানে বলার দরকার নেই, জাস্ট কি পয়েন্ট মনে রাখবো, কেমন? আচ্ছা এরপর দেখো ল্যাটেন্ট। আচ্ছা ল্যাটেন্ট যেটা হয় সেটা এখানে মুখস্থ লাগবে না কিছু, শুধু নাম রাখবা। আচ্ছা লেট স্টেজ, এটাকে বলা হয় টারশারি স্টেজ, এটা কখন হয়, এটা হচ্ছে 10 to 30 ইয়ার্স আফটার ইনফেকশন, ঠিক আছে? ইনফেকশন হয় 10 থেকে 30 বছর পরে হয়। আচ্ছা এবং এক সময় রোগীটা মারা যেতে পারে। তো লেট স্টেজটা মেইনলি হয় হচ্ছে ব্রেন, হার্ট, জয়েন্ট, এগুলোতে বেশি হয়, ব্রেন, হার্ট এবং জয়েন্ট, ঠিক আছে? এটা মনে রাখবো। আচ্ছা গেল। এবার আসলে গনোরিয়া, গনোরিয়া একটা ব্যাকটেরিয়া নিশ্চয়ই গনোরিয়া হয়। আচ্ছা এটাকে বলা হয় গনোকক্কাস। আচ্ছা এটা কেমন দেখতে, দেখো এটা হচ্ছে সার্কুলার, ওভাল আর কিডনি শেপ, নন ক্যাপসুলেটেড, এগুলো কিন্তু আসবে, হ্যাঁ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। স্পোর প্রোডিউসিং, নন ফ্ল্যাজিলেটেড, নন মোটাইল। আচ্ছা এটা কি আছে, ফিমেল বা পি আছে, এটা গ্রাম নেগেটিভ, এটা অ্যারোবিক, দেখো এটা কিন্তু সিফিলিসের সাথে এটাও মিল আছে, এটা নন ফ্ল্যাজিলেটেড, এটা গ্রাম নেগেটিভ, এটা অ্যারোবিক, এগুলো কিন্তু সিফিলিসেও ছিল। তাহলে এই ব্যাকটেরিয়া ক্যারেক্টারিস্টিক্সগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে বাকিটা আমার মনে হয় এত ইম্পর্টেন্ট না। আচ্ছা এটা কি করে, এটা ইনফেক্ট করে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, এই যে আমরা বলছিলাম সার্ভিক্স ইন্টারাস ফ্যালোপিয়ান টিউব এবং মিউকাস মেমব্রেন অফ ইউরেথ্রা মেল এন্ড ফিমেল, তাহলে কোথায় এটাকে এফেক্ট করে এটা আমরা জানতে পারি। আচ্ছা এটা কি করতে পারে, এটা স্টেরিলিটি করতে পারে, মানে বন্ধাত্ব করতে পারে, কেমন? গেল। আচ্ছা সিম্পটমস কি হয়, আচ্ছা সিম্পটমস ইউজুয়ালি হয় হচ্ছে এই ইন্টারকোর্সের 2 to 13 ডেজ পরে হয়, হ্যাঁ এটা জানতে পারো। আচ্ছা কি কি সিম্পটম হয় আমি দুই একটা ইম্পর্টেন্ট সিম্পটম একটু বলে দিই, যেমন হচ্ছে এখানে পাস একটা সিক্রেশন হতে পারে, হ্যাঁ আচ্ছা গেল। তারপরে হচ্ছে এই যে সোয়িং অফ দা ইনগুইনাল লিফ নোড, এটা হতে পারে। আচ্ছা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু দেখতে পাচ্ছি না, এই তাহলে আমি 1 এবং 3 নম্বর পয়েন্টটা একটু মনে রাখতে পারি, ঠিক আছে? এই বাইরে কিছু না। আচ্ছা এবার সব গনোরিয়া ফিমেল কি হয়, আচ্ছা ফিমেলও সেম জিনিস, এখানে হচ্ছে তোমার এই যে হোয়াইটিশ সিক্রেশন হয়, হ্যাঁ পেইনফুল মিচুরেশন হয়, মানে প্রসবের সময় একটু ব্যথা লাগবে। আচ্ছা তারপরে বাকিটা আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে না, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এটা বাচ্চাটা যেটা হতে পারে সেটা হচ্ছে
বাচ্চাদের চোখ আক্রান্ত হতে পারে, এটাকে বলে অপথ্যালমিয়া নিওনেট্রাম। বাচ্চা যদি চোখ আক্রান্ত হয় এই নিচে দিয়ে গনোরিয়া দিয়ে, তাহলে এই ডিজিজকে বলে অপথ্যালমিয়া নিওনেট্রাম। এভাবে পরীক্ষা চলে আসতে পারে যে নিচে কোনটি দিয়ে তোমার অপথ্যালমিয়া নিওনেট্রাম হয়, ঠিক আছে, এভাবে আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো এইডস, এইডস আমাদের লাস্ট পড়া, এটা ফুল ফর্ম কি আমরা একটু জানবো, এটা সবাই জানো, এটা আমাদের ইমিউনিটিকে সাপ্রেস করে, এটাও সবাই জানো। আচ্ছা কোন ধরনের দেখো সেলকে আক্রান্ত করে, ডিস্ট্রয় ম্যাক্রোফেজ এবং কিফোল লিম্ফোসাইট, এটা মনে রাখতে হবে। আচ্ছা এই কত মিলিয়ন এক্স রোগী এগুলো কোনো দরকার নেই, এটা মানে মানুষ কিভাবে আসলো, মানুষ আসলে হচ্ছে এই যে মানকি থেকে, হ্যাঁ মানকি থেকে আসছে গেল। আচ্ছা এবার শোন, এটা ফার্স্ট যে আবিষ্কার করে এই বিজ্ঞানীর নাম জানতে হবে, মন্টাদিয়ার এবং রবার্ট গ্যালো, ঠিক আছে গেল। আচ্ছা এরপরে আসলে যেটা WHO এটা ফার্স্ট ডিক্লেয়ার করছে দেখো 1988 ফার্স্ট ডিসকভার হয়েছে এইডস রোগী, এই আর কি। আর এইডস এই যেটা সেটা হচ্ছে সিম্বল অফ এইডস হচ্ছে দেখো একটা রেড কালারড লুপ, ওই যে এটা কালারটা রেড হবে, কেমন? আচ্ছা সিম্পটম, আচ্ছা সিম্পটম এখানে আমার মনে হয় না এখান থেকে ওভাবে মানে খুব ক্যাচি কোনো পয়েন্ট আছে, এটা আসলে ফিভার হবে, প্রলং ফিভার, হ্যাঁ এটা ব্যাকটেরিয়া লোকে শুকায় যাবে, হ্যাঁ লিম্ফোডেনপ্যাথি, আমাদের শরীরে যে লিম্ফ নোড থাকে সেগুলো বড় হয়ে যাবে, হ্যাঁ এগুলো এত ইম্পর্টেন্ট না, খুব বেশি প্রয়োজন নাই। এই ফাইনাল স্টেজ এটা ইম্পর্টেন্ট, ফাইনাল স্টেজ কি হবে, নিউমোনিয়া ডায়রিয়া, ফাইনাল স্টেজ ডায়রিয়া, ইমিউন সিস্টেম গেল, তো নিউমোনিয়া ডায়রিয়া এগুলো হতে পারে। আচ্ছা ব্লাইন্ডনেস মানে একটা অসুবিধা কিন্তু এগুলো বেশি ইম্পর্টেন্ট, নিউমোনিয়া এবং ডায়রিয়া এরকম হয়। আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন বলো, দেখো মেডিকেল কথা সহজ প্রশ্ন আসে। আচ্ছা বলো এটা একটু কমেন্ট করো যে সিফিলিস কেন হয়, হ্যাঁ ভেরি গুড ফাইন, তাহলে এটা উত্তর হবে ট্রিপোনিমা প্যালিডাম, ওকে ভেরি গুড, হ্যাঁ সবাই সঠিক উত্তর দিয়েছে। তোমাদের লাস্ট কুইজ বলো, কুইজ 8 বলো, হ্যাঁ গনোরিয়া কেন হয় এটা বলো, হ্যাঁ হ্যাঁ সবাই লাস্ট কুইজ, সবাই অ্যানসার করো, এটা সহজ, এটা ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া কোনটা দিয়ে হয়, হ্যাঁ বলো, হ্যাঁ সবাই পার্টিসিপেট করো, হ্যাঁ হ্যাঁ আবার পার্টিসিপেশন চাই, হ্যাঁ ওকে আমরা একটু বলতে পারি, তাহলে এটা মেইনলি হয় কি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, হ্যাঁ সিফিলিস গনোরিয়া সবই হচ্ছে ব্যাকটেরিয়া, ওকে ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা একটু দেখে নিব যে কারা ভালো করেছে, তার আগে তোমাদের সাথে শেষ কথা, আমরা তো ম্যাথে আমার ক্লাস শেষ করলাম, এখন তোমাদের জন্য যে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আরেকটা বায়োলজি ক্লাস আছে, এবং তোমাদের বাকি ফিজিক্যাল ক্লাস এবং শেষ দিকে সামনে ক্লাস, তোমরা খুব ভালো করে প্রস্তুতি নাও, তোমাদের সবার জন্য শুভেচ্ছা এবং দোয়া রইলো। আমরা চাই আমাদের মেইন যে ভর্তি পরীক্ষার রেজাল্ট হয় সেই রেজাল্টে তোমরা আজকে ক্লাসে যাচ্ছিলে, আমরা অনেকগুলো ক্লাসে তোমাদের সবাইকে কিন্তু ফ্রিকোয়েন্টলি দেখেছি, আমি আরেকবার দেখেছি তারা ভালো করে আজকে দেখেছি অবশ্য, ঠিক আছে। তো তোমাদের নামগুলো বারবার ঘুরে আসে, তোমরা চাই যে যাদের নাম আমি বলেছি ক্লাসে বিভিন্ন ক্লাসে অথবা যাদের নাম বলা হয়নি ক্লাস অ্যাটেন্ড করে, তোমরা সবাই খুব ভালো করো, তুমি যে মেডিকেল কলেজে চান্স পেতে চাও, তোমার রেজাল্ট যেমন দেখতে চাও সেরকম একটা রেজাল্ট তুমি অর্জন করো, এই জন্য তোমাকে সিরিয়াস থাকতে হবে, সময় নষ্ট করা যাবে না, কেমন? তো আমরা চাই যে ভর্তি পরীক্ষা পরে তোমাদের সাথে আবার দেখা করতে, তোমাদের সাথে কথা বলতে, তোমাদের সাথে গল্প করতে, ঠিক আছে? আমরা কিন্তু এটা করি, তোমরা জানো ভর্তি পরীক্ষা ভালো করে তাদের সাথে কিন্তু আমাদের আড্ডা হয়, গল্প হয়, হ্যাঁ তাদের সাক্ষাৎকার আমরা নিই, সেই সময় আমরা থাকি। তো আমরা চাই যে আমাদের ক্লাসগুলো যা করেছো এবং অ্যাটেন্ড করেছো তোমাদের সবার সাথে আমাদের সেরকম মুখোমুখি কথা হবে, সেই পর্যায়ে সেটা তোমাদের নিজেদের জন্য, তোমাদের গার্ডিয়ান এবং হচ্ছে আমরা টিচার যারা আছি, হ্যাঁ তোমাদের ভাই থেকে শুরু করে তোমাদের কলেজের টিচাররা রয়েছেন, তোমাদের আত্মীয়স্বজন, তো সবার আশা আকাঙ্ক্ষা তোমার প্রতি খুব বেশি স্পেস নেওয়ার দরকার নেই, তুমি যে সময়টা যদি কাজে লাগাও তাহলে সেই লক্ষ্যে তুমি পৌঁছে যেতে পারবে। তো তুমি সেই লক্ষ্যে পৌঁছাও, তোমার জন্য সেই শুভকামনা শুভেচ্ছা নিয়ে ক্লাস শেষ করছি, হ্যাঁ ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।